ওকে ওকে সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, ভেরি গুড। আর আমার ভয়েস তো ক্লিয়ার নাকি? শোনা যাচ্ছে? ইয়েস স্যার। Yes, sir. ওকে, এক্সেলেন্ট। সো আজকে হচ্ছে আমরা মডিউল 10 নিয়ে কথা বলবো, সরি মডিউল 12 নিয়ে, ইন্ট্রোডাকশন টু ডেভঅপস অন ক্লাউড। হ্যাঁ, সো আমরা ক্লাউড টেকনোলজি নিয়ে আজকে একটু আলোচনা করব। তো আমাদের টপিক হচ্ছে ইন্ট্রোডাকশন টু ক্লাউড কম্পিউটিং, ইন্ট্রোডাকশন টু AWS, AWS সার্ভিসেস, DevOps ইউজিং AWS। আমরা যে কারণে AWS-টা পিক করলাম সেটা কারণটা হচ্ছে দুইটা রিজন। একটা রিজন হচ্ছে যে AWS-টা আপনার ফ্রি টিয়ার যেটা 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 দিয়ে মানে সবাই AWS শিখে, সেটার মেয়াদ হচ্ছে 1 বছর। যদি আপনারা AWS এ একটা অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে আপনাদের ফ্রি টিয়ার যে ফ্যাসিলিটিস গুলো আছে সেটা আপনারা 1 বছর ধরে সেটাকে আপনারা ইউজ করতে পারবেন উইদাউট এনি কস্ট। আর সেকেন্ড যে রিজনটা সেটা হচ্ছে যে AWS ইজ দ্য বিগেস্ট ক্লাউড প্রোভাইডার, হ্যাঁ, ওয়ার্ল্ডের মধ্যে। তো এবং AWS-টা বেশ ইজি, ব্যবহার করাটা অনেক ইজি, অনেক ডকুমেন্টেশন আছে AWS-এ। সো আপনার সেই কারণে আমরা AWS-টাকে পিক করেছি। হ্যাঁ, তো আজকে তাহলে আমরা আমাদের অবজেক্টিভটা দেখে নিই যে আমরা কি কি বিষয়ে আমরা আলোচনা করব। সো আমরা কেন ক্লাউড টেকনোলজি ইউজ করব, ওয়াই ক্লাউড, ইন্ট্রোডাকশন টু ক্লাউড কম্পিউটিং, ওয়াই ডেভঅপস অন ক্লাউড। সো ক্লাউডের সাথে ডেভঅপসের সম্পর্কটা কি, সেটা আমরা একটু দেখব। তারপরে ইন্ট্রোডাকশন টু AWS, আমরা AWS এর কিছু বেসিক কিছু সার্ভিসেস, হ্যাঁ, সেগুলো নিয়ে আলোচনা করব। অ্যামাজন ওয়েব সার্ভিসের অনেক টাইপের সার্ভিস আছে, অনেক ধরনের সার্ভিস আছে। তো এখন সবাই তো সব সার্ভিস জানতে পারবে না, কিন্তু আমাদের বেসিক কিছু সার্ভিস যেরকম কম্পিউট স্টোরেজ, হ্যাঁ, নেটওয়ার্কিং, এগুলো জানা খুব প্রয়োজন। আর তারপরে আপনারা যদি কেউ AWS এ সার্টিফিকেশন করতে চান, সেটা হচ্ছে আপনার সলিউশনস আর্কিটেক্ট, যেটা অ্যাসোসিয়েট ইন সলিউশনস আর্কিটেক্ট, SSA 02 বলে ওটাকে। তো এই এক্সামটা যদি দিতে চান তাহলে AWS আপনার ইজ এ ভেরি ভেরি গুড অপশন। আপনারা ক্লাউড টেকনোলজি শিখলেন, অ্যাট দ্য সেম টাইম যদি ডেভঅপস আপনাদের জানা থাকে, তাহলে আপনাদের মার্কেটে পজিশন, জব পাওয়ার জন্য, ভালো জব পাওয়ার জন্য, বেটার জব পাওয়ার জন্য আপনারা মানে খুবই ভালো একটা পজিশনে থাকবেন। সো আমরা আশা করছি যে আমাদের নেক্সট যে কোর্সটা মাস্টার একাডেমি থেকে যেটা আমরা অফার করব সেটা হচ্ছে AWS এর উপরে, হ্যাঁ, যেটা আপনার সলিউশনস আর্কিটেক্ট কোর্স। এবং ওইটা কমপ্লিট করলে আমরা আশা করি যে আপনারা পরীক্ষাটা দিতে পারবেন। তো ঠিক আছে, 19 জন হয়ে গেছে, সো আমরা এখন স্টার্ট করতে পারি। ওকে, সো আমরা প্রথম যে সিনারিওটা আমরা দেখব সে সিনারিওটা হচ্ছে যে আমরা ক্লাউড কম্পিউটিং এক্সিস্ট করার আগে আমাদের কি করতে হতো। সো ক্লাউড কম্পিউটিং এর হিস্ট্রিটা কি, ক্লাউড কম্পিউটিং কবে থেকে শুরু হয়েছে সেটা কি আমরা জানি? When did we start using cloud computing? One of the first milestone in cloud computing history was the arrival of Salesforce. So Salesforce সম্বন্ধে আপনারা শুনেছেন? জি না স্যার। স্যার নাম শুনেছি। জি স্যার।
নাম শুনেছেন, রাইট? তো সেলসফোর্স হচ্ছে একটা আম, আহ, একটা এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন। হ্যাঁ, তো এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন এটা হচ্ছে আপনাদের 1999, তার মানে আমরা ক্লাউড টেকনোলজি কিন্তু আজকে থেকে ইউজ করছি না, অনেক আগে থেকে। হ্যাঁ, সো আমরা যদি এখানে টাইপ করি when did AWS launch, 2006 থেকে AWS স্টার্ট হয়েছে। সো আজকে থেকে আরো 15 বছর আগে আমাদের AWS স্টার্ট হয়েছে। সো AWS ক্লাউড কম্পিউটিং এর মধ্যে আপনার ওয়ান অফ দ্য পায়োনিয়ার্স। হ্যাঁ, আম, তো ওদেরকে ফলো করে তারপরে মাইক্রোসফটের প্রোডাক্টের নাম কি? Azure. মাইক্রোসফট স্যার আজিউর। রাইট। আজিউর। তারপরে গুগল ক্লাউড, জিসিপি, তারাও স্টার্ট করেছে। কিন্তু এডব্লিউএস ইজ আ পায়োনিয়ার, হ্যাঁ, এবং তারা একটা ফ্রন্ট রানার, হ্যাঁ, ক্লাউড টেকনোলজিতে। সো তো আপনার 2006 এর আগেও তো আমরা আইটি প্র্যাকটিস করতাম, রাইট? আমরা তো আম, আজকে থেকে করি না। তো আমাদের কি কি সমস্যা ছিল, আমাদের কি কি প্রবলেম ছিল, আমাকে কেউ বলতে পারবেন? স্যার একটা তো স্যার মনিটরিং এর ব্যাপারটা, যেটা ক্লাউড ওয়াচ দ্বারা করা হয়ে থাকে। আহ, তারপর হচ্ছে প্যাকেজ ম্যানেজারের ব্যাপার থাকে এবং অ্যানসিবলের ব্যাপারটা তো আছেই। মানে অনেক কিছু আছে যেটা হচ্ছে একজনের পক্ষে আসলে করা পসিবল না, সেই ক্ষেত্রে হচ্ছে কারোর মাধ্যমে একটা একটা মানে ইন্ডিভিজুয়াল সোর্স থেকে সবাই যেন দেখতে পারে। স্যার এরকম কিছু। আচ্ছা, তো তাহলে আমি, হ্যাঁ, কাছাকাছি আছে উত্তর আপনার, বাট আমি তাহলে এক্সপ্লেন করি। সেটা হচ্ছে যে আমাদের মেইন যে রিজনটা সেটা হচ্ছে কস্ট, আমাদের খরচ। তো ক্লাউড টেকনোলজি আগে এক্সিস্ট করার আগে আমাদের যে বড় বড় কোম্পানিগুলো ছিল, হ্যাঁ, বড় কোম্পানি বা মিড সাইজ কোম্পানি, সেই কোম্পানিগুলো তারা কি করতো, তারা তাদের একটা সার্ভার ব্যাংক বা একটা আপনার ডেটা সেন্টার তাদেরকে ম্যানেজ করতে হতো, রাইট? তাদের অনেকগুলো সার্ভার ছিল, সে সার্ভার সেগুলোকে তারা কোথায় রাখতো? সেগুলোকে তারা একটা আহ, একটা বিল্ডিং এর মধ্যে রাখতো। হ্যাঁ, তো সেই বিল্ডিংটা হতে হবে শীতাতপ নিয়ন্ত্রিত। তারপরে আপনার সেই বিল্ডিং এ সিকিউরিটি থাকতে হবে, সেই বিল্ডিংটাকে মেনটেন করতে হবে, পুরো সাইটটাকে মেনটেন করতে হবে, রাইট? সো আপনাদের জাস্ট একটা আইডিয়া যদি দেই তাহলে আপনার ধরেন আমি যদি টাইপ করি এডব্লিউএস জোনস, হ্যাঁ, তো এটার ইমেজ ডেটা সেন্টার লিখে মনে হয়, লিখে সার্চ দিলে মনে হয় তাড়াতাড়ি আসবে। আচ্ছা, ডেটা সেন্টার, রাইট। সো ডেটা সেন্টারের ভিতরটা দেখতে কিরকম হয়? ভিতরটা দেখতে ইট লুকস লাইক দিস। এটা একটু বড় করা গেলে ভালো হতো। সো আমাদের দেখেন যে এরকম অনেকগুলো র্যাক থাকে, র্যাকের মধ্যে আমাদের আহ, অনেকগুলো মেশিন থাকে, অনেকগুলো সার্ভার থাকে, এরকম শয়ে শয়ে র্যাক বা এরকম রোজ আফটার রোজ আফটার রোজ র্যাক আমরা ইউজ করি, রাইট? আর তারপরে আমাদের কেবলিং থাকে, অনেক কেবলস ইউজ করি। তো আপনারা যদি কেউ টেলিকমিউনিকেশনে কাজ করে থাকেন, আমি যেরকম যখন বাংলাদেশে ছিলাম আমি এরিকসনে কাজ করতাম। সো আমাদের কাস্টমার ছিল গ্রামীণ ফোন। তো গ্রামীণ ফোনের এরকম অনেকগুলো ডেটা সেন্টার আছে, হ্যাঁ, যেখানে তারা তাদের সার্ভারগুলোকে রাখে। তো এই যে ফিজিক্যাল সার্ভারগুলো, এগুলো যে আমি মেনটেন করছি, এখানে আমার একটা বিশাল খরচ, একটা মেনটেনেন্স কস্ট। হ্যাঁ, তো বাইরে থেকে একটা ডেটা সেন্টার দেখতে কিরকম হয় সেটা আমি আপনাদেরকে এই ইমেজটা ওপেন করে দেখাই। এটা একটু ছোট যদিও, বাট একটা আইডিয়া আপনারা পাচ্ছেন, রাইট? একটা বিশাল বড় বিল্ডিং থাকে, সেই বিল্ডিং এর মধ্যে আমাদেরকে এই সার্ভারগুলোকে রাখা হয়। হ্যাঁ, সার্ভারগুলো ভিতরটা দেখতে এরকম হয়, আর বাইরে থেকে দেখতে এরকম হয়। সো আমাদের যে এই রিয়েল এস্টেটটাকে বিভিন্ন কোম্পানির মেনটেন করতে হতো। এখন এডব্লিউএস এর ডেটা সেন্টার ইজ হিউজ, অনেক বড়, কিন্তু ছোটখাটো কোম্পানি তাদের হয়তো তারা তাদের নিজস্ব অফিস বিল্ডিং এই তারা তাদের ডেটা সেন্টার ম্যানেজ করতো।
কিন্তু সেটাকে ম্যানেজ করতে হতো, তাই না? তো যেহেতু ম্যানেজ করতে হতো সেহেতু সেটার পিছনে একটা কস্ট বেয়ার করতে হতো। রাইট? সে কস্টটা কি? কস্টটা হচ্ছে আমাদের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের কস্ট। সো আমাদের যে হার্ডওয়্যার গুলো আমরা ইউজ করতাম ডেটা সেন্টারে, তো সেই হার্ডওয়্যার গুলোর তো একটা মেয়াদ থাকে। যে আপনি আম ধরেন এইচপির সার্ভার কিনলেন। তো সেই এইচপির সার্ভারটা আপনি হয়তো ৫ বছর ইউজ করতে পারবেন বা ১০ বছর ইউজ করতে পারবেন। তারপরে আপনাকে সেটা ফেলে দিতে হবে। তো সেটা আপনাদেরকে ফেলে দিতে হবে। তো এবং আপনাদেরকে নতুন সার্ভার কিনতে হবে। তো আপনাদেরকে নতুন সার্ভার কিনতে হবে। তো আপনার তারপরে সফটওয়্যারের ক্ষেত্রেও একই। যে আপনার সফটওয়্যারের একটা মেয়াদ থাকে যে আপনাকে প্রতি বছর সেই সফটওয়্যার চালানোর জন্য, মানে আপনার সার্ভারে যে অপারেটিং সিস্টেম, সেই অপারেটিং সিস্টেম গুলোকে চালু রাখার জন্য আপনাকে আম আম লাইসেন্স এগ্রিমেন্ট সাইন করতে হয় এবং সেই লাইসেন্সটা আপনাদেরকে আপডেট করতে হয়। হ্যাঁ? আমরা যেরকম বাংলাদেশে সফটওয়্যারটা মোস্টলি কি করি? আমরা সফটওয়্যারটা হচ্ছে আম ডাউনলোড করি। তো বাংলাদেশে কি এখন কেউ, ধরেন আমরা যদি মাইক্রোসফট অফিস ইউজ করি, সেটা কিভাবে ইউজ করি? আমরা কি আ কোন টাকা পয়সা দেই? লাইসেন্স পাইরেট কপি জি না। ইউজ হয়, পাইরেটেড কপি পাইরেটেড কপি। কপিও ইউজ করে, বাট এন্টারপ্রাইজ লেভেলে যারা আছে তারা লাইসেন্স কপি ইউজ করে। তাদেরকে লাইসেন্স কপি ইউজ করতে হয়। যারা এন্টারপ্রাইজ জি জি লেভেলে, হ্যাঁ, মাইক্রোসফটের অফারিংস করে, ধরেন যদি কেউ মাইক্রোসফট সার্ভার বা মাইক্রোসফটের যে প্রোডাক্টস গুলো আছে সেগুলোকে তারা যদি আ ইউজ করে, তাহলে একটা এগ্রিমেন্ট করতে হয় যে এতগুলো ইউজার ইউজ করতে পারবে এবং এত টাকা দিতে হবে প্রতি বছর। হ্যাঁ? তো তারপরে এই যে হার্ডওয়্যার মেইনটেন্যান্স, হ্যাঁ? মেইনটেন্যান্স অফ সার্ভার, ইনস্টলেশন অফ সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার ওয়াজ ডিফিকাল্ট। তো আমার প্রত্যেকটা সার্ভারে আমাকে আম আমার নতুন প্যাচ আপলোড করতে হচ্ছে, আমাকে আ আপগ্রেড করতে হচ্ছে। তো এটার পিছনে আমার বিশাল একটা খরচ, হ্যাঁ? আ দরকার ছিল। তারপরে স্কেলিং। স্কেলিংটা মানে কি? স্কেলিং হচ্ছে যদি আমি সার্ভার বাড়াতে চাই, তাহলে ইন দ্যাট কেস আম সেই সার্ভারটা বাড়ানো আমাকে অনেক আগে থেকে প্ল্যান করতে হবে। যে আমি হুট করে চাইলে আমি সার্ভার বাড়াতে পারব না। হ্যাঁ? যে আমাকে সার্ভার ক্যাপাসিটি যদি বাড়াতে হয় তাহলে আমাকে অনেক আগে থেকে সেটা প্ল্যানিং করতে হবে। প্ল্যানিং করে তারপরে আমি সেটাকে আমার অর্ডার করতে হবে। অর্ডার করার পর সেটা শিপিং হবে। শিপিং হওয়ার পরে তারপরে সেটাকে ইনস্টল করতে হবে, কেবলিং করতে হবে এবং আমার যে হার্ডওয়্যার গুলো আমি চালাচ্ছি সেটার পিছনে আমার পাওয়ার কনজাম্পশন। পাওয়ার কনজাম্পশন ইস আ ভেরি বিগ কস্ট। হ্যাঁ? যে আমার এসি চালাতে হচ্ছে, তারপরে আমার আম আ যে র‍্যাক গুলো, সেই র‍্যাক গুলো অনেক পাওয়ার খায়। হ্যাঁ? বিকজ আমার প্রত্যেকটা র‍্যাকে কুলিং সিস্টেম থাকে। সেখানে ফ্যান ঘুরে। তো আপনারা যদি কখনো কোনো ডেটা সেন্টারের ভিতরে যান তাহলে আপনারা অনেক নয়েজ শুনতে পারবেন। সেই নয়েজ গুলো হচ্ছে যে হাজার, হাজার ফ্যান একসাথে ঘুরতে থাকে। হ্যাঁ? সো সেটা একটা অনেক নয়েজ জেনারেট করে। তো এখন এই ফ্যানগুলো ঘুরাতে আপনার অনেক পাওয়ার লাগে। হ্যাঁ? এবং দি কম্পিউটার ইটসেলফ, হ্যাঁ? ইট কনজিউমস আ লট অফ পাওয়ার। তো আপনার ইলেকট্রিসিটি অনেক খরচ, অনেক বিল আসে। হ্যাঁ? তারপর স্কেলিং করাটা অনেক ডিফিকাল্ট। হ্যাঁ? এবং আপনার যে ডেটা প্রোটেকশনটাও অনেক ডিফিকাল্ট। আপনার ডেটা সেন্টারে অনেক ভালনারেবিলিটি থাকতে পারে। হ্যাঁ? আপনি যদি এটাকে আ বিভিন্ন ফায়ারওয়ালের পিছনেও আপনি যদি এটাকে আ ইয়া করেন, ইনস্টল করেন, যদি ফায়ারওয়াল ইনস্টল করেন, তারপরে অ্যান্টিভাইরাস ইনস্টল করতে হবে আপনাকে। তো সেগুলোকেও মেইনটেইন করতে হবে। সেগুলোকে যদি আপনি মেইনটেইন না করেন, তাহলে আপনার সেখানে ভাইরাস অ্যাটাক করতে পারে বা আপনার আম আ বাইরে থেকে কেউ হ্যাক করতে পারে। হ্যাঁ? সো তারপরে যদি সার্ভার গুলো, মানে কোন সার্ভার কোন কারণে ক্র্যাশ করে বা কোনো আ প্রবলেম হয়, হ্যাঁ? তাহলে ইন দ্যাট কেস সেই সার্ভার গুলোকে রিকভার করা ওয়াজ ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ? এটা সহজ কাজ ছিল না। সো আমাদের এই ইনফ্রাস্ট্রাকচার গুলো, সো এটা হচ্ছে টোটাল আমাদের ইনফ্রাস্ট্রাকচার, হ্যাঁ? যে আমরা আমাদের অ্যাপ্লিকেশন যে চালাবো, সেই অ্যাপ্লিকেশন চালানোর জন্য যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার, এই ইনফ্রাস্ট্রাকচারটাকে মেইনটেইন করাটা, যদি ইনফ্রাস্ট্রাকচারটা অনেক বড় ইনফ্রাস্ট্রাকচার হতো, হ্যাঁ?
তো তাহলে ইন দ্যাট কেস আমাদের ধরেন যদি টেরাবাইটস অফ ডেটা আমাদেরকে স্টোর করতে হতো, হ্যাঁ, তাহলে ইন দ্যাট কেস আমাদের জন্য খুব ব্যয়বাহুল্য হতো আর কি আগে। তো ক্লাউড কম্পিউটিং যেটা করেছে, ক্লাউড কম্পিউটিং জিনিসটাকে সলভ করে দিয়েছে। সো ক্লাউড কম্পিউটিংটা অ্যাকচুয়ালি কি? হোয়াট ইজ ক্লাউড কম্পিউটিং? ক্লাউড কম্পিউটিং এর ডেফিনিশনটা কি? আমাকে কেউ একটা সেন্টেন্সে বলতে পারবেন যে ডেফিনিশন অফ ক্লাউড কম্পিউটিং কি? দেখি গুগল থেকে বের করার আগে আপনারা উত্তরটা দিতে পারেন কিনা। আমি একটু ট্রাই করতে পারি। শিওর। মানে ক্লাউড কম্পিউটিং বলতে আমরা যেটা মিন করতেছি সেটা হচ্ছে আগে আমরা অন প্রিমিসে আমাদের সার্ভারগুলো রান করতাম। আমাদের সার্ভারগুলো রান হচ্ছে একটা কোম্পানির আন্ডারে, বাট যেগুলো আমরা মেইনটেনেন্স করতাম আগে আমরা নিজেরা, সেগুলো আমাদেরকে মেইনটেনেন্স করতে হচ্ছে না। উল্টো লাইক অ্যাজ পে অ্যাজ ইউ গো, মানে লাইক এরকম আরো অনেক ধরনের সার্ভিস আছে যেটা আমরা খুব সহজে পেতে পারি ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে। আচ্ছা, সেটা কিভাবে পেতে পারি? লাইক আমি Platform টা কি? আমার যদি স্কেলেবিলিটির যদি কথা বলি, তো আমি কিন্তু খুব সহজে স্কেলেবিলিটি করতে পারতেছি। প্লাস লাইক আমার আমি যতটুকু ইউজ করব ততটুকু আমি পে করব। আমাকে লাইক অন প্রেমিসের ক্ষেত্রে আমাকে একটা সার্ভার যদি আমি ক্রয় করি, তখন আমার লাইক আমি যদি অল্প একটু ইউজ করি না কেন, আমাকে পুরোটাই ব্যয় মানে টাকা দিতে হচ্ছে, আমাকে পুরোটাই ব্যয় বহন করতে হচ্ছে। বাট আমি ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে আমি যতটুকু ইউজ করব, যত সময়ের জন্য ইউজ করবো, ঠিক ততটুকু সময়ের জন্য আমার টাকা দিতে হবে। আচ্ছা, ভেরি গুড। তো আমরা যদি এক সেন্টেন্সে আমরা যদি ডেফিনেশনটা দেখি, simply put, cloud computing is the delivery of computing services including servers, storage, database, networking, software, analytics and intelligence over the internet, হ্যাঁ, to offer faster innovation, flexible resources and economies of scale. তার মানে আমাদের একটা সার্ভার বা আমাদের একটা অ্যাপ্লিকেশন চালাতে যে সমস্ত রিসোর্স দরকার পড়ে, সেগুলো হতে পারে আমাদের কম্পিউট সার্ভার, আমাদের স্টোরেজ, আমাদের ডেটাবেস, নেটওয়ার্কিং, আরো অনেক কিছু আমাদের প্রয়োজন থাকতে পারে, রাইট? সো সেগুলোকে আমাদের ইনস্টেড অফ ইউজিং ইট ইন হাউস অথবা ইনস্টেড অফ ইউজিং ইট অন প্রেমিস, হ্যাঁ, আমরা সেটাকে অ্যাভেল করছি কিভাবে? ইন্টারনেটের মাধ্যমে, হ্যাঁ, একটা ওয়েব ব্রাউজার দিয়ে, এবং সেটা অনেক ফাস্ট, অনেক সিকিউরড, অনেক ফ্লেক্সিবল, এবং আমরা খুব ইজিলি ইকোনমি অফ স্কেল আমরা অ্যাচিভ করতে পারছি। আর আরেকটা যেটা বিষয়, সেটা আপনি বললেন যে পে অ্যাজ ইউ গো মডেল। পে অ্যাজ ইউ গো মডেলটা মানেটা কি? পে অ্যাজ ইউ গো মডেলটা হচ্ছে, যদি আমরা 10টা EC2 ইনস্ট্যান্স আমরা যদি প্রভিশন করি, তাহলে সেই EC2 ইনস্ট্যান্স আমরা কি সারাক্ষণ চালাবো? 24 ঘন্টা কি চালাবো? ডিপেন্ড করছে যতক্ষণ আমাদের এটা অ্যাপ্লিকেশনের উপরে, রাইট? যে আমরা কিছু, কিছু সার্ভার হয়তো আমাদের মাত্র 8 ঘন্টা প্রয়োজন, হ্যাঁ? কিন্তু আমরা যদি আমাদের নিজস্ব সার্ভার আমরা মেইনটেইন করি, তাহলে আমাদেরকে ওই সার্ভারটা অন রাখতে হবে অল দ্য টাইম। আমরা অফ করে দিতে পারবো না, হ্যাঁ? আম কিন্তু ক্লাউড কম্পিউটিং এর ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা মেশিনগুলোকে অফ করে দিতে পারি, হ্যাঁ? মেশিনগুলোকে আমরা যখন আমাদের প্রয়োজন পড়বে না তখন আমরা অফ করে দিতে পারি বা সেগুলোকে টার্মিনেট করে দিতে পারি, এবং যখন আমাদের প্রয়োজন পড়বে তখন আমরা আবার সেটাকে অন করে দিতে পারি, হ্যাঁ? সো আমরা যে 8 ঘন্টা ব্যবহার করছি, সে 8 ঘন্টার জন্য আমরা একটা চার্জ দিব। সো আমাদের পার আওয়ার অথবা পার মিনিট, এবং এমন কিছু, কিছু সার্ভিস আছে যে পার সেকেন্ড, হ্যাঁ, সেটা চার্জ হয়। সো আমরা যতক্ষণ ইউজ করব, যেমন আমরা কি বলে ফোনে যখন কথা বলি, রাইট? আমরা গ্রামীণ ফোনের সার্ভিস ইউজ করছি। সো আমরা যতক্ষণ কথা বলি ততক্ষণ আমাদের প্রিপেড অ্যাকাউন্ট থেকে টাকাটা কাটবে। ব্যাপারটা ঠিক সেরকমই। হুম? যে আমরা যতক্ষণ এই সার্ভিসগুলো ব্যবহার করব, সেটা আমরা EC2 ইনস্ট্যান্স হতে পারে, আমাদের স্টোরেজের ক্ষেত্রে S3 হতে পারে, হ্যাঁ? ডাটাবেজের ক্ষেত্রে আমাদের কি বলে RDS হতে পারে, হ্যাঁ? সো নেটওয়ার্কিং হতে পারে। সো যেই সার্ভিসটা আমরা ইউজ করি না কেন, সেটা যতক্ষণ ইউজ করব, সেই সময়ের জন্য আমরা সেটাকে আম আ ভাড়া দিব। তার মানে আমরা কি করছি?
সোজা কথা যেটা সেটা হচ্ছে যে আমরা আমাদের সার্ভারগুলো ইনস্টেড অফ কিপিং দ্য সার্ভার্স অন প্রেমিস আমরা সেটাকে ভাড়া নিচ্ছি। উই আর বেসিক্যালি রেন্টিং, আমরা রেন্ট করছি সার্ভারগুলোকে, ভার্চুয়ালি রেন্ট করছি। ভার্চুয়ালি রেন্ট করে আমাদের খরচ অনেক কমে যাচ্ছে, রাইট? সো এখন আমরা কেন ক্লাউড কম্পিউটিং ব্যবহার করবো সেই জিনিসগুলো দেখি। ফোকাস অন কোর বিজনেস। আচ্ছা, traditionally companies had to spend a lot of time and money on infrastructure, hardware and other operational aspects. So এই জিনিসটা আমরা আগের স্লাইডে বুঝলাম ব্যাপারটা। So but using cloud, all these troubleshootings are managed by cloud service providers. So companies can now focus on their core business. সো তার অর্থটা হলো যে আমাদের এই সার্ভারগুলোকে মেনটেন করতে আমাদের একটা আলাদা টিম, আমাদের আইটি টিম আমাদেরকে দরকার ছিল, যে আইটি টিম অর্ধেকটা সময় জাস্ট এই ইনফ্রাস্ট্রাকচারটাকে আপ রাখার জন্য তারা সময় ব্যয় করত। এখন সেই সময়টার ব্যয় করতে হচ্ছে না, কারণ আমরা এখন আমাদের অন প্রেমিসে কোনো সার্ভার রাখছি না। ইনস্টেড আমরা আমাদের যে কোর বিজনেস, সো যদি ফর এক্সাম্পল আমাদের কোম্পানি একটা কি বলে ব্যাংকিং কোম্পানি হয় বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হয়, তাহলে তারা তাদের যে কোর বিজনেস সেটাকে তারা তাদের যে মেইন সফটওয়্যার যেটা বা যে মেইন অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনের উপরে তারা ফোকাস করতে পারে, তাদের ইনফ্রাস্ট্রাকচারের উপরে কোনো ফোকাস দিতে হচ্ছে না, কারণ দে ডোন্ট রিয়েলি কেয়ার যে তাদের ইনফ্রাস্ট্রাকচার কে মেনটেন করছে। হ্যাঁ, সো এবং কিভাবে মেনটেন হচ্ছে, হ্যাঁ, সেটা তাদের জানার বিষয় না। তারা তাদের কোর বিজনেসের উপরে তারা ফোকাস করতে পারে। সো অনেক সময় বেঁচে যাচ্ছে আমার, হ্যাঁ, যে আমার এই সফটওয়্যার প্যাচিং করতে হচ্ছে না, আমার হার্ডওয়্যার চেঞ্জ করতে হচ্ছে না, আমার এই যে একটা ঝামেলা, এই ঝামেলা থেকে আমার কোম্পানি মুক্তি পাচ্ছে। সো ফোকাস অন কোর বিজনেস, এই কনসেপ্টটা বোঝা গেল? ওকে, ভেরি গুড। তো সেকেন্ডটা কি? সেকেন্ড হচ্ছে যে ক্লাউড enables the developers to get their application to market quickly. সো যেহেতু আমরা কোর বিজনেসের উপর ফোকাস করতে পারছি, সেহেতু আমরা আমাদের যে নতুন ফিচার সফটওয়্যারের বা আমাদের অ্যাপ্লিকেশনের নতুন ভার্সন, সেই নতুন ফিচার এবং ভার্সন আমরা খুব তাড়াতাড়ি ডেভেলপ করে সেটাকে আমরা মার্কেটে পুশ করতে পারছি। হ্যাঁ, as long as there is internet connection available, users can access their required application. সো আমরা অ্যাপ্লিকেশনটা অ্যাক্সেস করছি কিভাবে? আমরা অ্যাপ্লিকেশনগুলো অ্যাক্সেস করছি ওয়েব ব্রাউজার দিয়ে। হ্যাঁ, সো এভরিথিং ইজ ওয়েব বেসড। হ্যাঁ, সো আমাদের ইন্টারনেট অ্যাপ্লিকেশন, আমাদের ইন্টারনেট কানেকশন যদি থাকে, তাহলে আমাদের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কোনো ওয়ারি করতে হবে না। তো ক্লাউড কম্পিউটিং এর শুধু একটাই পয়েন্ট অফ ফেলিয়ার, দ্যার ইজ ওয়ান সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিয়ার, সেটা হচ্ছে যে ইন্টারনেট কানেক্টিভিটি। সো আমরা যদি এন্টারপ্রাইজ লেভেলে ক্লাউড ইউজ করি বা ক্লাউডের সার্ভিসগুলোকে ইউজ করি, আমাদেরকে এনশিওর করতে হবে যে আমাদের ডেডিকেটেড একটা ইন্টারনেট কানেকশন থাকে, এবং সেই ইন্টারনেট কানেকশনে যাতে একটা রিডান্ডেন্সি থাকে, তার মানে একটা ব্যাকআপ থাকে। যদি ইন্টারনেট কানেকশন আমাদের একটা ফেল করে, তাহলে আমাদের আরেকটা ইন্টারনেট কানেকশন সেটাকে টেক ওভার করবে। এরকম রিডান্ডেন্সি তৈরি করতে হবে, এবং এটা এডব্লিউএস সেটা সেই কাজটাও করে দেয়। হ্যাঁ, সো আমরা ক্লাউড টেকনোলজিকে কিভাবে অ্যাক্সেস করি? ক্লাউড টেকনোলজিকে অ্যাক্সেস করি যে আমাদের প্রথমে ইন্টারনেটে কানেক্টেড থাকতে হবে। ইন্টারনেটে কানেক্টেড থাকলেই তখন আমরা ক্লাউডকে আমরা ইউজ করতে পারবো। হ্যাঁ, সো ফাস্টার সার্ভিস প্রভিশনিং, রাইট? ওকে, তো এটা গেল। তারপরে হচ্ছে ডাইনামিক স্কেলিং। সো ক্লাউড বেসড সার্ভিসেস আর আইডিয়াল ফর বিজনেসেস উইথ গ্রোয়িং অ্যান্ড ফ্লাকচুয়েটিং ব্যান্ডউইথ ডিমান্ড। ওকে, তো তার মানে কি? তার মানে হচ্ছে যে আমাদের কিছু কিছু বিজনেস টাইপ আছে যেখানে আমাদের ডিমান্ডটা খুব ফ্লাকচুয়েট করে। হ্যাঁ, যেমন ই কমার্স। ই কমার্স ইজ এ বিজনেস যেখানে ধরেন সিজনাল, রাইট? কিছু কিছু সময় আপনার ডিমান্ড কম থাকবে, কিছু কিছু সময় ডিমান্ড খুব বেশি থাকবে। সো ফর এক্সাম্পল, যে এখন ঈদ আসতেছে সামনে, রাইট? আর 3 দিন পরে ঈদ হবে। তো এই টাইমে মানুষ অনেক কেনাবেচা করে, অনেক শপিং করে। সো
ডেফিনেটলি বিজনেসগুলোর উপরে প্রেশার অনেক বেশি। তো এই সময় আপনার দেখা যায় যে আমাদের অনেকগুলো সার্ভার লাগতেছে, কারণ অনেক কাস্টমার 10 গুণ, কাস্টমার তখন 10 গুণ বেড়ে যায়, বা 20 গুণ বেড়ে যায়। হ্যাঁ, সো তখন ওই সময় আম, আমি যদি একটা মানে ট্রেডিশনাল আমি ডেটা সেন্টার আমি মেনটেন করি, তাহলে আমাকে সেভাবে প্ল্যানিং করতে হবে, রাইট? যে ঈদের সময় আমার ইয়া বাড়বে, ডিমান্ড বাড়বে, সো আমাকে 100টা সার্ভার রাখতে হবে। হ্যাঁ, সো 100টা ফিজিক্যাল সার্ভার আমাকে মেনটেন করতে হবে। বাট ঈদ শেষ হয়ে গেল, ঈদ শেষ হয়ে যাওয়ার পরে আমার 100টা সার্ভার ইউজ হচ্ছে না, দেখা যাচ্ছে যে আমার 10টা সার্ভার ইউজ হচ্ছে। কিন্তু আমি কি বাকি 90টা সার্ভার ফেলে দিতে পারবো? না, ফেলে দিতে পারবো না। আমাকে ওই 90টা সার্ভার আমাকে মেনটেন করতে হবে। হ্যাঁ, তো এখানে আমার যে ক্যাপিটাল এক্সপেন্স, হ্যাঁ, বা এখানে যে আমার একটা খরচ হচ্ছে, সেই খরচটা আমাকে মানে খামাখাই বেয়ার করতে হচ্ছে, রাইট? কিন্তু আমার যদি ক্লাউড কম্পিউটিং থাকে, তাহলে ইন দ্যাট কেস আমার যে বিজনেসের এই ডিমান্ডটা ফ্লাকচুয়েট করতেছে এক একটা সময়, আহ, তা- তখন আমি যেটা করতে পারবো যে আমি ক্লাউড কম্পিউটিং এর ইলাস্টিসিটি বলে একটা কথা আছে, হ্যাঁ, যে ইলাস্টিসিটি, এই জন্য আপনারা দেখবেন যে অ্যামাজনে অনেক কিছু ইলাস্টিক ইলাস্টিক ইলাস্টিক। হ্যাঁ, তো ইলাস্টিসিটির ইয়াটা হচ্ছে যে একটা রাবার ব্যান্ড, রাবার ব্যান্ডটাকে আমি যতটুকু স্ট্রেচ করব সে ততটুকু স্ট্রেচ হবে। হ্যাঁ, তারপরে আমি যদি রাবার ব্যান্ডটাকে ছেড়ে দিই, আবার রাবার ব্যান্ডটা আগের সাইজে চলে আসবে। হ্যাঁ, তো এই যে ইলাস্টিসিটির ব্যাপারটা, তার মানে হচ্ছে যে আমি আমার যখন দরকার হবে তখন আমি অন দ্য ফ্লাই আমি 10টা না, 20টা না, আমি 100টা সার্ভার আমি প্রভিশনিং করতে পারবো, বা 100টা ভার্চুয়াল মেশিন আমি প্রভিশনিং করতে পারবো। এবং আমার যখন ঈদ শেষ হয়ে যাবে, কেনাকাটা বন্ধ হয়ে যাবে, কেনাকাটা কমে যাবে, তখন আমি সেটাকে আবার কমিয়ে ফেলতে পারবো, কারণ আমি সার্ভারগুলোকে ভার্চুয়ালি use করছি rather than physically. Okay, so as it is flexible, you can easily scale up or down the cloud capacity as per requirement. তার মানে হচ্ছে যে আমার ডাইনামিক স্কেলিং, যেটা সেই ডাইনামিক স্কেলিং বলতে আমি যেটা বুঝাই সেটা হচ্ছে যে আমার যখন প্রয়োজন হবে তখন আমি আমার নাম্বার অফ সার্ভার, নাম্বার অফ রিসোর্সেস, এখন একটা সার্ভার যদি বাড়ে বা আমি যদি EC2 ইনস্ট্যান্স বাড়ে, EC2 ইনস্ট্যান্সের সাথে তো অনেক ডিপেন্ডেন্সিজ আছে, আমাকে স্টোরেজ বাড়াতে হবে, তার সাথে আমার নেটওয়ার্কিং ক্যাপাসিটি বাড়াতে হবে, আমার ডেটাবেস বাড়াতে হবে। হ্যাঁ, সো এই যে এতগুলো সার্ভিস আমি যে ইউজ করছি আমার অ্যাপ্লিকেশন চালানোর জন্য, এই সবগুলোকে আমার স্কেল আপ করতে হবে। হ্যাঁ, স্কেল আপ করে তারপর সেটাকে আমার স্কেল ডাউন করতে হবে। হ্যাঁ, তো এই কাজটা আমি খুব ইজিলি করতে পারছি। সো যেখানে দেখা যেত যে কি বলে, আমার বিজনেস ম্যানেজমেন্ট আমার আইটি ডিপার্টমেন্টকে বলছে যে আমার ক্যাপাসিটি বাড়াতে হবে, আমার 10টা সার্ভার লাগবে। তো তখন আইটি ডিপার্টমেন্ট কি করতো? আইটি ডিপার্টমেন্ট তখন যে ভেন্ডার, হ্যাঁ, আম, যদি ভেন্ডার এইচপি হয়, হ্যাঁ, তাহলে এইচপি কে তারা নক করতো, বা সানসোলারিস হয়, সানসোলারিসকে তারা নক করতো, নক করে তারা বলতো যে আমাকে 10টা সার্ভার আমাকে আহ, দিতে হবে। সো আমাকে সার্ভারগুলো অর্ডার করতে হবে, অর্ডার করার পরে সেটা শিপিং হবে, শিপিং হওয়ার পরে তারপরে সেই সার্ভারগুলো আমাকে ইনস্টল করতে হবে, আমাকে কেবলিং করতে হবে, আমাকে পাওয়ার কানেকশন দিতে হবে, তারপরে আমাকে সেখানে হার্ডওয়্যারগুলোকে আমার স্টার্ট করতে হবে, আমাকে সফটওয়্যার ইনস্টল করতে হবে, ইনস্টল করে তারপরে আমি আমার ক্যাপাসিটি বাড়াতে পারবো, তখন আমি আমার অ্যাপ্লিকেশন সে সার্ভারগুলোতে আমি ইনিশিয়েট করতে পারবো, রাইট? সো এই যে এই ঝামেলাটা, হ্যাঁ, সো এই ঝামেলাটা থেকে আমি কমপ্লিটলি মুক্তি পাচ্ছি। সো আমার এই পুরো জিনিসটা করতে আমাকে 10টা সার্ভার ক্যাপাসিটি বাড়াতে আমার 2 থেকে 3 মাস সময় চলে যেতে পারে। হ্যাঁ, সো জিনিসটা অনেক ব্যয়বাহুল্য ছিল, অনেক সময় সাপেক্ষ ছিল, কিন্তু এখন সেটা আমরা বাস জাস্ট কয়েকটা ক্লিক করলেই আমাদের 10টা সার্ভার তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে আমি যখন EC2 ইনস্ট্যান্স ইনিশিয়েট করি, তখন আমি আপনারা দেখেছেন না যে আমি কয়টা ইনিশিয়েট করতে চাই, 2টা না 3টা না 10টা, আমি জাস্ট টাইপ করে দিলেই সেখানে অটোমেটিক্যালি 10টা বা 3টা বা 4টা বা 5টা EC2 ইনস্ট্যান্স তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, অন দ্য ফ্লাই। তাহলে আমাদের নতুন সার্ভার বা নতুন যে সিস্টেম, সেগুলোকে ইনিশিয়েট করতে আমাদের
একদিনের বেশি সময় লাগে না। হ্যাঁ, সবকিছুকে আমাদের স্কেল করতে একদিনের বেশি বা কয়েক ঘন্টার বেশি আমাদের সময় লাগে না। হ্যাঁ, যদি আমরা ক্লাউড কম্পিউটিং ইউজ করি। সো এটাকেই বলা হয় ডাইনামিক স্কেলিং। হ্যাঁ, আর ডাইনামিক স্কেলিং এর আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে there is something called auto scaling. তো অটো স্কেলিংটা হচ্ছে যে ইটস আ কাইন্ড অফ ইন্টেলিজেন্স। হ্যাঁ, যে আম, আমরা কুবারনেটিস করেছি, রাইট? কুবারনেটিসে আমরা ক্লাস্টার ডিপ্লয় করেছি। সো একটা ক্লাস্টারের মধ্যে আমাদের যদি আমাদের কি থাকে, আমাদের একটা লোড ব্যালেন্সার থাকে। হ্যাঁ, তো লোড ব্যালেন্সারটা যদি আমরা প্রভিশনিং করে নেই, কিন্তু একটা লোড ব্যালেন্সার থাকে, এবং লোড ব্যালেন্সারটা হচ্ছে একটা ইন্টেলিজেন্স। সেই ইন্টেলিজেন্সটা হচ্ছে সে ডিটেক্ট করতে পারে যে তার লোড ব্যালেন্সে কতজন কাস্টমার হিট করতেছে। হ্যাঁ, যখন লোড ব্যালেন্সার দেখে যে তার ক্যাপাসিটি বেশি কাস্টমার তাকে হিট করছে, তখন সে আমার কুবারনেটিস ক্লাস্টারের মধ্যে সে নতুন মেশিন প্রভিশনিং করে। হ্যাঁ, সো সে স্কেলিং আপ করতে পারে, স্কেলিং ডাউন করতে পারে। সো ঠিক একই এই কি বলে অটো স্কেলিং এর যে মানে ইন্টেলিজেন্স বা লজিক, এটা ক্লাউড কম্পিউটিং এর মধ্যে আমাদের আছে। সো আমাদেরকে মানে যদি ডিমান্ড বেড়ে যায়, ম্যানুয়ালি আমাদেরকে নতুন কম্পিউটিং পাওয়ার বা নতুন রিসোর্সেস আমাদেরকে ইনিশিয়েট করতে হচ্ছে না। সে অটোমেটিক্যালি বুঝতে পারছে বা ডিটেক্ট করতে পারছে যে হ্যাঁ, আমার ডিমান্ড বাড়তেছে। সো সে একটা নিজে ক্যালকুলেশন করে যে তাহলে আমার নতুন সার্ভার আমাকে প্রভিশনিং করতে হবে, সে অটোমেটিক্যালি সেটাকে প্রভিশনিং করে। সো যারা ডেভেলপার বা যারা অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করছে বা কোডিং করছে, তাদের এই ক্যাপাসিটি বাড়ানো বা কমানো, এইটা নিয়ে তাদের কোনো মাথা ঘামাতে হয় না। তারা জাস্ট অটো স্কেলিং গ্রুপ তৈরি করে দিলেই তখন সেটা অটোমেটিক্যালি সে উপরে উঠবে এবং সে নিচে নামবে। হ্যাঁ, সো এটা কি বলা হয় ডাইনামিক স্কেলিং। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কস্ট ইফেক্টিভ। তো কস্ট ইফেক্টিভ কি, যে ক্লাউড কম্পিউটিং রিডিউসেস দ্য কস্ট অফ ম্যানেজিং অ্যান্ড মেইনটেনিং আইটি সিস্টেম। সো অবভিয়াসলি যে আমার যদি আমাকে ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজ না করতে হয়, তাহলে আমার যে আমাকে একটা সাইট বা আমাকে একটা বিল্ডিং, আমাকে সার্ভারগুলো রাখার জন্য কিনতে হচ্ছে, বা আমি যদি একটা বিল্ডিং ইউজ করি আমার অফিসের জন্য, আমাকে একটা ফ্লোর আমাকে ডেডিকেট করতে হচ্ছে সার্ভার রাখার জন্য, রাইট? এবং সেটার মেইনটেনেন্সের জন্য আমার অনেক কস্ট আমাকে বেয়ার করতে হচ্ছে। সো সো সেই কস্টটা ইজ হাইলি রিডিউসড। কারণ আমরা এখন কি করছি, আমরা সার্ভারটাকে মানে পারচেজ করে সেটাকে ভরণ পোষণের বদলে আমরা সেটাকে আউটসোর্স করে দিচ্ছি। হ্যাঁ, আমরা সেটাকে ভাড়া করতেছি। সো অবভিয়াসলি আমরা যদি ভাড়া করি, তাহলে আমাদের কস্টটা কম পড়ে। হুম, এবং cloud services providers offer resources, and using these resources rather than expensive systems and equipments can save a lot of money. So আমি যেটা বললাম এখন এই একই জিনিস। হ্যাঁ, so cloud computing reduces both operational expense, ওপেক্স অ্যান্ড ক্যাপিটাল এক্সপেন্স, ক্যাপেক্স। তার মানে আপনার ওপেক্স অ্যান্ড ক্যাপেক্সটা কি? ক্যাপেক্সটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্স। ক্যাপিটাল এক্সপেন্স হচ্ছে সিম্পলি যে আমাকে যে সার্ভার গুলো ফিজিক্যালি আমাকে যে মেনটেন করতে হচ্ছে, আমাকে সার্ভার কিনতে হচ্ছে, আমাকে বিল্ডিং এর ভাড়া দিতে হচ্ছে, বা আমাকে বিল্ডিং মেনটেনেন্সের জন্য আমাকে স্টাফ রাখতে হচ্ছে। হ্যাঁ, আমার সিকিউরিটি কস্ট অ্যান্ড অল দ্যাট হেডেক ইজ গন। হ্যাঁ, আমার কোনো ক্যাপিটাল এক্সপেন্স নাই। সো আমার ক্যাপিটাল এক্সপেন্স ইজ হাইলি রিডিউসড, এবং অপারেশনাল এক্সপেন্সও অনেক কমে যাচ্ছে, কারণ আমি আমার ক্যাপাসিটি অনুযায়ী বা আমার ডিমান্ড অনুযায়ী আমি আমার ক্যাপাসিটি বাড়াচ্ছি, কমাচ্ছি। হ্যাঁ, সো আমার আমি ওই যে এক্সাম্পলটা দিলাম যে ঈদের সময় আমার 100টা সার্ভার লাগে। হ্যাঁ, কিন্তু অন্যান্য সময় আমার 10টা সার্ভার হলেই চলে। কিন্তু আমাকে তো ঈদের জন্য প্ল্যানিং করতে হবে, তাই না? আমি যদি 10টা সার্ভার নিয়ে বসে থাকি, আমি তো কাস্টমারদের নিড ফুলফিল করতে পারবো না, তাহলে আমি বিজনেস আমার লস হবে। হ্যাঁ, সো আমাকে বাধ্য হয়ে আরো 90টা সার্ভার অ্যাড করতে হবে। যে 90টা সার্ভার এমনিতেই তারা সারা বছর বসে থাকে। হ্যাঁ, শুধু ঈদের সময় তাদের ডিমান্ড বেড়ে যায়। হ্যাঁ, তো এই যে আপনার অপারেশনাল এক্সপেন্স, তো এই যে এই 90টা সার্ভারকে চালাতে আমার যে খরচটা লাগতেছে, এই খরচটা আমাকে সারা বছর বেয়ার করতে হচ্ছে, রাইট? কিন্তু ক্লাউড কম্পিউটিং থাকলে আমার সেটা বেয়ার করতে হচ্ছে না, কারণ আমি
পে অ্যাজ ইউ গো মডেলটা ইউজ করছি, যে আমি যখন ইউজ করব তখন আমি টাকা দিব। হ্যাঁ, যে আমি ভাড়ার টাকাটা দিব এবং আমার সেটা শেষ হয়ে গেলে বা আমার কাজ শেষ হয়ে গেলে আমি তখন সেটাকে ডিসকানেক্ট করে দিব, তখন আমার আর চার্জিং হবে না। হ্যাঁ, সো আমার অপারেশনাল এক্সপেন্সও কমে যাচ্ছে। ওকে, তো এখন ক্লাউড কম্পিউটিং কি ধরনের ক্লাউড কম্পিউটিং আছে বা ক্লাউড কম্পিউটিং কিভাবে আসে সেটা আমরা দেখি। যে আমরা প্রথম যখন ক্লাউড কম্পিউটিং ইউজ করি, হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট কাইন্ড অফ সার্ভিস দ্যাট উই স্টার্টেড ইউজিং? আমরা প্রথম কি ধরনের সার্ভিস ইউজ করা শুরু করি পাবলিকলি? আমি এন্টারপ্রাইজের কথা বলছি না, পাবলিকলি আমরা কি ধরনের সার্ভিস ইউজ করি? আমাকে একটা এক্সাম্পল দিতে পারেন আপনারা? ক্লাউড কম্পিউটিং আমরা যে ডেইলি ইউজ করছি সেটা কিভাবে ইউজ করছি? গুগল ড্রাইভ, গুগল ড্রাইভ স্যার। ভেরি গুড। সো আমরা ক্লাউড স্টোরেজ ইউজ করি, রাইট? ক্লাউড স্টোরেজটা আমরা সবাই ইউজ করে থাকি। আমাদের গুগল ড্রাইভ অথবা আমাদের এই যে ড্রপবক্স, আপনারা তো ড্রপবক্সের নাম শুনেছেন, রাইট? ড্রপবক্স হচ্ছে ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট পায়োনিয়ার্স ইন ক্লাউড স্টোরেজ। যে ড্রপবক্সে আপনার একটা ফ্রি অ্যাকাউন্ট যদি থাকে, তাহলে আপনাকে সার্টেন অ্যামাউন্ট অফ ক্যাপাসিটি ওরা দিয়ে দেয়, যে ফ্রি তুমি ইউজ করতে পারবা। সো ইট ইজ লাইক আ অনলাইন পেন ড্রাইভ। হ্যাঁ, যে আপনাকে আগে ডেটা, কি বলে, আপনার ডকুমেন্ট, পিকচার, ভিডিও বা যে কোনো ধরনের মিডিয়া আপনাকে ক্যারি করতে হলে আপনাকে একটা পেন ড্রাইভ বা একটা হার্ড ড্রাইভ, একটা হার্ড ডিস্ক আপনাকে ক্যারি করতে হতো। হ্যাঁ, তো এখন আপনার যদি একটা গুগল ড্রাইভ থাকে, তাহলে সেই গুগল ড্রাইভের মধ্যে আপনি আপনার ফাইলগুলো সব আপলোড করে দিলেন। আপলোড করে দিয়ে তারপরে আপনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে সেই গুগল ড্রাইভটা আপনি অ্যাক্সেস করতে পারছেন। আপনার জাস্ট গুগল, আপনার ক্রেডেনশিয়ালস বা আইডি মনে থাকলেই হবে। হ্যাঁ, যে আপনি যে কোনো জায়গায় গিয়ে আপনি জাস্ট লগ ইন করলেন আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে এবং আপনি আপনার ডকুমেন্টস গুলো পেয়ে গেলেন। তাহলে জিনিসটা অনেক সহজ না? যে আপনার শুধু ইন্টারনেট কানেকশন লাগবে, ইন্টারনেট কানেকশন থাকলেই আপনি গুগল ড্রাইভ অ্যাক্সেস করতে পারবেন। তো এটাই হচ্ছে ক্লাউড স্টোরেজের এক্সাম্পল বা ক্লাউড স্টোরেজের মেইন কনসেপ্ট। হুম, তো আমরা এখন শুধু ক্লাউড স্টোরেজ বা আমরা শুধু স্টোরেজ ইউজ করি না, এখন আমরা অনেক আদার সার্ভিসেস ইউজ করি। হ্যাঁ, আদার সার্ভিসেস বলতে কি ইউজ করি? আমরা কম্পিউট পাওয়ার ইউজ করি, নেটওয়ার্কিং ইউজ করি, আমরা ডেটাবেস সার্ভিস ইউজ করি। হ্যাঁ, so a lot of hosted services. So cloud computing can be simply understood as anything that involves delivering hosted services over the internet. হ্যাঁ, so very simple একটা definition এখানে যে what is cloud computing. So cloud computing, আমরা যে কোনো ধরনের আমাদের একটা অ্যাপ্লিকেশন চালাতে গেলে আমাদের যা যা রিসোর্স প্রয়োজন হয়, হ্যাঁ, সেটা হতে পারে আমার ভার্চুয়াল মেশিন, সেটা হতে পারে আমার ডেটাবেস সার্ভিস, নেটওয়ার্কিং সার্ভিস, হ্যাঁ, তারপরে আমার আইডেন্টিটি ম্যানেজমেন্ট, হ্যাঁ, বা হোয়াট এভার আমার প্রয়োজন, সেটা আমি সার্ভিসগুলো ইন্টারনেটের মাধ্যমে যে কোনো একটা ক্লাউড সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে আমি অ্যাভেল করতে পারছি। হ্যাঁ, সো এখন আমরা বেনিফিট গুলো দেখি যে ক্লাউড কম্পিউটিং এর বেনিফিট গুলো কি। হ্যাঁ, যে ফ্রিকুয়েন্ট অ্যান্ড ইজি কোলাবোরেশন। হ্যাঁ, if working in a team it becomes very easy to configure and manage documents. তার মানে হচ্ছে যে ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে আমি আমার ডেটাকে ডিসেন্ট্রালাইজ করতে পারবো। ডিসেন্ট্রালাইজ করার অর্থটা হচ্ছে যে ফর এক্সাম্পল আমার হেডকোয়ার্টার যদি ইউএসএ তে হয়, হ্যাঁ, এবং আমার ধরেন আরেকটা ব্রাঞ্চ, একটা ব্রাঞ্চ হচ্ছে ইউরোপে, আরেকটা ব্রাঞ্চ হচ্ছে বাংলাদেশে। হ্যাঁ, সো তখন ইন দ্যাট কেস ইউএসএ তে যারা হেডকোয়ার্টারে তারা যে ডেটাগুলোকে আপলোড করছে তাদের সিস্টেমে, সেই ডেটাগুলোকে অ্যাক্সেস করতে পারছে ইউরোপের ব্রাঞ্চ, বাংলাদেশের ব্রাঞ্চ, এবং সেটা রিয়েল টাইম করতে পারছে। হ্যাঁ, সো এই যে আমি আপনার গুগল ড্রাইভে আমি যে আপনাদেরকে স্লাইড আপলোড করে দেই, এটা ইউএসএ থেকে করি, রাইট? আপনারা বাংলাদেশ থেকে সেটাকে শেয়ার করার সাথে সাথে অ্যাক্সেস করতে পারছেন, রাইট? সো এটাই হচ্ছে কোলাবোরেশন। হ্যাঁ, এটাকেই আমরা বলি কোলাবোরেশন। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে সিকিউরিটি। Don't need to worry about data even if the hardware or system gets corrupted or destroyed or stolen. Data will remain secure and safe, and it can be deleted also if confidential. আচ্ছা, তো সিকিউরিটির ব্যাপারে আমি আরেকটু ডিটেল আলাপ করি। সেটা হচ্ছে যে আমাদের ডেটা
তিনটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ডেটা কনফিডেন্সিয়ালিটি, ডেটা ইন্টিগ্রিটি এবং ডেটা অ্যাভেলেবিলিটি। তো ডেটা কনফিডেন্সিয়ালিটি মানে হচ্ছে যে আমি যে ডেটাটা স্টোর করছি ক্লাউডে সেটা কি কনফিডেন্সিয়াল কিনা, বা সেটা কি কেউ অ্যাক্সেস করতে পারছে কিনা, কেউ দেখতে পারছে কিনা। হ্যাঁ, যে ফর এক্সাম্পল আমার আমি যদি একটা ব্যাংকিং অ্যাপ্লিকেশন ইউজ করি, তাহলে আমি এই যে আমার অ্যাকাউন্টে কত টাকা আছে, হ্যাঁ, তো সেটা নিয়ে কি এটা কি কেউ দেখতে পারবে? আমার যদি লগ ইন বা পাসওয়ার্ড না জানে, সেটা কেউ দেখতে পারবে না। হুম, সো এটা হচ্ছে কনফিডেন্সিয়ালিটি। হ্যাঁ, আর ইন্টিগ্রিটি কি? ইন্টিগ্রিটি হচ্ছে যে আমার ৫,০০০ টাকা আছে অ্যাকাউন্টে। হ্যাঁ, এই ৫,০০০ টাকা যাতে ২,০০০ টাকা না হয়ে যায়। হ্যাঁ, বা এই ডেটাটা যাতে আমার আম সেফ থাকে এবং ডেটাটা যাতে কারেক্ট ডেটা থাকে। হ্যাঁ? তো সেটাও এনশিওর করছে ক্লাউড কম্পিউটিং। হ্যাঁ? তারপরে অ্যাভেইলেবিলিটি, তার মানে আমি যখন লগইন করব আমার অ্যাকাউন্টে, আমি তখন সাথে, সাথে আমি সার্ভিসটা যাতে আমি পাই। হ্যাঁ? আ সো এই ৩ টা জিনিস হচ্ছে সিকিউরিটি পার্ট। আ সো আমরা যদি আমাদের নিজস্ব ডেটা সেন্টার আমরা যদি মেইনটেইন করি, তাহলে সিকিউরিটি হচ্ছে আমাদের একটা বিশাল বড় হেডেক। হ্যাঁ? যে আমাদেরকে ভাইরাস এবং হ্যাকারদের কাছ থেকে আমাদেরকে সেফগার্ড রাখার জন্য আমাদের অনেক সিকিউরিটি প্যাচ আমাদেরকে ইনস্টল করতে হচ্ছে, আমাদেরকে ফায়ারওয়াল ইনস্টল করতে হচ্ছে, ফায়ারওয়াল মেইনটেইন করতে হচ্ছে। সো এই জিনিসগুলো আমাদের এখন আর হেডেক আমাদের নিতে হচ্ছে না। বিকজ এই জিনিসগুলা কে হ্যান্ডেল করতেছে? AWS অথবা Microsoft Azure অথবা Google Cloud, হ্যাঁ? তারা এনশিওর করতেছে সিকিউরিটিটা, হ্যাঁ? এবং ক্লাউডের সিকিউরিটিকে বলা হয় ইজ ওয়ান অফ দ্য মোস্ট টপ নচ সিকিউরিটি। সো আপনারা কি কখনো কোনো খবর শুনেছেন যে AWS কে হ্যাক করেছে এবং হ্যাক করে ডেটা চুরি করে নিয়ে গেছে কেউ? কেউ শুনেন নাই। কারণ যদি AWS এর সিকিউরিটি কে হ্যাক করে বা AWS কে হ্যাক করে, তাহলে কি মানুষ AWS এ তাদের ডেটা রাখবে? রাখবে না। রাইট? তাহলে AWS এর পুরা বিজনেস মডেলটাই ফেল করবে এখানে। হ্যাঁ? সো সিকিউরিটি হচ্ছে ইটস আ ভেরি, ভেরি বিগ একটা অ্যাসপেক্ট, হ্যাঁ? AWS এর সরি ক্লাউড কম্পিউটিং এর। আম সো any cloud computing service provider they ensure the security, হ্যাঁ? এবং আম আমরা তাদের কাছে ডেটা রাখছি বা আমরা ডেটাটা তাদের কাছে আমরা আমাদের কনফিডেনশিয়াল ডেটা আমরা তাদের কাছে রাখতেছি। এখন AWS তো তারা নিজেরাও করতে পারে যে আচ্ছা ঠিক আছে, দেখি তো এই কোম্পানির কত টাকা আছে, হ্যাঁ? সো এই যে আম তো এটা হচ্ছে আরেকটা অ্যাসপেক্ট সিকিউরিটির। যে, যে ক্লাউড প্রোভাইডার কোম্পানি তাকে আমরা ডেটাটা সিকিউর ভাবে রাখতে দিচ্ছি। তারা তো নিজেরাই হ্যাক করতে পারে। বা তারা নিজেরাই সেটাকে ব্রিচ করতে পারে। তো এখন সেটাকে আমরা সেফগার্ড কিভাবে করব? সো একটা কোম্পানি যখন AWS এর সাথে একটা চুক্তি করে, হুম? তখন তারা বিভিন্ন ডকুমেন্টেশন সাইন করে। লিগ্যাল ডকুমেন্টেশন যেমন সার্ভিস লেভেল এগ্রিমেন্ট, হ্যাঁ? NDA, হ্যাঁ? তো আম NDA হচ্ছে নন আ ডিসক্লোজার এগ্রিমেন্ট। তার মানে যে আমি তোমাকে আমার ডেটাগুলো দিচ্ছি এবং সেই ডেটাগুলো আ কেউ যাতে অ্যাক্সেস না করতে পারে। হ্যাঁ? আ সো যদি অ্যাক্সেস করে বা এই ডেটা যদি ব্রিচ হয়, তাহলে সেটা ইউ আর রেসপন্সিবল ফর ইট। হ্যাঁ? সো ইন দ্যাট কেস তখন সে কোম্পানি AWS কে সু করে দিতে পারে যে আমার ডেটা চুরি হয়ে গেছে। হ্যাঁ? বা আমার ডেটা আ আপনার ইন্টিগ্রিটি নষ্ট হয়ে গেছে। হ্যাঁ? সো AWS তার নিজের স্বার্থেই সে সেই ডেটাগুলোকে আ কখনোই অ্যাক্সেস করবে না। সেই অ্যাসিউরিটি সে ডকুমেন্টেশন এর মাধ্যমে সে কোম্পানির সাথে যখন সে চুক্তি সই করবে, তখন সে সেটা মেনশন করে দিচ্ছে। রাইট? সো সিকিউরিটি ইস আ ভেরি, ভেরি বিগ অ্যাসপেক্ট ইন ক্লাউড কম্পিউটিং। তারপরে স্কেলেবিলিটি, এটা নিয়ে তো আমি কথা বলেছি যে আমি যখন আমার দরকার পড়বে তখন আমি সেটাকে স্কেলিং করতে পারবো, আপ করতে পারবো বা ডাউন করতে পারবো। হ্যাঁ? যে আমার স্কেলেবিলিটি সেটা ইলাস্টিক। হ্যাঁ? আম সো এটা নিয়ে আমি অলরেডি ডিসকাস করেছি। আর তারপরে হচ্ছে ইজ অফ সফটওয়্যার আপডেট। যে আমি সফটওয়্যার আপডেট আমাকে আমি যদি ১০ টা উবান্টু মেশিন আমি মেইনটেইন করি বা ১০ টা CentOS মেশিন আমি মেইনটেইন করি। আমার এই যে সফটওয়্যার প্যাচিং, আপডেট এগুলো নিয়ে আমাকে কোনো ওয়ারি করতে হচ্ছে না।
আমার জাস্ট ওয়ারি করতে হচ্ছে আমার ডেটা এবং অ্যাপ্লিকেশন লেয়ার নিয়ে। এছাড়া আমার অন্য কোনো কিছু নিয়ে আমার ওয়ারি করতে হচ্ছে না। এভরিথিং এলস ইজ ম্যানেজড। এভরিথিং এলস ইজ ম্যানেজড সার্ভিস। ওকে, তো ক্লাউড কম্পিউটিং আমাদের দুইভাবে আসে। তো সেগুলো কি? সেটা হচ্ছে যে ক্লাউড কম্পিউটিং বেসড অন লোকেশন। বেসড অন লোকেশন মানে জিওগ্রাফিক লোকেশন অনুযায়ী হচ্ছে একটা টাইপ ক্লাউড কম্পিউটিং এর বা একটা অফারিং। হ্যাঁ, আর আরেকটা টাইপ হচ্ছে বেসড অন সার্ভিস, বা কি ধরনের সার্ভিস ক্লাউড কম্পিউটিং দিচ্ছে আমরা সেইভাবে সেটাকে বিভক্ত করতে পারি বা ভাগ করতে পারি বা ক্যাটাগরাইজ করতে পারি। হ্যাঁ, সো আমরা আগে লোকেশন বেসড ক্যাটাগরাইজেশনটা আমরা একটু দেখি। সে লোকেশন বেসড ক্যাটাগরাইজেশনটা হচ্ছে যে আমাদের কয়েক ধরনের ক্লাউড আছে। সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং বেসড অন লোকেশন। একটা হচ্ছে পাবলিক। পাবলিকটা হচ্ছে the computing infrastructure of this type is located on the premise of a cloud computing company. তো ক্লাউড কম্পিউটিং কোম্পানিটা কি? ক্লাউড কম্পিউটিং কোম্পানি হচ্ছে যেমন AWS, GCP, Azure, এরা হচ্ছে দিজ আর অল পাবলিক ক্লাউড। হ্যাঁ, পাবলিক ক্লাউড। সো আমি এই সার্ভিসটা যে কোনো জায়গা থেকে আমি অ্যাভেল করতে পারছি। হ্যাঁ, এবং আমি সেটা পাবলিকলি সেটা ইজ অ্যাভেলেবল। হ্যাঁ, আমি গুগলের ক্লাউডটাকে আমি অ্যাক্সেস করতে পারছি, আমার একটা অ্যাকাউন্ট থাকলেই আমি অ্যাক্সেস করতে পারছি। হ্যাঁ, সো এখানে হচ্ছে দিস ইজ জিওগ্রাফি অ্যাগনস্টিক। তার তার মানে হচ্ছে যে ইট ডাজেন্ট ম্যাটার যে আমি কোথায় থাকি, জাস্ট লাইক ইন্টারনেট ইট ইজ অ্যাভেলেবল, হ্যাঁ, টু দ্য পাবলিক। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে প্রাইভেট ক্লাউড। প্রাইভেট ক্লাউডটা কি? প্রাইভেট ক্লাউডটা হচ্ছে যে আমার this type of computing infrastructure runs within the organization or for a particular customer. যে প্রাইভেট ক্লাউডটা হচ্ছে যে আমাদের কিছু কিছু কাস্টমার বা কিছু কিছু কোম্পানি থাকে, তারা তাদের নিজস্ব ডেটা সেন্টার তারা মেনটেন করতে চায়। হ্যাঁ, তাদের নিজের স্বার্থের জন্য তারা করতে চায়, তারা সেটা পাবলিকলি দিতে চায় না। হ্যাঁ, তো সেটার একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিতে পারি। সেটার এক্সাম্পল হচ্ছে যে আপনার ধরেন AT&T, হ্যাঁ, বা গ্রামীণ ফোন। তো তারা তাদের যে সার্ভিসটা, তারা কি সার্ভিস প্রোভাইড করছে? তারা আপনার কলিং সার্ভিস, ইন্টারনেট সার্ভিস এগুলো প্রোভাইড করছে, এবং তারা যে তাদের সার্ভিসগুলো প্রোভাইড করছে এগুলোকে আপনার ভার্চুয়ালাইজেশন করছে। ভার্চুয়ালাইজেশন করে তারপরে তারা সেটাকে তাদের ইনফ্রাস্ট্রাকচারে ডিপ্লয় করছে। হ্যাঁ, যে আমি যখন একটা ফোন কল করব, সেই ফোন কলটা করতে হলে আমাকে অনেকগুলো মেশিনের মধ্যে দিয়ে যেতে হবে, অনেকগুলো সিস্টেমের মধ্যে দিয়ে আমাকে যেতে হবে। হ্যাঁ, এবং সেই সিস্টেমগুলো আমাদেরকে একটা প্রাইভেট ক্লাউডের মধ্যে আমাদেরকে রাখতে হবে। হ্যাঁ, যে মানুষ বাইরে থেকে সেটা অ্যাক্সেস করতে পারছে, কিন্তু আমার যে অ্যাকচুয়াল সিস্টেমটা, সেই সিস্টেমটা রিসাইড করতেছে কোথায়? জিওগ্রাফিক্যালি ইনসাইড দ্য প্রাইভেট ক্লাউড। সো প্রাইভেট ক্লাউডের একটা এক্সাম্পল হচ্ছে ওপেন স্ট্যাক। হ্যাঁ, সো AT&T-তে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমাদের নিজস্ব ডেটা সেন্টার আছে। হ্যাঁ, আমরা অ্যামাজন বা আমরা মাইক্রোসফট অ্যাজিওর ইউজ করে থাকি না ইন মেনি কেসেস। হ্যাঁ, কিন্তু আমরা আমাদের নিজস্ব ক্লাউড আমরা তৈরি করি। সো ওপেন স্ট্যাক হচ্ছে একটা ওপেন সোর্স ক্লাউড। যে আমি প্রাইভেট ক্লাউড তৈরি করার জন্য ওপেন স্ট্যাক ইজ এ ভেরি ভেরি গুড অপশন। সো ওপেন স্ট্যাক হচ্ছে AWS এর মতোই কম্পিউট সার্ভিস, তারপরে স্টোরেজ সার্ভিস, ডেটাবেস সার্ভিস, হ্যাঁ, নেটওয়ার্কিং সার্ভিস, এই সবগুলো সার্ভিস সে প্রভিশনিং করতে পারে। যে বেসিক সার্ভিসগুলো সে প্রভিশনিং করতে পারে, এবং সেই সার্ভিসগুলো দিয়েই আমি আমার সফটওয়্যারগুলোকে আমি রান করছি, রাইট? সো আমি আমার নিজস্ব ক্লাউডের মধ্যে আমি আমার নিজস্ব সার্ভিস তৈরি করে আমি সেটাকে পরিচালনা করছি, ওটাকে প্রাইভেট ক্লাউড বলে। আর হাইব্রিড ক্লাউডটা কি? হাইব্রিড ক্লাউডটা হচ্ছে যখন পাবলিক এবং প্রাইভেট এই দুইটাকে কম্বাইন করা হয়। হ্যাঁ, যে আমি AT&T-র এক্সাম্পল দিলাম। ইন দ্যাট কেস AT&T প্রাইভেট ক্লাউডেও কাজ করে, আবার AT&T-র হাইব্রিড ক্লাউডও আছে।
হ্যাঁ, তো ফর একটা এক্সাম্পল, কোশ্চেন ছিল হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার, যে আপনি যে স্যার ওপেন স্ট্যাকের কথা বলেন তাই না? রাইট, ওপেন স্ট্যাক। তো তারা একটা কোম্পানি যারা নাকি অ্যামাজনের মতো আমাদেরকে কম্পিউটিং সার্ভিস দিচ্ছে, লাইক স্টোরেজ সার্ভিস, কম্পিউটিং সার্ভিস, বাট সেটা তারা সবার জন্য দিচ্ছে না, শুধুমাত্র কোম্পানি ওয়াইজ ডেডিকেটেড ভাবে সার্ভিসটা দিচ্ছে, তাই না? বাট যত মেইনটেনেন্স, নেটওয়ার্কিং, যত সিকিউরিটি ইস্যু গুলো আছে সবকিছু ওপেন স্ট্যাকই দেখাশোনা করে, বিষয়টা কি তাই না? কারেক্ট, হ্যাঁ। আচ্ছা, তো আপনি যদি ওপেন স্ট্যাক সার্ভিসেস আপনি ক্লিক করেন, তাহলে আপনি এই যে দেখেন, আপনার কম্পিউটারিং এর জন্য ওরা যেটাকে বলে সেটা হচ্ছে নোভা। হ্যাঁ, ওদের কন্টেনার সার্ভিস আছে জুন। হ্যাঁ, তারপরে ওদের বেয়ার মেটাল সার্ভিস আছে আয়রনিক, ওদের স্টোরেজ সার্ভিস আছে সিন্ডার, ব্লক সার্ভিস। হ্যাঁ, অবজেক্ট স্টোর হচ্ছে ওরা সুইফটে করে, যেটা আমরা S3 তে করি, হ্যাঁ, অ্যামাজনে। তারপর ওদের নেটওয়ার্কিং সার্ভিস আছে, ওদের শেয়ার্ড সার্ভিসেস আছে, ওদের অর্কেস্ট্রেশন সবই আছে মোটামুটি। হ্যাঁ, সো এই জিনিসগুলো প্রভিশনিং করা যায় ওপেন স্ট্যাক সফটওয়্যার দিয়ে, হ্যাঁ, ওপেন স্ট্যাক ক্লাউড দিয়ে। সো ওপেন স্ট্যাকটাই হচ্ছে একটা প্রাইভেট ক্লাউডের এক্সাম্পল। হুম, যে কোনো প্রাইভেট কোম্পানি তাদের নিজস্ব ক্লাউড তারা ওপেন স্ট্যাক দিয়ে তৈরি করতে পারে। হ্যাঁ, এবং ঠিক এই একই সার্ভিসগুলো তারা আপনার ইউজ করতে পারবে, বা তারা সেগুলোকে আপনার জাস্ট অন্য নামে আর কি। হ্যাঁ, বাট মোটামুটি কাজ একই। হ্যাঁ, সেম সেম জিনিস। হ্যাঁ, সো এখন হাইব্রিড ক্লাউডে যেটা হচ্ছে যে আমি আমার অন প্রেমিস আমি কিছু ডেটা আমি রাখতে পারি, যে আমার যে কনফিডেন্সিয়াল ডেটাগুলো, সেই ডেটাগুলো আমি আমার প্রাইভেট ক্লাউডে রাখতে পারি। হ্যাঁ, আর পাবলিক অফারিং, এখন AT&T তো ধরেন আপনার তাদের একটা অ্যাপ্লিকেশন তারা রান করছে ফর দ্য পাবলিক, রাইট? ধরেন ফর এক্সাম্পল আমি যদি grameenphone.com এ যাই, হ্যাঁ, গ্রামীণ ফোন, তো এই যে আমার ওয়েবসাইটটা, হ্যাঁ, সো এটা হচ্ছে গ্রামীণ ফোনের ওয়েবসাইট। আমি যদি এখন att.com এ যাই, এটা হচ্ছে আমার AT&T ওয়েবসাইট, রাইট? সো আমি লগ ইন করতে পারবো, আমি সাইন ইন করতে পারবো, আমার অ্যাকাউন্টে যেতে পারবো, আমার অ্যাকাউন্টে গিয়ে আমার বিল টিল দেখতে পারবো, আমার সবকিছু দেখতে পারবো। হ্যাঁ, সো একইভাবে আমি গ্রামীণ ফোনেও লগ ইন করতে পারবো, রাইট? মাই সাইন ইন উইথ GPID। সো এই যে আমার যে অ্যাপ্লিকেশন, এটা তো একটা অ্যাপ্লিকেশন, রাইট? আমি যে যে জিনিসটা এখন চালাচ্ছি, সো এই অ্যাপ্লিকেশনটা কোথায় রান করতেছে? এই অ্যাপ্লিকেশনটা একটা সার্ভারে রান করতেছে বা একটা ক্লাউডে রান করতেছে। হ্যাঁ, ঠিক একইভাবে AT&T'রও এই যে এই ইন্টারফেসটা রান করতেছে একটা ক্লাউডে। সো আমি যখন লগ ইন করবো, লগ ইন করে আমি আমার বিল দেখতে পারবো, আমার বিল হিস্ট্রি দেখতে পারবো, আমি এই মাসে কতটুকু ইউজ করেছি আমার সার্ভিস, সেটা আমি দেখতে পারবো। তো এই সার্ভিসগুলো একটা একটা পাবলিক ক্লাউডে থাকে। হ্যাঁ, বা একটা পাবলিক ক্লাউড থেকে আমি সেটাকে অ্যাক্সেস করতে পারছি। হ্যাঁ, সো আমি যখন প্রাইভেট এবং পাবলিক ক্লাউডকে কম্বাইন করব বা কানেক্ট করব, তখন আমি সেটাকে বলবো একটা হাইব্রিড ক্লাউড। আচ্ছা, তারপরে হচ্ছে কমিউনিটি ক্লাউড। These can be located both on and off the premise. Mostly, they are used to share data between organizations. আচ্ছা আচ্ছা হ্যাঁ আহ, হ্যাঁ, কোনো প্রশ্ন আছে কারোর? হ্যাঁ হ্যাঁ প্রশ্নটা করেন। আচ্ছা সম্ভবত স্যার আনমিউট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা, আনমিউট হয়ে গেছে। স্যার আমার যে কোশ্চেনটা সেটা হচ্ছে, স্যার আমরা কি অন প্রিমিসে যে হ্যাঁ, সার্ভার হ্যাঁ, গুলো থাকে, লাইক কোন একটা ঠিক আছে। কোম্পানির নিজস্ব আন্ডারে তাহলে ফোন দিয়ে এদিকে আইসা। না করলাম, আচ্ছা, একটা সেক্ষেত্রে second, স্যার আমরা কি ওইটা, কে কথা বলছে? হ্যাঁ, ওকে, হ্যাঁ হ্যাঁ, কি প্রশ্ন ছিল? সেটা হচ্ছে স্যার, আমাদের লাইক আমার কোম্পানির আন্ডারে লাইক অন প্রিমিসে যে সার্ভার গুলো আছে, ওই সার্ভারের সাথে কি স্যার আমি স্যার পাবলিক সার্ভার মানে একটা হাইব্রিড ক্লাউড তৈরি করতে পারবো না স্যার, নাকি শুধুমাত্র লাইক হ্যাঁ লাইক ওপেন স্ট্যাক দ্বারা যেসব সার্ভিস আমরা পাচ্ছি ওইগুলোর সাথে আমরা পাবলিকের কোলাবোরেশন করতেছি, মানে বিষয়টা কি দুইটাই কি সেম কিনা, মানে দুই ক্ষেত্রে কি হাইব্রিড তৈরি করা যায় কিনা? হ্যাঁ, দুই ক্ষেত্রে হাইব্রিড তৈরি করা যায়। হুম
আমি ওপেন স্ট্যাক দিয়ে আমি আমার ক্লাউড আমি আমার প্রাইভেট না আপনার ওদের লেখা কি আছে? আচ্ছা এখানে কি লেখা, ক্যাশ স্টেক নাকি আপনার নামের স্টেক? স্যার আপনি একটু মিউট করে দেন। আচ্ছা ওকে, হ্যাঁ, সো এখানে আমার ওপেন স্ট্যাক যেটা, সে ওপেন স্ট্যাক দিয়ে আমি আমার প্রাইভেট ক্লাউডটা আমি চালাতে পারছি। আবার আমি AT&T ধরেন আপনার মাইক্রোসফট অ্যাজুরের সাথে তারা একটা আপনার সার্ভিস লেভেল এগ্রিমেন্ট তারা সাইন করেছে, যে তারা অ্যাজুরের বা IBM এর সাথেও করেছে যে IBM ক্লাউড তারা ইউজ করবে। হ্যাঁ, তাদের অন্যান্য ডিপার্টমেন্টের জন্য তারা IBM ক্লাউড ইউজ করবে। হ্যাঁ, কিন্তু তাদের প্রাইভেট ইসের জন্য তারা ওপেন স্ট্যাক ইউজ করবে। সো আমি দুই ধরনের ক্লাউড ইউজ করতে পারি। ঠিক আছে? আচ্ছা, তো কমিউনিটি ক্লাউডটা কি? কমিউনিটি ক্লাউড হচ্ছে একটা এক্সাম্পল, সেটা হচ্ছে যে একটা ইউনিভার্সিটির অনেকগুলো অর্গানাইজেশন আছে, ডিপার্টমেন্ট আছে, রাইট? সো সেই ডিপার্টমেন্টগুলো একসাথে কোলাবোরেট করার জন্য তারা একটা কমিউনিটি ক্লাউড তারা তৈরি করতে পারে। হ্যাঁ, সেই কমিউনিটি ক্লাউড আমি যদি এখানে গুগল কমিউনিটি ক্লাউড এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাই। সেলসফোর্স হচ্ছে একটা কমিউনিটি ক্লাউড আমরা বলতে পারি। হ্যাঁ, তারপরে what is community example of community cloud? So a community cloud is a multi-tenant platform which allows several companies work on the same platform, given that they have similar needs and concerns. One example of using a community cloud would be to test drive and some high-end security products or even test out some features of a public cloud environment. So community cloud হচ্ছে যে আমরা কোনো কিছু যদি টেস্টিং করি বা কোনো কিছু যদি আমরা কোনো প্রোডাক্ট মার্কেটে আনার জন্য আমরা সেটাকে যদি আগে থেকে সেটাকে আমরা যদি কি বলে বেটা ভার্সন যদি আমরা টেস্ট করি বা ইয়া করি, সেটার ক্ষেত্রে একটা কমিউনিটি ক্লাউড আমরা ইউজ করতে পারি। বাট কমিউনিটি ক্লাউড ইজ নট ভেরি ইম্পর্টেন্ট। আপনাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে পাবলিক ক্লাউড কি, প্রাইভেট ক্লাউড কি এবং হাইব্রিড ক্লাউড কি, এই তিনটা জিনিস। সো আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। সো আমরা এতক্ষণ যেটা ডিসকাস করলাম সেটা হচ্ছে আমাদের লোকেশন বেস ক্লাউড। হ্যাঁ, সো লোকেশন বেস ক্লাউড আমাদের 4 ধরনের, সেটা হচ্ছে পাবলিক, প্রাইভেট, হাইব্রিড এবং কমিউনিটি। ওকে, এখন আমরা যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে যে সার্ভিস বেসড অন সার্ভিস। হ্যাঁ, যে কি কি ধরনের সার্ভিস আমরা প্রোভাইড করে থাকি। তো সার্ভিস বেস ক্লাউডটা কি? ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। তো এই যে টার্মগুলো, এই টার্মিনোলজিগুলো দিস আর ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো আমাদেরকে এই দুইটা স্লাইডের মধ্যে ডিফারেন্সটা বুঝতে হবে যে ক্লাউড আপনার দুই ধরনের হয়ে থাকে। দুই ধরনের ভিতরে আবার আরো অনেক ধরন আছে। হ্যাঁ, যে একটা হচ্ছে লোকেশন বেসড ক্লাউড, সেটা হচ্ছে একটা ধরন, আর একটা হচ্ছে সার্ভিস টাইপ। সো সার্ভিস টাইপের মধ্যে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। সো ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিসটা কি? It provides virtual servers and data storage disks. So it also prevents from buying and managing personal physical servers and other data center infrastructure. So আমি যখন কম্পিউট, স্টোরেজ, তারপরে অন্যান্য যত সার্ভিস আছে সেই সার্ভিসগুলো যখন আমি প্রোভাইড করছি কোনো কোম্পানিকে, হ্যাঁ, তখন সেটাকে আমরা ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ আ সার্ভিস বলে থাকি। তার মানে আমি শুধু ইনফ্রাস্ট্রাকচারটা দিচ্ছি। হ্যাঁ, এবং বাকি সবকিছু কোম্পানি ম্যানেজ করছে। হ্যাঁ, তারপর প্ল্যাটফর্ম অ্যাজ আ সার্ভিস, it provides services in terms of platforms such as operating system, programming language, execution environment, database, web servers. হ্যাঁ, সো প্ল্যাটফর্ম অ্যাজ আ সার্ভিস হচ্ছে যে আমাকে যে কম্পিউট বা আমার অন্যান্য রিসোর্সেস এগুলো নিয়ে আমাকে চিন্তা করতে হবে না, এগুলো অটোমেটিক্যালি প্রভিশন হবে। শুধু প্ল্যাটফর্ম যেটা করছে সেটা হচ্ছে যে আমাকে একটা অ্যাপ্লিকেশন লঞ্চ করার জন্য যা যা প্রয়োজন, হ্যাঁ, যদি আমি .NET ফ্যাব্রিকে আমি যদি একটা অ্যাপ্লিকেশন লঞ্চ করি, তাহলে .NET যে ফ্যাব্রিকটা বা মিডলওয়্যারটা, এটা ক্লাউড সার্ভিস প্রোভাইডার করে দিচ্ছে, প্রোভাইড করছে। শুধু ডেভেলপাররা কি করবে, তাদের কোডটাকে তারা আপলোড করবে, কোডটাকে আপলোড করে সে কোডটাকে তারা ইন্টিগ্রেট করে সেটাকে তারা ডিপ্লয় করে দিবে। হ্যাঁ, তার আন্ডারলাইন কি আছে না আছে সেটা তাদেরকে চিন্তা করতে হবে না। আর সফটওয়্যার এজ এ সার্ভিস হচ্ছে কি, ইট ইউজেস ফ্রি ক্লায়েন্ট সফটওয়্যার।
users can access SaaS applications and data from any internet connection connected computer. When app data is in the cloud, no data will be lost if a user's computer of device corrupts or fails. তার মানে আমার যখন আমি প্ল্যাটফর্ম এজ আ সার্ভিস ইউজ করি তখন আমাকে আমার অ্যাপ্লিকেশন এবং আমার ডেটা এই দুইটা লেয়ারকে আমার ই করতে হয়, ম্যানেজ করতে হয়। কিন্তু সফটওয়্যার এজ আ সার্ভিস আমার কোনো কিছুই ম্যানেজ করতে হচ্ছে না, আমি সেটাকে অন ডিমান্ড পেয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি জাস্ট সফটওয়্যারটা ইউজ করছি। তো সফটওয়্যার এজ আ সার্ভিসের একটা এক্সাম্পল কেউ আমাকে দিতে পারবে? ক্লাউড বেসড সফটওয়্যার এজ আ সার্ভিস আমরা কি ইউজ করে থাকি? জি স্যার, লাইক মাইক্রোসফট ওয়ার্ড, Correct. PowerPoint. ভেরি গুড। তো মাইক্রোসফট 360 ইজ আ সার্ভিস, রাইট? আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে যে আমাদেরকে শুধু একটা সাবস্ক্রিপশন ফি দিতে হয় প্রতি বছর। যে মাইক্রোসফট আমরা যদি এন্টারপ্রাইজ লেভেলে আমরা যদি ইউজ করি, রাইট, তাহলে আমাদেরকে প্রতি বছর একটা ফিউ $100 ডিপেন্ডিং অন নাম্বার অফ ইউজার্স, হ্যাঁ, আমাদেরকে একটা ফি দিতে হয়। সেই ফিটা দিলে তখন আমি সে সফটওয়্যারটাকে ইউজ করছি। হ্যাঁ, আমার জাস্ট একটা পিসি থাকবে, পিসিতে সে সফটওয়্যারটা ইনস্টল করা থাকবে এবং সে সফটওয়্যারটা ক্লাউডকে ইউজ করবে, ক্লাউডকে ইউজ করে সে সফটওয়্যারটা চলবে। তো সেটার আরেকটা এক্সাম্পল হচ্ছে গুগল, রাইট? গুগল হচ্ছে আপনার গুগলে অনেকগুলো আমরা গুগল ড্রাইভ ইউজ করছি। তো গুগলের যে সুইটটা, হ্যাঁ, গুগলে আমরা আরো অনেক ধরনের, হ্যাঁ, আমরা ইয়া করছি। সো গুগল অ্যাপস লিস্ট, হ্যাঁ, যেমন গুগল ম্যাপস, হ্যাঁ, তারপরে গুগল ওয়ালেট, গুগল ভয়েস, তারপরে আরো যা যা আছে, হ্যাঁ, দি এন্টায়ার, তারপরে গুগল ভয়েস আমরা ইউজ করছি, সার্চ ইঞ্জিন, গুগল শপার, হ্যাঁ, তারপরে গুগল ক্রোম। তো এই সব কিছু হচ্ছে ইজ অ্যান এক্সাম্পল অফ সফটওয়্যার এজ আ সার্ভিস। ওকে, আচ্ছা, সো জিনিসটাকে আমরা যদি আরেকটু ভিজুয়ালি জিনিসটাকে আমরা বোঝার চেষ্টা করি, তাহলে let us take this example. ওকে, সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কতগুলো লেয়ার দেখতে পাচ্ছেন, রাইট? সো লেয়ারগুলো কি? লেয়ারগুলো হচ্ছে আমার আমি যদি একদম নিচ থেকে শুরু করি, নেটওয়ার্কিং, স্টোরেজ, সার্ভার্স, ভার্চুয়ালাইজেশন, অপারেটিং সিস্টেম, মিডলওয়্যার, রান টাইম, দেন ডেটা অ্যান্ড অ্যাপ্লিকেশন। সো আমি যদি ক্লাউড ইউজ না করি তাহলে অন প্রেমিসে আমাকে এই সব কিছু ম্যানেজ করতে হচ্ছে। ইউ ম্যানেজ, এই সবুজগুলো হচ্ছে যে ইউ ম্যানেজ, আর লাল বা অরেঞ্জ কালারের যেগুলো সেগুলো হচ্ছে আদার্স ম্যানেজ। মানে আদার্স বলতে কি বোঝাচ্ছে? ক্লাউড সার্ভিস প্রোভাইডাররা সেটাকে ম্যানেজ করছে। হ্যাঁ, সো আমি যখন অন প্রেমিসে আমার অ্যাপ্লিকেশনটা রান করব তখন আমাকে এই সব কিছু প্রত্যেকটা লেয়ার আমাকে ম্যানেজ করতে হচ্ছে। হ্যাঁ, সো আমি ট্রেডিশনাল যে মডেলটা, হ্যাঁ, যে ট্রেডিশনাল মডেলে আমরা আমাদের নিজস্ব ডেটা সেন্টার আমরা ম্যানেজ করছি এবং সেখানে আমরা কি ম্যানেজ করছি? নেটওয়ার্কিং, স্টোরেজ, সার্ভার, ভার্চুয়ালাইজেশন, অপারেটিং সিস্টেম, মিডলওয়্যার, রান টাইম, ডেটা, অ্যাপ্লিকেশন, এগুলো সবকিছু আমরা অন প্রেমিসে আমরা ম্যানেজ করছি। হ্যাঁ, সো ইনফ্রাস্ট্রাকচার এজ আ সার্ভিস সেটা কি করছে? সেটা হচ্ছে যে আমাদের ভার্চুয়ালাইজেশন, সার্ভার, স্টোরেজ, নেটওয়ার্কিং, এগুলো সবকিছু আপনার কি বলে, ক্লাউড সার্ভিস প্রোভাইডার ম্যানেজ করছে। সো ফর এক্সাম্পল আমি যদি আমি AWS আমি যদি লগ ইন করি, রাইট? সো AWS এ আমার কম্পিউট, কন্টেনার সার্ভিস, স্টোরেজ সার্ভিস, ডেটাবেস সার্ভিস, হ্যাঁ,
সো আমি এই সবগুলো সার্ভিস আমি ইউজ করছি, বাট আমি যখন একটা EC2 ইনস্ট্যান্স আমি লঞ্চ করব, রাইট, তখন EC2 ইনস্ট্যান্সে আমি ইনস্ট্যান্সে আমি লঞ্চ ইনস্ট্যান্স, তখন আমি কি অপারেটিং সিস্টেম আমাকে লঞ্চ করতে হবে সেটা আমি মেনশন করে দিচ্ছি। আমি যদি উবান্টু ইউজ করি তাহলে আমি উবান্টু আমাকে সিলেক্ট করতে হবে। তারপরে আমি আমার সিপিইউ টাইপ সেটাকে আমার সিলেক্ট করতে হবে। সো আমাকে স্টোরেজটা সিলেক্ট করতে হবে। তারপরে আমি জাস্ট রিভিউ অ্যান্ড লঞ্চ দিলে আমার যে অপারেটিং সিস্টেম, যে মানে ভার্চুয়াল মেশিনটা আমার তৈরি হচ্ছে, সেই ভার্চুয়াল মেশিনের মধ্যে আমার কি করতে হচ্ছে, আমার অপারেটিং সিস্টেমটাকে আমার মেনটেন করতে হচ্ছে, রাইট? আমি এই যে আপনাদেরকে কুবারনেটিসের জন্য বা অ্যানসিবলের জন্য বা নাগিওসের জন্য যেই এক্সাম্পলগুলো আমি দেখিয়েছিলাম, আমি কি ইউজ করেছিলাম, আমি অ্যামাজন ভার্চুয়াল মেশিন ইউজ করেছিলাম, EC2 ইনস্ট্যান্স ইউজ করেছিলাম। সো সেখানে আমাকে apt apt-get কমান্ডটা দিতে হচ্ছে মোস্ট অফ দ্য টাইম, আমাকে সেটাকে আপডেট রাখার জন্য, রাইট? তারপরে আমাকে মিডলওয়্যার ইউজ করতে হচ্ছে। মিডলওয়্যার হচ্ছে আপনার ধরেন ডটনেট, আমি যদি ডটনেটে আমার অ্যাপ্লিকেশন রান করি তাহলে আমাকে ডটনেটের একটা ফ্রেমওয়্যার আমাকে ইনস্টল করতে হবে, রাইট? তারপরে আমাকে একটা রান টাইম ইউজ করতে হবে। সো রান টাইমটা কি? রান টাইম হচ্ছে আপনার, যদি আমরা ডকার কন্টেনার ইউজ করি তাহলে আমাদেরকে ডকার ইনস্টল করতে হবে। সো এই জিনিসগুলো আমরা ম্যানুয়ালি ম্যানেজ করব, কিন্তু আমাদের ভার্চুয়ালাইজেশন নিয়ে আমাদের কোনো ওয়ারি করতে হচ্ছে না, কারণ আমরা ভার্চুয়ালাইজেশনটা আমাদের নিচের লেয়ারে, আমরা শুধু EC2 মেশিনটাকে আমরা ম্যানেজ করছি। হ্যাঁ, তো এবং তার উপরে আমরা আমাদের ডেটা দিচ্ছি, আমাদের অ্যাপ্লিকেশন দিচ্ছি, আমরা যে ডকার কন্টেনারটা আমরা লঞ্চ করেছিলাম। সো এটা হচ্ছে একটা এক্সাম্পল, ইনফ্রাস্ট্রাকচার এজ আ সার্ভিস আমরা কনজিউম করছি। হ্যাঁ, সো প্ল্যাটফর্ম এজ আ সার্ভিসে অন দ্য আদার হ্যান্ড, প্ল্যাটফর্ম এজ আ সার্ভিসে আপনারা কেউ প্ল্যাটফর্ম এজ আ সার্ভিসের একটা এক্সাম্পল দিতে পারবেন যে প্ল্যাটফর্ম এজ আ সার্ভিস AWS এ কোনটা আমরা ইউজ করে থাকি? হোয়াট ইজ প্ল্যাটফর্ম এজ আ সার্ভিস? ওকে, সো প্ল্যাটফর্ম এজ আ সার্ভিস হচ্ছে ইলাস্টিক বিনস্টক। হ্যাঁ, so Elastic Beanstalk কি? Amazon Elastic Beanstalk is an easy to use service for deploying and scaling web applications and service development developed with Java, .NET, PHP, Node.js, Python, Ruby, Go, and Docker on familiar servers such as Apache, Nginx, Passenger, and IIS. হ্যাঁ, সো আমার এই যে আপনার যে যত ডিপেন্ডেন্সি গুলো আছে, হ্যাঁ, PHP, Node.js, তারপরে আমার যে টাইপ অফ সার্ভার অ্যাপাচি আমাকে ইনস্টল করতে হচ্ছে, Nginx, হ্যাঁ, এগুলো সবকিছু আমাকে ম্যানুয়ালি ইনস্টল করতে হচ্ছে, রাইট? আমি যদি একটা অ্যানসিবল সার্ভার তৈরি করি, হ্যাঁ, যদি আমি অ্যানসিবল ইউজ করি তখন আমাকে সেগুলো ইউজ করতে হচ্ছে। বাট ইন কেস অফ ইলাস্টিক বিনস্টক যেটা হয় সেটা হচ্ছে, এটা ইলাস্টিক বিনস্টক আমরা ইউজ করব আজকে। হ্যাঁ, তো আমরা ইলাস্টিক বিনস্টকের মতো আরেকটা সার্ভিস ইউজ করব, সেটাকে বলা হয় কোডস্টার। হ্যাঁ, তো কোডস্টার, ইলাস্টিক বিনস্টক, দিজ আর অল এক্সাম্পলস অফ প্ল্যাটফর্ম এজ আ সার্ভিস। সো প্ল্যাটফর্ম এজ আ সার্ভিসে যেটা আমরা করি সেটা হচ্ছে যে আমাদের যদি খুব দ্রুত কোনো ওয়েব অ্যাপ্লিকেশন লঞ্চ করতে হয়, হ্যাঁ, তাহলে আমাদের এই প্ল্যানিং গুলো করার দরকার নেই যে আমার কয়টা EC2 মেশিন লাগবে, বা আমার কয়টা লোড ব্যালেন্সার লাগবে, আমার কয়টা ইয়া লাগবে। হ্যাঁ, এই জিনিসগুলো আমার ক্যালকুলেশন করার কোনো দরকার নাই। আমাকে স্যার জাস্ট এখানে প্ল্যাটফর্ম দিয়ে দিচ্ছে। হ্যাঁ, সেই প্ল্যাটফর্মের উপরে আমি আমার কোডটাকে বা আমার যে অ্যাপ্লিকেশন কোড যেটা সেটাকে আমি লঞ্চ করছি। হ্যাঁ, তো আমি যদি PHP ইউজ করি তাহলে আমি PHP প্ল্যাটফর্ম ইউজ করছি, আমি যদি .NET ইউজ করি আমি .NET প্ল্যাটফর্ম ইউজ করছি, আমি যদি গোলাং ইউজ করি আমি গোলাং এর প্ল্যাটফর্ম ইউজ করছি। হ্যাঁ, সো সে প্ল্যাটফর্মটা সে দিয়ে দিচ্ছে, এবং সে প্ল্যাটফর্মের উপরে আমি আমার কোড বেসটাকে আমি জাস্ট রিপোজিটরিটাকে আমি কি বলে ডেজিগনেট করে দিচ্ছি, এবং রিপোজিটরি ডেজিগনেট করে দিলে বাকি সবকিছু রান টাইম, মিডলওয়্যার, অপারেটিং সিস্টেম,
থেকে শুরু করে the entire thing is managed by who? It is managed by a cloud service provider, right? এবং সফটওয়্যার এজ এ সার্ভিসের এক্সাম্পলটা আমরা দেখলাম, সেটা হচ্ছে যে আমরা মাইক্রোসফট 360, তারপরে গুগল, হ্যাঁ, গুগল অ্যাপস, এগুলো হচ্ছে সফটওয়্যার এজ এ সার্ভিস। তো ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস আমরা কিভাবে ইউজ করি, প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস কিভাবে ইউজ করি, এবং সফটওয়্যার এজ এ সার্ভিস, এই তিনটা জিনিসের মধ্যে আমরা পার্থক্যটা বুঝতে পারলাম এখন? কিছুটা ক্লিয়ার, রাইট? ওকে, সো জিনিসটা স্যার, আরো ভিজুয়ালাইজেশন আরেকটা যদি করি। question। কোনো প্রশ্ন আছে? এনি কোয়েশ্চেন? জি স্যার, সেটা হচ্ছে আমরা যখন প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস ইউজ করি তখন তো রান টাইম, ওএস এগুলো তো আহ, মানে আমাদের দেখাশোনা করতে হয় না, তারাই দেখাশোনা করে। তো সেই ক্ষেত্রে স্যার মানে আমাদের ওএস টা কি আমরা নিজেরাই সিলেক্ট করে দিব না, তারপর তারা মেনটেন করবে, সে কি তা না? হ্যাঁ, আমরা যখন প্ল্যাটফর্মটাকে করি তখন আমরা ওএসটাকে আমরা সিলেক্ট করতে পারি। হ্যাঁ, যে আমরা উবান্টু মেশিন ইউজ করব নাকি আমরা কি ধরনের মেশিন ইউজ করব সেটা জাস্ট আমরা সিলেক্ট করে দিব। হ্যাঁ, কিন্তু সেটাকে মেনটেন আমাদের করতে হবে না। আমরা যখন প্রভিশনিং করব তখন আমরা সেটাকে সিলেক্ট করে দিব, কিন্তু আমাদের মেনটেন করতে হবে না। মেনটেনটা আপনার ইয়াই করবে, হ্যাঁ, কি বলে, ক্লাউড সার্ভিস প্রোভাইডারই করবে। সো আপনার গুগল ক্লাউড, হ্যাঁ, তারপরে অ্যামাজন, তারপরে অ্যাজিওর, এই কোম্পানিগুলো দে প্রোভাইড ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, দে প্রোভাইড প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, এবং দে অলসো সাপোর্ট সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। এই তিনটা জিনিসই তারা সাপোর্ট করছে। সো আমরা নেক্সট স্লাইডে সেই এক্সাম্পলগুলো দেখতে পারবো। হ্যাঁ, সো ইনফ্রাস্ট্রাকচার সার্ভিস হচ্ছে CSP, মানে ক্লাউড সার্ভিস প্রোভাইডার, provide VM, IT infrastructure, storage, network, and OS to their customers as a service, and customers pay them as per use. So আমাদের ভার্চুয়াল মেশিন, স্টোরেজ, ফায়ারওয়াল, হ্যাঁ, এভরিথিং আমরা এই সার্ভিসগুলো আমরা অ্যাভেল করতে পারি ফ্রম অ্যামাজন, মাইক্রোসফট অ্যাজিওর অথবা গুগল ক্লাউড প্ল্যাটফর্ম। তো প্ল্যাটফর্ম এজ এ সার্ভিসের এক্সাম্পল কি কি? সেটা হচ্ছে গুগল ক্লাউড প্ল্যাটফর্ম হচ্ছে is a platform as a service. হ্যাঁ, Salesforce is a platform as a service. Google App Engine is a platform as a service. তারপরে আমি আপনাদেরকে যে ইলাস্টিক বিনস্টক যেটা আমি দেখালাম, এটা হচ্ছে প্ল্যাটফর্ম as a সার্ভিস। হ্যাঁ, যে আমি ইলাস্টিক বিনস্টক দিয়ে খুবই ইজি, ইলাস্টিক বিনস্টক দিয়ে কোনো অ্যাপ্লিকেশন লঞ্চ করাটা খুবই সহজ। সেটা আমরা বিনস্টক দিয়ে করতে পারি। সো বিনস্টকটা হচ্ছে প্ল্যাটফর্ম as a সার্ভিসের এক্সাম্পল। So CSP provide on-demand environment for testing, developing, and delivering applications. Make it easy for developers to quickly create web and mobile application ready for market. So আমরা যদি যে কোনো ওয়েব অ্যাপ্লিকেশন খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চাই, তাহলে প্ল্যাটফর্ম এজ আ সার্ভিস ইজ এ ভেরি গুড অপশন। হ্যাঁ, তাহলে আমাদেরকে যে আন্ডারলাইং ইনফ্রাস্ট্রাকচার, যে আমাদের কয়টা ভিএম লাগবে, আমাদের কি ধরনের স্টোরেজ লাগবে, কি ধরনের কি লাগবে না লাগবে, এগুলো কোনো কিছু আমাদেরকে মাথা ঘামাতে হচ্ছে না। এগুলো ধরেন ইলাস্টিক বিনস্টক উইল টেক কেয়ার অফ দ্যাট। হ্যাঁ, সে অ্যাপ্লিকেশন অনুযায়ী তার যে ইন্টেলিজেন্সটা আছে বিল্ট ইন, যে এআইটা আছে, সে এআই দিয়ে সে আপনার কোডটাকে দেখে, কোডটাকে অ্যানালাইজ করে সে বুঝতে পারছে যে আপনার কি কি এলিমেন্টস দরকার আছে ক্লাউডের। হ্যাঁ, সেই এলিমেন্টসগুলো সে অটোমেটিক্যালি সে প্রভিশনিং করে ফেলছে। হ্যাঁ, এবং আপনাকে শুধু ডেটা লেয়ার এবং আপনার অ্যাপ্লিকেশন লেয়ারটাকে আপনার ম্যানেজ করতে হচ্ছে, আর কোনো কিছুই ম্যানেজ করতে হচ্ছে না। হ্যাঁ, এবং সফটওয়্যার এজ এ সার্ভিস তো আমরা সেটা দেখেছি, সেটা হচ্ছে জাস্ট উই আর ইউজিং দ্য সফটওয়্যার। হ্যাঁ, আর কিছুই না। যেমন টুইটার, ফেসবুক, এগুলো সব হচ্ছে সফটওয়্যার এজ এ সার্ভিসের এক্সাম্পল। ওকে, অলরাইট। তারপরে নেক্সট স্লাইডে সে একই জিনিস দেখাচ্ছে, যে এখানে AWS, গুগল ক্লাউড প্ল্যাটফর্ম, অ্যাজিওর, এগুলো সব হচ্ছে তিনটা জিনিসই আমাদেরকে প্রোভাইড করছে: প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস, এবং সফটওয়্যার এজ এ সার্ভিস। হ্যাঁ, আচ্ছা, তো এখানে ওপেন শিফটের নাম শুনেছেন কেউ? ওপেন শিফটটা হচ্ছে আমরা যদি কুবারনেটিস সার্ভিস ইউজ করি বা কুবারনেটিস ক্লাস্টার ইউজ করি, যে আমরা শুধু কুবারনেটিস লঞ্চ করব, কন্টেনার সার্ভিস, কন্টেনার অর্কেস্ট্রেশন, ইন দ্যাট কেস আমরা ওপেন শিফট ইউজ করতে পারি। ওপেন শিফট তখন আপনার একটা এনভায়রনমেন্ট তৈরি করে দিবে আমার কুবারনেটিসের জন্য, যেখানে অটোমেটিক্যালি আমি আমার ক্লাস্টারটা তৈরি করতে পারবো। হ্যাঁ, তারপরে আপনার স্যাপ, সেলসফোর্স, অ্যাডোবি, এগুলো হচ্ছে দিস আর অল এক্সাম্পলস অফ সফটওয়্যার এজ আ সার্ভিস, রাইট? ওকে,
সো আমরা নেক্সট স্লাইডে যাই, সেটা হচ্ছে সার্ভিস কম্প্যারিজন। আচ্ছা, তো এখন আমরা এই যে কিছুক্ষণ আগে ওপেন স্ট্যাক দেখলাম, রাইট? ওপেন স্ট্যাকের কি কি সার্ভিস আছে, ঠিক সিমিলারলি অ্যামাজন, মাইক্রোসফট অ্যাজুর এবং জিসিপি এই তিনটা ক্লাউড প্রোভাইডারকে যদি আমরা সাইড বাই সাইড আমরা যদি পাশাপাশি দাঁড়া করাই, তাহলে আমাদের স্টোরেজ সার্ভিস যেটা অবজেক্ট স্টোরেজ সার্ভিস অ্যামাজনে, সেটাকে আমরা বলি S3। হুম। So S3, what does S3 stand for? S3 stand for তিনটা S, সিম্পল স্টোরেজ সার্ভিস, এই জন্য এটাকে S3 বলা হয়। হ্যাঁ, তারপরে EC2 কে আমরা বলি ইলাস্টিক ক্লাউড কম্পিউটিং। হ্যাঁ, সো সেটার ইকুইভ্যালেন্ট হচ্ছে ভার্চুয়াল মেশিনস। অ্যাজুরে আমরা সেম জিনিসকে ভার্চুয়াল মেশিন বলি। তারপর আমরা একটু আগে ওপেন স্ট্যাক দেখলাম, ওপেন স্ট্যাকে আমরা সেটাকে নোভা বলি। তো জিসিপিতে সেটাকে আমরা কম্পিউট ইঞ্জিন বলি। হ্যাঁ, তারপরে অ্যামাজনের অ্যামাজনের কন্টেনার সার্ভিস আছে, সেটাকে আমরা বলি EC2 কন্টেনার সার্ভিস, রাইট? তো আমরা যদি সার্ভিসেসে যাই, সার্ভিসেস, অল সার্ভিসেস, রাইট? সো এখানে আমরা এই যে কন্টেনার সার্ভিস, কন্টেনার, ইলাস্টিক কন্টেনার রেজিস্ট্রি, ইলাস্টিক কন্টেনার সার্ভিস, এই যে। সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ কন্টেনার সার্ভিস। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ স্যার, আমরা যখন কন্টেনার তৈরি করি, তো কন্টেনার তো আমরা একটা ইনস্ট্যান্সের উপরেই রান করি, তাই না? তো আলাদাভাবে কন্টেনার সার্ভিসটা আসলে কি আমাদেরকে প্রোভাইড করতেছে, সেটাও তো একটা লাইক একটা ইনস্ট্যান্স, লাইক একটা কম্পিউটারই, তাই না? লাইক ওইটাতে আমরা আলাদাভাবে কি এমন পাচ্ছি যে আমরা তো একটা লাইক আমরা তো জাস্ট কন্টেনার রান করতেছি, সেটা তো যে কোনো কম্পিউটারেই পারি, বাট এটাতে আমরা আলাদা কি ফ্যাসিলিটি পাচ্ছি? এই যে আপনার প্রশ্নের মধ্যে আপনি উত্তরটা দিয়ে দিলেন যে আপনার কন্টেনারটা কি। কন্টেনার নিয়ে আমরা ডিসকাস করেছি না, যে হোয়াট ইজ কন্টেনার? ইটস লাইক এ লিটল কম্পিউটার, রাইট? রাইট, কন্টেনার হচ্ছে আমরা মাইক্রো সার্ভিস যখন আমরা ব্যবহার করব, রাইট? আমরা যখন একটা অ্যাপ্লিকেশনকে অনেক ভাগে ভাগ করে ফেলবো, হ্যাঁ, যে আমাদের অ্যাপ্লিকেশন ইটসেলফ, এটার জন্য একটা আলাদা কন্টেনার থাকবে, তারপরে আমাদের ডেটাবেজের জন্য একটা আলাদা কন্টেনার থাকবে। হ্যাঁ, তো একটা কন্টেনার আরেকটা কন্টেনারের সাথে কখনো কলাইড করে না। একটা কন্টেনারের মধ্যে আমার উই হ্যাভ অল কাইন্ডস অফ ডিপেন্ডেন্সিস বিল্ট ইনসাইড। সো কিন্তু একটা কন্টেনার রান করতে আমাদের একটা মেশিন লাগে, একটা ভার্চুয়াল মেশিন লাগে। এখন কন্টেনারটা আমরা কেন ইউজ করছি? কন্টেনারটা ইউজ করছি ফর দ্য পারপাস অফ পোর্টেবিলিটি। মানে আমরা কন্টেনারটা যখন টেস্টিং এনভায়রনমেন্ট থেকে প্রোডাকশন এনভায়রনমেন্টে নিয়ে যাচ্ছি, তখন এই জিনিসটা খুব তাড়াতাড়ি আমরা সেটাকে নিতে পারতেছি, এবং প্রোডাকশন এনভায়রনমেন্টে যেভাবে কাজ করবে সেই জিনিসটা টেস্টিং এনভায়রনমেন্টে একইভাবে কাজ করবে। অনেক সময় যে প্রবলেমটা হয়, সে প্রবলেমটা হচ্ছে যে আমাদের কোডটা টেস্টিং এনভায়রনমেন্টে ঠিকই কাজ করতেছে ভালো মতন, কিন্তু আমাদের ইসে কাজ করছে না, হ্যাঁ, প্রোডাকশন এনভায়রনমেন্টে কাজ করছে না। সেই প্রবলেমটা আমরা সলভ করি কন্টেনার দিয়ে, হ্যাঁ, কন্টেনারাইজেশন করে। সো সেটাই হচ্ছে কন্টেনার সার্ভিস, রাইট? আচ্ছা, তারপরে আমাদের মাইক্রোসফট অ্যাজুরেও কন্টেনার সার্ভিস আছে, এবং আমরা জিসিপিতে যে কন্টেনার সার্ভিসটা ইউজ করি সেটা হচ্ছে কুবারনেটিস ইঞ্জিন। হ্যাঁ, কুবারনেটিস ইঞ্জিন আমরা কুবারনেটিস ইঞ্জিন বাই ইটসেলফ ইজ আ সার্ভিস, যেটা আমরা জিসিপি প্রোভাইড করে। বিকজ আপনাদের মনে আছে যে কুবারনেটিস ইজ হোয়াট? কুবারনেটিস ইজ আ কন্টেনার অর্কেস্ট্রেশন সার্ভিস, এবং এটা গুগল তৈরি করেছিল, রাইট? সো গুগলের কন্টেনার সার্ভিসটাকে কুবারনেটিস ইঞ্জিন বলা হয়। হ্যাঁ, আর তারপরে আমাদের যে প্ল্যাটফর্ম এজ আ সার্ভিস যেটা আমরা দেখেছি, যে ইলাস্টিক বিনস্টক, ক্লাউড সার্ভিসেস, অ্যাপ ইঞ্জিন, সেম জিনিস। হ্যাঁ, তারপরে আপনার ডেটাবেজের জন্য ডায়নামো ডিবি ইউজ করি আমরা মাইক্রোসফট অ্যাজুরে, কসমোস ডিবি, তারপরে বিগ টেবল হচ্ছে জিসিপিতে। হ্যাঁ, তারপরে আমরা রেডশিফট, এসকিউএল ডেটাবেস, বিগ কোয়েরি এগুলো ইউজ করি হচ্ছে আপনার বিগ ডেটার জন্য। হ্যাঁ, তারপরে আমরা সার্ভারলেস, আপনার সার্ভারলেসের কথা শুনেছেন যে হোয়াট ইজ সার্ভারলেস? সার্ভারলেস হচ্ছে ল্যামডা ফাংশন। হ্যাঁ, যে ল্যামডা ফাংশন হচ্ছে ইজ ওয়ান অফ দ্য কম্পিউট সার্ভিসেস। সো আমি যদি ইফ আই গো ব্যাক সার্ভিসেস যদি আমি যাই, আচ্ছা অ্যামাজন, সো আমি অল সার্ভিস যদি লিস্ট করি, তাহলে এই যে দেখেন ল্যামডা,
হ্যাঁ, ল্যামডা ইজ আ compute service that runs your code in response to events, automatically manages the compute resource for you. So lambda হচ্ছে আমার serverless computing. So lambda ফাংশনটা কি? lambda ফাংশনটা আমরা দেখি একটু। lambda ফাংশনটা হচ্ছে যে AWS Lambda is a serverless compute service that runs your code in response to events and automatically manages the underlying compute resources for you. আচ্ছা, so আমি যদি আমার কম্পিউটিং বা আমার যে আমরা আগে কি ইউজ করতাম, আমরা ভার্চুয়াল মেশিন ইউজ করতাম, রাইট? ভার্চুয়াল মেশিন, সেখানে আমাদের অ্যাপ্লিকেশনটাকে আমরা ইনস্টল করে সেই অ্যাপ্লিকেশনটা আমরা সেখানে রান করতাম। তার উপরে কি? তার উপরে হচ্ছে আরো কস্ট এফেক্টিভ, আরো ফাস্ট এবং আরো এফিশিয়েন্ট হচ্ছে কন্টেনার, রাইট? সো কন্টেনারের উপরে কি? কন্টেনারের উপরে হচ্ছে সার্ভারলেস। তাহলে এখানে আমাদের কোনো সার্ভার ইউজ করতে হচ্ছে না। সো আপনারা একটু আগে জিজ্ঞেস করছিলেন যে আমাদের কি কন্টেনার আমরা ব্যবহার করছি, এখানেও তো আমাদের সার্ভার লাগে। ইয়েস, দ্যাট ইজ কারেক্ট, কন্টেনারের জন্য আমাদের সার্ভার লাগে, কিন্তু ল্যাম্বা ফাংশনের জন্য আমাদের কোনো সার্ভার বা EC2 ইনস্ট্যান্স আমাদেরকে তৈরি করতে হচ্ছে না। ল্যাম্বডা ফাংশনটা যেটা করে সেটা হচ্ছে যে ধরেন আমার লগ ইন একটা ফাংশন, রাইট? আমি যে লগ ইনটা করছি, লগ ইনটা কি হচ্ছে? লগ ইনটা একটা লজিক যে আমার আইডি এবং পাসওয়ার্ড মিললে আমাকে অ্যাক্সেসটা দিবে। এই যে এটা একটা ফাংশন আমরা কোডিং করতেছি। সো এই ফাংশনটা আমরা ল্যাম্বডার মধ্যে আমরা সেটাকে ডিফাইন করে দিতে পারি। সো এই যে লগ ইনটা করছি, যে লগ ইনের যে লজিকটা আমরা রান করছি, এই লগ ইনের লজিকটা রান করার জন্য আমরা ফেসবুকে লগ ইন যদি করি, গুগলে যদি লগ ইন করি, হোয়াট এভার আমরা যেখানে লগ ইন করি না কেন, তো এই লগ ইনটা কি করে? লগ ইনটা হচ্ছে আমার আইডি, রাইট, এবং পাসওয়ার্ড, এটা একটা ডেটাবেজের মধ্যে এটা স্টোর করা থাকে, রাইট? তো সে যখন আমরা পাসওয়ার্ডটা দিই, সে তখন একটা ফাংশনকে ট্রিগার করে। সেই ফাংশনটা আমরা আমাদের কোড বেজের মধ্যে আমরা সেটাকে ডিফাইন করতে পারি, এবং সেই ফাংশনটা তখন একটা সেট অফ রিসোর্সেস ইউজ করে। এখানে সব রিসোর্সেসই সে ইউজ করছে। সে কম্পিউট ইউজ করছে, সে নেটওয়ার্কিং ইউজ করছে, সে ডেটাবেস ইউজ করছে, ইউজ করে সে আমাদেরকে একটা রেজাল্ট দিচ্ছে যে আমার অথেন্টিকেশন করছে, আমার অ্যাকাউন্টটাকে সে অথেন্টিকেশন করছে। সো এটা হচ্ছে একটা ফাংশন, রাইট? তারপরে আমি যখন এটা লগ ইন করার পরে আমি আমার বিলটাকে চেক করব, তখন সেই বিলটা সে কোত্থেকে রিট্রিভ করতেছে? একটা ডেটাবেস থেকে রিট্রিভ করতেছে, এটাও একটা ফাংশন। সো আমি ফাংশন ওয়াইজ আমার অ্যাপ্লিকেশনটাকে ভেঙে দিচ্ছি, হ্যাঁ, ফাংশন ওয়াইজ। যে আমি যখন ফাংশনটা চালাবো, ওই ফাংশনটার মধ্যে আমি লজিকটাকে ডিফাইন করে দিচ্ছি, সেটাই হচ্ছে ল্যাম্বডা। হ্যাঁ, তো আমার সেই ফাংশনটা যখন রান করবে তখন সে কিছু রিসোর্স ইউজ করবে, সেই রিসোর্সটাকে কনজিউম যখন করবে তখন সেটাকে সেই যতটুকু রিসোর্স কনজিউম করবে সেই রিসোর্সের জন্য সে চার্জ করবে। হ্যাঁ, যে প্রত্যেকটা ল্যাম্বডা ফাংশন ট্রিগার হলে সে সেটাকে চার্জ করবে। হ্যাঁ, কিন্তু সে কোনো সার্ভার ইউজ করছে, কিন্তু সেটা ইউজ করছে ইন দ্য ব্যাকগ্রাউন্ড। আমাকে সে সার্ভার নিয়ে আমার মাথা ঘামাতে হচ্ছে না। সো আমার অ্যাপ্লিকেশনে যদি 10টা ফাংশন থাকে, যে আমি লগ ইন একটা ফাংশন, আমার অ্যাকাউন্টে কি বলে নতুন ইউজার অ্যাড করা একটা ফাংশন, ডিলিট করা একটা ফাংশন, হ্যাঁ, তারপরে ইউজারকে টুল প্রভিশনিং করা একটা ফাংশন, এরকম যদি 10টা ফাংশন থাকে, আমার 10টা ফাংশন আমি ডিফাইন করতে পারি, এবং সেই ফাংশন দিয়ে আমি আমার পুরো অ্যাপ্লিকেশনটাকে চালাতে পারি, এবং সেটাই হচ্ছে ল্যাম্বডা। হ্যাঁ, সো এই জিনিসটাকে বলা হয় সার্ভারলেস। তার মানে ল্যাম্বডা ফাংশনে আমাদের কন্টেনার যেই জিনিসটা প্রোভাইড করছে তার থেকে আরো এফিশিয়েন্ট, আরো গ্র্যানুলার এবং আরো কস্ট ইফেক্টিভ সলিউশন ল্যাম্বডা ফাংশন দিচ্ছে। কিন্তু ল্যাম্বডা ফাংশন সার্ভারলেস ফাংশন হচ্ছে আমাদের অনেক বড় বড় অ্যাপ্লিকেশন চালানোর জন্য ইট ইজ নট সুইটেবল। সেটার জন্য আমরা
কন্টেনার ইউজ করে থাকি বা আমরা EC2 ইনস্ট্যান্স ইউজ করে থাকি। হ্যাঁ, সো এটা ডিপেন্ড করছে হোয়াট কাইন্ড অফ অ্যাপ্লিকেশন উই আর ইউজিং। হুম, তো ছোট ছোট মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য আমরা ল্যামডা ফাংশন ইউজ করতে পারি। হ্যাঁ, তো আহ, এটা নিয়ে আপনারা যদি আরেকটু রিসার্চ করেন যে ল্যামডা ফাংশন, ওয়্যার ডু উই ইউজ ল্যামডা ফাংশন, হ্যাঁ, তাহলে আপনারা আরো ইনফরমেশন পাবেন। সো মাইক্রোসফট অ্যাজিওরেরও সেম আপনার অ্যাজিওর ফাংশনস এবং ক্লাউড ফাংশনস জিসিপি। সো এগুলো এই রোটা হচ্ছে আপনার ফর সার্ভারলেস। হ্যাঁ, সো এই পুরো যে চার্টটা, এই চার্টটা হচ্ছে যে আমাদের যে বেসিক যে ক্লাউড কম্পিউটিং এর সার্ভিসগুলো, সেই সার্ভিসগুলো যে ক্লাউড সার্ভিস প্রোভাইডাররা তারা তাদের ইকুইভ্যালেন্ট সার্ভিস তারা পাশাপাশি দেখাচ্ছে। সো দিস ইজ আ গুড ওয়ে অফ আন্ডারস্ট্যান্ডিং যে ক্লাউড সার্ভিসটা কি এবং ক্লাউড সার্ভিস কি ধরনের আছে এবং ক্লাউড সার্ভিস এক একটা প্রোভাইডার কি কি ধরনের ক্লাউড সার্ভিস তারা প্রোভাইড করে থাকে ইন প্যারালাল। ওকে, সো এখন আমরা যেটা আমরা এতক্ষণ ক্লাউড সার্ভিস নিয়ে কথা বললাম, ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ আ সার্ভিস কি, প্ল্যাটফর্ম অ্যাজ আ সার্ভিস কি, এই জিনিসগুলো, এই কনসেপ্টগুলো বুঝলাম, রাইট? সো এটা নিয়ে আরো ডিটেল আলোচনা বা এটা নিয়ে আরো ডিটেল অ্যানালাইসিস আমরা এই লেকচারে করব না। আমাদের এই লেকচারের মেইন টার্গেট যেটা, সেটা হচ্ছে ডেভঅপস, রাইট? আমরা কিভাবে ক্লাউডে ডেভঅপসটাকে প্রভিশনিং করতে পারি বা ইউজ করতে পারি। হ্যাঁ, সো ডেভঅপস অন ক্লাউড. DevOps and cloud computing go hand in hand. They can be implemented individually, but are quite efficient and effective when joined together. তার মানে হচ্ছে যে ক্লাউড কম্পিউটিং ছাড়া ডেভঅপস সম্ভব, কিন্তু ক্লাউড কম্পিউটিং এর সাথে ডেভঅপসকে যদি আমরা কম্বাইন করি তাহলে ডেভঅপসটা আরো পাওয়ারফুল হবে এবং আরো এফিশিয়েন্ট হবে। They can help an organization deliver new software features much faster and in a very efficient manner. তো আমরা ক্লাউডের সাথে যদি ডেভঅপসকে কম্বাইন করি তাহলে আমরা যে কোনো সফটওয়্যার ফিচার বা যে কোনো আপনার সফটওয়্যারের ভার্সন আমরা খুব তাড়াতাড়ি রিলিজ করতে পারছি। আমরা ডেভঅপস দিয়ে তো এমনিতে তাড়াতাড়ি করতে পারছি, বিকজ দ্যাট ইজ দ্য হোল পয়েন্ট অফ ডেভঅপস, রাইট? ডেভঅপস দিয়ে আমরা যে কোনো ফিচার আমরা কোড কমিট করার সাথে সাথে সেটা আমাদের প্রোডাকশন এনভায়রনমেন্টে চলে যাচ্ছে। বাট ক্লাউড কম্পিউটিং ইউজ করলে সেটাকে আমরা আরো ভালোভাবে ম্যানেজ করতে পারছি। So many organizations are trying to fix their application development process by shifting from waterfall to DevOps, right? আমরা প্রথম যে লেকচারটা আমরা দিয়েছিলাম 1 মাস আগে, সেই লেকচারে আমরা ওয়াটারফল মডেল নিয়ে কথা বলেছিলাম। যে ওয়াটারফল মডেলটা কি? ওয়াটারফল মডেলটা হচ্ছে যে আমাদের যে স্টেজগুলো থাকে একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট SDLC তে, যে ডেভেলপমেন্ট স্টেজ, তারপর টেস্টিং স্টেজ। সো আমরা ডেভেলপমেন্ট না করা পর্যন্ত টেস্টিং করতে পারছি না, কিন্তু ডেভঅপস দিয়ে সেটা আমরা সলভ করে ফেলছি, রাইট? আমরা সাথে সাথে ডেভেলপমেন্ট হয়ে গেলেই যখন আমরা কোড কমিট করব, সেটা পাইপলাইন তৈরি করলে অটোমেটিক্যালি সেটা জেনকিন্স মেভেনের সাথে সেটাকে বিল্ড করছে, মেভেন দিয়ে বিল্ড করে তারপরে সেলেনিয়াম দিয়ে সেটাকে টেস্ট করছে। হ্যাঁ, সো আমরা অন দ্য ফ্লাই আমরা কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন করতে পারছি উইথ ডেভঅপস, যেটা ওয়াটারফলে করতে পারছি না। They realize that DevOps alone cannot solve all their problems. So DevOps থাকা সত্ত্বেও আমাদের ক্লাউড কম্পিউটিং এর পাওয়ারটা আমাদের দরকার পড়ে। কারণ আপনারা দেখেছেন যে আমি যে কয়টা টুলস ইউজ করেছি, প্রত্যেকটা টুলসের জন্য আমি কি ইউজ করেছি? আমি EC2 ইনস্ট্যান্স ইউজ করেছি, রাইট? আমার কিছু কম্পিউট পাওয়ার দরকার ছিল বা আমাদের কিছু সার্ভার দরকার ছিল। সেই সার্ভারগুলো আমি ইনস্টেড অফ ইউজিং ফিজিক্যাল সার্ভার্স আমি ভার্চুয়াল সার্ভার ইউজ করেছি। So this is where DevOps basically comes in contact with cloud computing. হ্যাঁ, এবং শুধু EC2 না, আমি DevOps এর সাথে আরো অনেক ধরনের ক্লাউড সার্ভিস আমি ইউজ করতে পারি। So DevOps and public and private cloud solutions are now evolving together, and most organizations are extending DevOps processes and automation into public and private cloud, right? So DevOps এবং ক্লাউড কম্পিউটিং একই সাথে ইভলভ করছে এবং তারা একই সাথে কাজ করছে। হ্যাঁ, সো এই জিনিসটাই আমরা আজকে ডেমনস্ট্রেশনে দেখাবো। ওকে, হাউ DevOps combined with cloud improves productivity? Well, combined together they help bring products faster to market and through quick access to development environment and streamline development process. Okay, so আমরা এই যে প্ল্যাটফর্ম অ্যাজ আ সার্ভিস যেটা নিয়ে আমরা একটু আগে কথা বললাম, রাইট? যে আমরা যে কোনো ওয়েব অ্যাপ্লিকেশন অথবা মোবাইল অ্যাপ্লিকেশন যদি খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চাই, আমরা
ক্লাউডের মাধ্যমে সেটাকে খুব তাড়াতাড়ি লঞ্চ করতে পারবো। হ্যাঁ, যে আমাদেরকে প্ল্যাটফর্মটা তৈরি করে দিবে। আমরা যদি পিএইচপি প্ল্যাটফর্ম ইউজ করি বা ডটনেট প্ল্যাটফর্ম ইউজ করি, আমাদের রান টাইম, মিডলওয়্যার, ওএস এগুলো নিয়ে কোনো চিন্তা করতে হচ্ছে না। এগুলো ইজ বিং ম্যানেজড বাই দ্য ক্লাউড কি বলে প্রোভাইডার ইটসেলফ। Okay, so infrastructure as code and automation together reduces cloud complexity and maintenance of server and their resources, right? So সেই এক্সাম্পলটা আমরা এখানে দেখতে পেরেছি। হ্যাঁ, যে এই জিনিসগুলো সবকিছু ম্যানেজ করছে কে? ক্লাউড প্রোভাইডার। আমাদের এগুলো নিয়ে কোনো হেডেক নাই। আমাদের শুধু অ্যাপ্লিকেশনটা আপলোড করে দিতে হবে, অ্যাপ্লিকেশনটা কোড বেসটা আপলোড করে দিয়ে আমাদের ডেটা লেয়ার এবং অ্যাপ্লিকেশন লেয়ারটাকে ম্যানেজ করতে হবে। তো এটাই এখানে explain করছে। Security is boosted and automated repeatable processes that serve to eliminate error that can cause further problem and more importantly build security controls from the very start. So আমরা সিকিউরিটিটা is also managed, এটা আমরা সিকিউরিটি নিয়ে অনেক আলাপ আলোচনা অলরেডি করেছি। So combine DevOps and cloud computing, eliminate downtime and enhance scalability। তার মানে হচ্ছে যে আমি যদি ক্লাউড কম্পিউটিং এবং ডেভঅপসকে যদি কম্বাইন করি, তাহলে আমার যদি ধরেন আমার একটা কুবারনেটিস ক্লাস্টার আমি লঞ্চ করলাম, রাইট? কুবারনেটিস ক্লাস্টার আমি করলাম। সো কুবারনেটিস ক্লাস্টারে আমি যদি ক্লাউড কম্পিউটিং রিসোর্সগুলোকে ইউজ করি, তাহলে আমাকে ডাউন টাইম নিয়ে কোনো চিন্তা করতে হচ্ছে না। যে আপনাদের রোলিং আপডেটের কথা মনে আছে কুবারনেটিসে, যে আপনাদেরকে ব্লু গ্রিন ডিপ্লয়মেন্ট আমি দেখিয়েছিলাম, যে আমি যদি নতুন একটা ভার্সন আমি আমার অপারেটিং সিস্টেমে ইনস্টল করতে চাই, তাহলে আমাকে কোনো ডাউন টাইম আমাকে ব্যবহার করতে হচ্ছে না। যে আমি আমার যদি একটা ক্লাস্টারের মধ্যে 10টা সার্ভার থাকে বা 10টা ভার্চুয়াল মেশিন থাকে, তাহলে আমি লোড ব্যালেন্সার দিয়ে ট্রাফিকগুলোকে আমি পরিচালনা করছি পুরানো ভার্সনে, রাইট? তখন আমি নতুন ভার্সনে যখন আমি আমার নতুন সফটওয়্যার ভার্সনটা আমি ইনস্টল করলাম, তখন লোড ব্যালেন্সার কি করছে? লোড ব্যালেন্সার তখন নতুন ভার্সনে সেই সফটওয়্যারটাকে চালাচ্ছে এবং সে পুরানো যে ভার্সনগুলো, সে পুরানো ভার্সনগুলোকে সে শাটডাউন করে দিচ্ছে। তার মানে আমার সার্ভিসে কোনো ইন্টারাপশন হচ্ছে না। তো আমি সেটা যদি ক্লাউড কম্পিউটিং দিয়ে করি, তাহলে জিনিসটা আরো এফিশিয়েন্ট হচ্ছে। এবং স্কেলেবিলিটি, আমি যদি আরো ক্লাস্টারে আরো মেশিন বাড়াতে চাই, তাহলে আমার scalability is also managed. So scalability is one of the most important factor for apps as they are developed. It also reduces the cost of infrastructure and increase global reach. So এগুলো নিয়ে আমরা সব ডিসকাস করেছি অলরেডি। সো আমাদের এখানে মেইন সামারি যেটা, সেটা হচ্ছে যে ডেভঅপস কে আমরা লেভারেজ করতে পারি বাই ইউজিং ক্লাউড কম্পিউটিং। হ্যাঁ, তো সেই জিনিসটা আমরা আজকে দেখব। সো ওকে, সো এখন আমরা অ্যামাজন নিয়ে কিছু ডিসকাশন করি, যে ইন্ট্রোডাকশন টু AWS. So AWS টা কি? AWS is a secure cloud service platform which offers cloud compute power, database storage, content service, content delivery, many other functionalities to help business scale and grow. So আমরা যদি if we go back to AWS, আমরা যদি অল সার্ভিসেস দেখি, এখানে দেখেন যে এখানে আপনার টোটাল কতগুলো সার্ভিস, হ্যাঁ, আপনার AWS অফার করছে। So all the services in AWS are grouped according to the category. So কম্পিউটারের জন্য আমার এতগুলো সার্ভিস আমি আছে, হ্যাঁ, কন্টেনারের জন্য এতগুলো সার্ভিস, স্টোরেজ একটা ক্যাটাগরি, ডেটাবেস একটা ক্যাটাগরি, তারপরে আমি যদি মাইগ্রেশন করতে চাই, মাইগ্রেশনের জন্য এটা একটা ক্যাটাগরি, হ্যাঁ, যে আমি অন প্রেমিস থেকে যদি ক্লাউডে যেতে চাই, তাহলে দিস আর অল দ্য মাইগ্রেশন টুলস। নেটওয়ার্কিং এর জন্য আই হ্যাভ অ্যানাদার ক্যাটাগরি, রাইট? তারপরে ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্নেন্সের জন্য আই হ্যাভ সো মেনি সার্ভিসেস, হ্যাঁ, মিডিয়া সার্ভিস আছে আমার, তারপরে আপনার সিকিউরিটি আইডেন্টিটি কমপ্লায়েন্স সার্ভিস আছে, রাইট? তারপরে অ্যানালিটিক্স এর জন্য আমরা কি বলে কিছু সার্ভিস ইউজ করি, কাইনেসিস ইজ অ্যান এক্সাম্পল, হ্যাঁ। তারপরে আপনার AWS Glue is another example, হ্যাঁ। তারপর মেশিন লার্নিং এর জন্য, সো মেশিন লার্নিং হচ্ছে এখন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ আইটি। এখন মেশিন লার্নিং হচ্ছে দ্য লেটেস্ট, হ্যাঁ, টেকনোলজি। তো মেশিন লার্নিং এর জন্য AWS ইজ ভেরি ভেরি অ্যাডভান্সড। AWS এ যত ধরনের মেশিন লার্নিং সার্ভিস
প্রোভাইড করা হয় অন্য কোনো ক্লাউড প্রোভাইডার সেটাকে দিতে পারে না। হ্যাঁ, সো এডাব্লিউএস কস্ট ম্যানেজমেন্ট। হ্যাঁ, তারপরে আপনার এআর ভিআর এর জন্য আমরা এডাব্লিউএস সুমেরিয়ান ইউজ করে থাকি। হ্যাঁ, সো আমাদের বিভিন্ন ক্যাটাগরি অফ সার্ভিসের জন্য আমরা বিভিন্ন সার্ভিস এখানে ইউজ করে থাকি। হ্যাঁ, সো all over the world AWS technology is implemented at various server farms and is maintained by Amazon. সো আমাদের AWS এর অনেকগুলো সাইট আছে। হ্যাঁ, সো আমরা যদি AWS এ কনসোলে যাই, কনসোলে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কতগুলো সাইট এখানে আছে। হ্যাঁ, সো ওয়ার্ল্ড ওয়াইড আমাদের AWS এর সাইটগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে। সো AWS data centers, data center locations. সো এখানে মাইক্রোসফট অ্যাজুর এবং AWS দুইটারই আমরা ডেটা সেন্টার কোথায় কোথায় আছে সেই ডেটা সেন্টারগুলো আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, যে আমাদের নর্থ আমেরিকাতে তো আছে, ইউরোপে আছে, আমাদের ইন্ডিয়াতে আছে, চায়নাতে আছে। হ্যাঁ, এশিয়ার অনেকগুলো কান্ট্রিতে আছে, অস্ট্রেলিয়াতে আছে। তো এগুলো হচ্ছে এক একটা জিওগ্রাফিক লোকেশন। হ্যাঁ, এবং সেই লোকেশনের ভিতরে আমাদের আমরা AWS সার্ভিসগুলো সব জায়গায় আমরা ডিস্ট্রিবিউট করেছি। হ্যাঁ, কিন্তু এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আমাদের সবগুলো সার্ভিস আমাদের সবগুলো সাইটে নাই। হ্যাঁ, যেমন কোড স্টার হচ্ছে আমাদের শুধু নর্থ ভার্জিনিয়া বা আমাদের অরেগন বা ক্যালিফোর্নিয়া, হ্যাঁ, এবং ইউরোপের কয়েকটা জায়গাতে কোড স্টার সার্ভিসটা আমরা ইউজ করতে পারি, কিন্তু আমরা মুম্বাইতে কোড স্টারটা নাই। হ্যাঁ, তো আমাদের প্রথম যে AWS এর সাইট, সে সাইটটা হচ্ছে নর্থ ভার্জিনিয়াতে আমরা লঞ্চ করেছিলাম AWS এ। হ্যাঁ, AWS এ নর্থ ভার্জিনিয়াতে লঞ্চ হয়েছিল, তারপরে আমরা সাইটগুলো এক্সপ্যান্ড করেছি। হ্যাঁ, সো দ্যাট ইজ বেসিক্যালি আ পিকচার অফ AWS সাইটস। সো আমি এখানে যেটা দেখালাম এই জিনিসগুলোই হচ্ছে আমার এখন আমি আপনাদেরকে ম্যাপে দেখালাম। ওকে, সো ইট প্রোভাইডস 90+ সার্ভিসেস। হ্যাঁ, আমি আপনাদেরকে সার্ভিসগুলো দেখালাম। ইউজার্স আর চার্জ অন আ পে অ্যাজ ইউ গো মডেল। হ্যাঁ, সো আমরা যখন যেই সার্ভিসটা ইউজ করবো সেটার উপরে আমাদেরকে চার্জিং করা হবে। আমরা যদি সার্ভিসটা ইউজ না করি তাহলে আমাদেরকে চার্জিং করা হবে না। সো এটা হচ্ছে জাস্ট AWS এর একটা ব্রিফ ইন্ট্রোডাকশন। ওকে, অলরাইট। তারপরে আমরা AWS এর সার্ভিসগুলো দেখি, যে সার্ভিসগুলো আমরা ক্যাটাগরিগুলো দেখিয়েছি আপনাদেরকে, যে কম্পিউটারের জন্য আমরা কিছু সার্ভিস ইউজ করছি, স্টোরেজের জন্য কিছু সার্ভিস ইউজ করছি, ডেটাবেসের জন্য কিছু সার্ভিস ইউজ করছি, নেটওয়ার্কিং এর জন্য কিছু ইউজ করছি। হ্যাঁ, তো আমাদের এক একটা ক্যাটাগরির জন্য এক এক ধরনের সার্ভিস আমরা ইউজ করছি। তো সেগুলোকে আমরা একটু মোর ডিটেইলে দেখি। সো কম্পিউটারের জন্য আমরা EC2 সার্ভিস ইউজ করছি। তারপরে অ্যামাজন বিনস্টক, ইলাস্টিক বিনস্টক নিয়ে আমরা একটু আগে কথা বলেছি, ল্যামডা নিয়ে কথা বলেছি, অটো স্কেলিং নিয়ে কথা বলেছি, লোড ব্যালেন্সার নিয়ে কথা বলেছি। সো এই 5টা সার্ভিস হচ্ছে এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আপনারা যদি অ্যামাজন AWS কোর্সটা নেন বা আপনারা যদি কোর্সটা করেন, তাহলে আমরা এই প্রত্যেকটা সার্ভিস নিয়ে আলোচনা করব, যে প্রত্যেকটা সার্ভিস কিভাবে ইউজ করে এবং সেগুলোকে কিভাবে আমরা প্রভিশনিং করি। হ্যাঁ, তারপরে আমাদের স্টোরেজ সার্ভিসের মধ্যে আমাদের অবজেক্ট সার্ভিস আছে, ব্লক স্টোরেজ আছে। হ্যাঁ, তো অনেক ধরনের স্টোরেজ সার্ভিস অ্যামাজন প্রোভাইড করে, রাইট। তারপর ডেটাবেসের মধ্যে আমাদের রিলেশনাল ডেটাবেস, তারপর নন রিলেশনাল ডেটাবেস, হ্যাঁ, সেগুলো আমরা ইউজ করি। ম্যানেজমেন্ট টুলসের জন্য আমরা অ্যামাজন ক্লাউড ওয়াচ ইউজ করি, যেমন নাগিওস একটা ম্যানেজমেন্ট টুল, রাইট। আমরা আমাদের অ্যাপ্লিকেশন এবং সার্ভার রিসোর্সেসের প্ল্যাটফর্ম রিসোর্সেস আমরা মনিটর করতে পারি বাই ইউজিং ক্লাউড ওয়াচ, জাস্ট লাইক নাগিওস। তারপরে AWS ক্লাউড ট্রেল একটা সার্ভিস আছে, যেই সার্ভিসটা দিয়ে আমরা আপনার কি বলে আমাদের ইনফ্রাস্ট্রাকচারে কি কি অ্যাক্টিভিটি হচ্ছে, কে কি ধরনের চেঞ্জ করছে, সেটা আমরা ক্লাউড ট্রেল দিয়ে আমরা সেটাকে মনিটরিং করতে পারি। হ্যাঁ, আচ্ছা। তারপরে নেটওয়ার্কিং এর জন্য আমাদের VPC ইজ এক্সট্রিমলি অ্যান ইম্পর্টেন্ট কনসেপ্ট। হ্যাঁ, তারপরে ডাইরেক্ট কানেক্টটা হচ্ছে কি, ডাইরেক্ট কানেক্ট দিয়ে আমরা
হাইব্রিড ক্লাউড তৈরি করি। হ্যাঁ, যে আমরা যদি একটা অন প্রেমিস আমাদের সার্ভার কি বলে ডেটা সেন্টার আমরা যদি পাবলিক ক্লাউডের সাথে বা এডব্লিউএস এর সাথে কম্বাইন করি বা জয়েন করি, তখন আমরা ডাইরেক্ট কানেক্ট ইউজ করি। হ্যাঁ, ডাইরেক্ট কানেক্ট দিয়ে আমরা আমাদের অন প্রেমিস এবং পাবলিক এই দুইটা ক্লাউডকে আমরা হাইব্রিড করতে পারি। হাইব্রিড তৈরি করার জন্য হচ্ছে আমরা ডাইরেক্ট কানেক্ট ইউজ করি। তারপরে অ্যামাজন রুট 53 হচ্ছে আমাদের কি বলে আমাদের নিজস্ব আম, আম, ইয়া ওটাকে কি বলে আপনার DNS এর জন্য DNS সার্ভিস। ডিএনএস, কারেক্ট। হ্যাঁ, ডিএনএস এর জন্য আমরা রুট 53 ইউজ করে থাকি, রাইট। তারপরে অ্যাপ্লিকেশন সার্ভিসের জন্য আমরা এসিএস, এসএনএস, এসকিউএস এগুলো ইউজ করি। তো আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ডেভেলপার টুলস। সো এই ডেভেলপার টুল হচ্ছে আমাদের সিআইসিডি পাইপলাইন তৈরি করতে আমাদের সাহায্য করবে। ওকে, সো এখন সেগুলো আমরা একটু ইন ডিটেল দেখি যে ইম্পর্টেন্ট স্টেপস ইনভলভড ইন এডব্লিউএস ডেভঅপস। সো আমরা ডেভঅপসটা এডব্লিউএস এ কিভাবে ইন্টিগ্রেট করি বা কিভাবে ইউজ করি। সো আমরা মেইন 3টা টুল ইউজ করি, AWS কোড কমিট, AWS কোড পাইপলাইন এবং AWS কোড ডিপ্লয়। হ্যাঁ, so when implemented on AWS becomes a lot more efficient and effective for products lifecycle. So steps involved in AWS DevOps are mentioned below. So কোড কমিটটা কি, কোড পাইপলাইনটা কি, কোড ডিপ্লয়টা কি, সেটা আমরা এখন একটু ইন ডিটেল দেখি। ওকে, সো কোড কমিটটা কি? কোড কমিটটা হচ্ছে জাস্ট আমাদের কিছুই না, এটা একটা গিট রিপোজিটরির মতন। AWS এর নিজস্ব গিট রিপোজিটরি হচ্ছে তারা কোড কমিট দিয়ে তারা ম্যানেজ করে। হ্যাঁ, সো আমরা যেরকম ইসের জন্য গিটহাব ইউজ করি, রাইট, আমাদের কি বলে কোড রিপোজিটরির জন্য আমরা গিটহাব অথবা আমরা গিট ল্যাব ইউজ করি। হ্যাঁ, তো AWS এর সেই একই জিনিস তারা অফার করছে থ্রু কোড কমিট। So code commit is a fully managed source control service that hosts secure and highly scalable private Git repository without the need of operating system. তো আমার কি বলে আমি যদি GitHub ইউজ করি, আমাকে GitHub ইউজ করার জন্য আমাকে একটা অপারেটিং সিস্টেম লাগছে, রাইট। আমাকে একটা লোকাল রিপোজিটরি আমাকে মেনটেন করতে হচ্ছে এবং সেই লোকাল রিপোজিটরির সাথে আমি রিমোট রিপোজিটরিকে কানেক্ট করছি এবং সেটা আমি কি দিয়ে করছি, আমি গিট ব্যাশ দিয়ে করছি, রাইট। গিট ব্যাশটা আমার একটা অপারেটিং সিস্টেমে আমাকে ইনস্টল করতে হচ্ছে, রাইট। কিন্তু আমার কোড কমিটের ক্ষেত্রে আমার জাস্ট একটা ব্রাউজার লাগবে, আর কিছু লাগবে না। So it is mainly designed for developers who are supposed to store and version control their code securely and reliably. So যদি কোনো ডেভেলপার অন দ্য ফ্লাই তারা তাদের কোডটাকে স্টোর করতে চায়, তাহলে কোড কমিট ইজ আ ভেরি গুড অপশন। কিন্তু কোড কমিটের সাথে আমি অ্যাট দ্য সেম টাইম গিটও ইউজ করতে পারি। হ্যাঁ, সো এক্সাম্পল হচ্ছে, এবং আমার যে গিটের যত মানে কমান্ড, কোড কমিটেরও একই কমান্ড, সেম কনসেপ্ট। কিন্তু প্রোডাক্টটা হচ্ছে ডিফারেন্ট। হ্যাঁ, সো ইনস্টেড অফ গিটহাব আমি কোড কমিট ইউজ করছি, কোড কমিটের মধ্যে আমার সব ফাইলগুলো আমি রাখছি। সো এক্সাম্পল হচ্ছে আইটি অ্যাডমিনিস্ট্রেটর টু স্টোর দেয়ার স্ক্রিপ্টস এন্ড কনফিগারেশনস, ওয়েব ডিজাইনার্স টু স্টোর HTML পেজেস। সো আমরা গিটহাবের মধ্যে কি রাখি, গিটহাবের মধ্যে আমাদের সব কোড বেসগুলো থাকে, রাইট। আমাদের যে কোড বেসগুলো, সে যতগুলো ফাইল আমরা রাখতেছি সে ফাইলগুলো আমরা গিটহাবে স্টোর করতেছি। ঠিক একইভাবে আমরা কোড কমিটের মধ্যে আমাদের ফাইলগুলো স্টোর করতে পারি। ওকে, তো এটা গেল গিট কমিট। সো গিট কমিট নিয়ে আমরা ডিসকাস করলাম, এখন গিট পাইপলাইন নিয়ে আমরা ডিসকাস করি। সো গিট পাইপলাইন, আচ্ছা গিট পাইপলাইনটা আগে যাবে। সো গিট পাইপলাইনটা কি? গিট পাইপলাইনটা হচ্ছে AWS pipeline is a combination of continuous integration and continuous delivery service for quicker and more reliable infrastructure and application update. আমরা গিট পাইপলাইনকে অ্যাজ আ সাবস্টিটিউট অফ জেনকিন্স ধরতে পারি, যে ইনস্টেড অফ ইউজিং জেনকিন্স আমরা গিট পাইপলাইন ইউজ করতে পারি, কোড পাইপলাইন ইউজ করতে পারি, বা আমরা কোড পাইপলাইনের সাথে জেনকিন্সের ফাংশনালিটিও আমরা কম্বাইন করতে পারি, বা জেনকিন্সকে আমরা ইন্টিগ্রেট করতে পারি, সেই অপশনটা আমাদের আছে। সো ইট অটোমেটিক্যালি বিল্ডস, টেস্ট, ডিপ্লয়স and user code
whenever there is a code change based on other defined release process models. So based on other release process model কি, যেমন Jenkins is a process model, right? So ঠিক Jenkins এর মতোই আমাদের কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন এবং কন্টিনিউয়াস ডেলিভারি কোড পাইপলাইন আমাদেরকে তৈরি করে দিচ্ছে। ইট ইন্টিগ্রেটস উইথ AWS services like AWS Code Commit, Amazon S3, AWS Code Deploy, AWS Elastic Beanstalk. সো এই প্রত্যেকটা সার্ভিসের সাথে সে ইন্টিগ্রেট করতে পারতেছে। হ্যাঁ, এবং ল্যামডা ফাংশনও আমরা ইউজ করতে পারি একটা পাইপলাইনে। হ্যাঁ, সো ইউ ক্যান কনফিগার দ্য পাইপলাইন ইউজিং GUI অর কমান্ড লাইন ইন্টারফেস। আমরা আইদার GUI ইউজ করতে পারি অথবা কমান্ড লাইন ইন্টারফেস, যে কোনো একটা আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, সো আমি যদি এখানে ডেভেলপার টুলসে যাই, ওয়ার ইজ ডেভেলপার টুলস, এই যে, সো এই যে কোড স্টার, কোড কমিট, কোড আর্টিফ্যাক্ট, কোড বিল্ড, কোড ডেপ্লয়। সো আমরা এই পর্যন্ত যত CI/CD টুলস ইউজ করেছি, রাইট, প্রত্যেকটা CI/CD টুলের সাবস্টিটিউশন হচ্ছে অ্যামাজন প্রোভাইড করছে। হ্যাঁ, সো আপনারা যদি AWS DevOps এর কোর্সটা করেন, তাহলে AWS এর DevOps এর কোর্স হচ্ছে আপনাদেরকে এখানে এই প্রত্যেকটা টুল আপনাদেরকে ইন ডিটেল আপনাদেরকে ট্রেনিংটা দিবে, এবং এটার উপরেই হচ্ছে আমাদের এক্সামিনেশনটা হয় AWS DevOps এর যে কোর্সটা। হ্যাঁ, ওকে, তো কোড পাইপলাইনটা আমরা বুঝলাম যে হোয়াট ইজ কোড পাইপলাইন। কোড পাইপলাইনটা হচ্ছে সিম্পলি একটা জেনকিন্সের মতোই একটা টুল, যে টুলটা দিয়ে আমরা একটা পাইপলাইন তৈরি করতে পারি, রাইট? আচ্ছা, সো হোয়াট ইজ কোড ডেপ্লয়? তো আমরা ডেপ্লয়মেন্টটা CI/CD তে কিভাবে করতাম? আমরা ডেপ্লয়মেন্টটা ডকার দিয়ে করতাম, অথবা আমরা ডেপ্লয়মেন্টটা কুবারনেটিস দিয়ে করতাম, রাইট? এখন সেই ডেপ্লয়মেন্টটা আমরা AWS কোড ডেপ্লয় দিয়ে করতে পারি। So code deploy is a service that coordinates your application deployment and updates across the fleet of EC2 of any size. সো কোড ডেপ্লয় যেটা করে সেটা হচ্ছে সে আপনার যে কোডটাকে প্রভিশনিং করবে বা সেটাকে যে সে প্রোডাকশন সার্ভারে দিবে, হ্যাঁ, সে আপনার যে কোনো EC2 ফ্লিটের সাথে সে ডিপ্লয় করতে হবে ডিপেন্ডিং অন দ্য সাইজ অফ ইউর অ্যাপ্লিকেশন অ্যান্ড দ্য ইউজ অফ ইউর অ্যাপ্লিকেশন। কোড ডেপ্লয় উইল ডিসাইড যে আপনার একটা EC2 ফ্লিটে কয়টা ইনস্ট্যান্স দরকার পড়ে। হ্যাঁ, এবং আপনি কি বলে অটো স্কেলিং যে ইয়াটা, সেই ফিচারটা আমি কোড ডেপ্লয়ের সাথে আমি ইন্টিগ্রেট করতে পারি। সো কোড ডেপ্লয় কি করে? অটোমেটস কোড ডেপ্লয়মেন্ট টু এনি ইনস্ট্যান্সেস, রাইট? সো আমার অটোমেশন করছে কোড ডেপ্লয়, ডেপ্লয়মেন্ট প্রসেসটাকে আমি অটোমেশন করছি। সো এই যে আপনার ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ আ কোড, এটা কোড ডেপ্লয় ইজ হ্যান্ডেলিং দ্যাট, হ্যান্ডেলস দ্য কমপ্লেক্সিটি অফ আপডেটিং ইউর ইনস্ট্যান্সেস। আমার ইনস্ট্যান্সগুলোকে আপডেট, সফটওয়্যার আপডেট করছে, হ্যাঁ, অ্যাভয়েডিং ডাউন টাইম, এই ডাউন টাইম ডিউরিং অ্যাপ্লিকেশন ডেপ্লয়মেন্ট। সো আমার কোনো ডাউন টাইম লাগছে না, আমার অ্যাপ্লিকেশনটা আমি রান করতে পারছি, এবং কোড ডেপ্লয়টা অটোমেটিক্যালি সে অ্যাপ্লিকেশনগুলোকে সে আপডেট করছে। হ্যাঁ, তো রোল ব্যাক অটোমেটিক্যালি ইফ ফেলিয়ার ডিটেক্টেড। তো আমরা কুবারনেটিস ক্লাস্টারে আমরা একটা এক্সাম্পল দেখেছিলাম যে আমাদের যদি ক্লাস্টারে কোনো ইনস্ট্যান্স ডাউন হয়ে যায়, তখন কুবারনেটিস সেটা অটোমেটিক্যালি আরেকটা কি বলে আপনার ডকার কন্টেনার, সে আরেকটা ইনস্ট্যান্সে সে সেটাকে প্রভিশনিং করে দিচ্ছে, রাইট? সেই একই জিনিস, হ্যাঁ, কোড ডেপ্লয় করে। সো ইন্টিগ্রেটস উইথ থার্ড পার্টি টুলস অ্যান্ড AWS, এবং সে কোড ডেপ্লয় থার্ড পার্টি টুলের সাথেও সে কাজ করে। সো ফর এক্সাম্পল কোড ডেপ্লয় আপনি কুবারনেটিসের সাথে আপনি কোড ডেপ্লয়কে ইন্টিগ্রেশন করতে পারবেন। সো আমরা ওয়াই শুড বি ইউজ কোড পাইপলাইন? আমরা কোড পাইপলাইনটা কেন ব্যবহার করব? হ্যাঁ, কোড পাইপলাইনটা আমরা ব্যবহার করব by automating your software build, test, and release processes. AWS code pipeline enables you to increase the speed and quality of your software updates by running all new changes through a consistent set of quality checks. হ্যাঁ, সো সে জিনিসটাকে অটোমেট করে দিচ্ছে। সো অটোমেটস ইউর রিলিজ প্রসেস। তার মানে আমার যদি কোনো সফটওয়্যার রিলিজ হয়, সেই রিলিজটাকে সে অটোমেটিক্যালি হ্যান্ডেল করছে, সেই রিলিজ প্রসেসটাকে নিয়ে আপনার চিন্তা করতে হচ্ছে না। তো স্পিডস আপ ডেলিভারি উইথ কোয়ালিটি, সে কোয়ালিটি অ্যাসুরেন্স দিচ্ছে। হ্যাঁ, অ্যালাউ টু চুজ টুলস। আমি কোড পাইপলাইনের সাথে আমি জেনকিন্স বা সেলেনিয়াম, টেস্টিং এর জন্য সেলেনিয়াম, আমি গিটহাব, যে কোনো টুল আমি আমার কি বলে ডেভঅপস এর টুল আমি ইন্টিগ্রেট করতে পারবো। তার মানে আমি কি করছি? আমি আমার ক্লাউডের যে
ফিচারগুলা সেগুলোকেও লেভারেজ করছি, অ্যাট দ্য সেম টাইম আমি আমার ট্রেডিশনাল যে ডেভঅপস টুলস সেটাকেও লেভারেজ করছি। তাহলে উইথ কম্বিনেশন আমি আমার ডেপ্লয়মেন্ট প্রসেসটাকে এবং আমার কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন প্রসেস এবং কন্টিনিউয়াস ডেপ্লয়মেন্ট প্রসেসটাকে আমি আরো পাওয়ারফুল, আরো এফিশিয়েন্ট করতে পারছি আমি যদি ডেভঅপসকে আমার ক্লাউডের সাথে কম্বাইন করি, রাইট? এস্টাবলিশ কনসিস্টেন্ট রিলিজ। সো আমার একটা কনসিস্টেন্সি থাকছে, আমার প্রোডাকশন এনভায়রনমেন্ট ইজ অলওয়েজ কনসিস্টেন্ট। হ্যাঁ, আমাকে কনসিস্টেন্সি নিয়ে কোনো মাথা ঘামাতে হচ্ছে না। অ্যান্ড প্রোভাইডস পাইপলাইন হিস্ট্রি, এবং সে একটা হিস্ট্রি, সে একটা পাইপলাইনের মধ্যে আমি কি করতেছি না করতেছি সেটার একটা হিস্ট্রি সে ইয়া করছে, মানে স্টোর করছে। সেটা জেনকিন্সেও করা যায়, জেনকিন্সে সেই ফিচারটা আছে এবং সেটা কোড পাইপলাইনেও আছে পাশাপাশি। ওকে, অলরাইট। সো হাউ ডাজ কোড পাইপলাইন ওয়ার্ক? সো কোড পাইপলাইনটা কিভাবে কাজ করে? কোড পাইপলাইনটা কাজ করে হচ্ছে কয়েকটা স্টেজ আছে কোড পাইপলাইনের। আমাদেরকে প্রথমে একটা কোড রিপোজিটরি আমাদেরকে ডেজিগনেট করতে হবে, যে আমাদের সোর্স, যে আমরা কোডটা কোথ থেকে আমরা পুল করব। আমরা সেটা গিটহাব থেকে কোড করব, পুল করব, নাকি আমরা কি বলে, আমরা কোড কমিট থেকে পুল করব, সেটা আমরা ডেজিগনেট করে দিতে পারি। হ্যাঁ, সো when a developer completes working on the code, he commits it to a source repository. So আমরা source repository we can select or we can pick. তো AWS code pipeline automatically deletes the changes and builds those changes. হ্যাঁ, সো সে যখন জিনিসটাকে পাইপলাইনের মধ্যে দিয়ে সে ইয়া করে, তখন সে আমার যে আর্টিফ্যাক্ট গুলো তৈরি হয় সেটাকে ডিলিট করে সে বিল্ড করে ফেলতে পারে। হ্যাঁ, সো সে ক্লিন আপটা করতে পারে, সে ক্লিন আপটা খুব এফিশিয়েন্টলি করতে পারে। আফটার দ্যাট দ্য কোড ইজ ডিপ্লয়েড টু দ্যাট স্টেজিং সার্ভার ফর টেস্টিং। সো আমার টেস্টিং হয়ে গেলে তখন সে স্টেজিং সার্ভারে সেটাকে সে অটোমেটিক্যালি নিয়ে যাচ্ছে। সো তার মানে কোড পাইপলাইনটা আমার টেস্টিং এনভায়রনমেন্ট, তারপরে স্টেজিং এনভায়রনমেন্ট, হ্যাঁ, এই সব কিছু প্রভিশনিং অটোমেটিক্যালি সে করে ফেলতেছে। So from the staging servers, AWS code pipeline runs additional tests such as integration and load testing. তাহলে আমাকে এখানে সেলেনিয়াম ইউজ করতে হচ্ছে না। আমি যদি কোড পাইপলাইন ইউজ করি তাহলে আমার ইন্টিগ্রেশন টেস্টিং, লোড টেস্টিং, এই সবগুলো অটোমেটিক্যালি কোড পাইপলাইন ইজ টেকিং কেয়ার অফ ইট। Once all tests are done, if code receives manual approval, then AWS code pipeline deploys the tested and approved code to the production instances. So আমার স্টেজিং যখন শেষ হয়ে যাবে তখন আমাকে একটা ম্যানুয়াল অ্যাপ্রুভাল দিতে হবে। ম্যানুয়াল অ্যাপ্রুভালটা কে দেয়? ম্যানেজমেন্ট দেয়, পিএমও দেয়, যে হ্যাঁ ঠিক আছে, যে আমার স্টেজিং এ আমার কোডটা ইজ রানিং প্রপারলি, এখন আমি সেটাকে প্রোডাকশন এনভায়রনমেন্টে পুশ করতে পারি। সো এই কাজটাও কোড পাইপলাইন করতে পারছে। সো আমাদের এনি কোয়েশ্চেনস রিগার্ডিং দিস থ্রি সার্ভিসেস, কোড কমিট, কোড পাইপলাইন এবং কোড ডিপ্লয়? সো এটা নিয়ে আমরা আরো পড়াশোনা করতে পারি, এটা নিয়ে আরো আমরা রিসার্চ করতে পারি। তো বাট আমরা এই তিনটা টুল ইউজ করি AWS এর CI/CD পাইপলাইন তৈরি করার জন্য, যেটা আমরা এখন করব। ওকে স্যার, যারা প্রোডাকশন লেভেলে যারা AWS ইউজ করে তারা কি মেভেন, জেনকিন্স, তারপর এই যে কুবারনেটিস ওইগুলা ইউজ না করে কি তারা অ্যামাজনের এই সার্ভিসগুলো ইউজ করে, নাকি ওইগুলা বেশি করে? মানে আচ্ছা, সো আমাদের একটা CI/CD পাইপলাইন আমরা যদি তৈরি করি, হ্যাঁ, আমরা তিন ভাবে তৈরি করতে পারি। একটা হচ্ছে যে আমরা আমাদের যে ট্রেডিশনাল CI/CD টুলস যেগুলো আছে, রাইট, সেগুলোকে আমরা লেভারেজ করতে পারি, রাইট। তো ইন দ্যাট কেস আমরা যদি অন প্রেমিস এই অপশনটা ইউজ করি তাহলে আমরা পুরো CI/CDটা আমরা আমাদের অ্যাপ্লিকেশন রান করার জন্য আমরা সেটাকে ট্রেডিশনাল টুল দিয়ে আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, গিট, তারপরে মেভেন, জেনকিন্স, সেলেনিয়াম, কুবারনেটিস, ডকার, হ্যাঁ, অ্যানসিবল, আমরা সব ইন্ডিভিজুয়ালি আমরা সেখানে ইনস্টল করতে পারি। ইনস্টল করে তারপরে আমরা সেগুলোকে একটা CI/CD পাইপলাইনে কনভার্ট করে আমরা সেটাকে নাগিওস দিয়ে মনিটরিং করলাম, কন্টিনিউয়াস মনিটরিংও হয়ে গেল আমরা ক্লাউড ছাড়া, উইদাউট ক্লাউড। সো অপশন 1 হচ্ছে উইদাউট ক্লাউড, আর তারপরে হচ্ছে অপশন 2 হচ্ছে যে আমরা ক্লাউডের কিছু কিছু সার্ভিস আমরা লেভারেজ করতে পারি, রাইট। যেরকম আমরা আমাদের ভার্চুয়ালাইজেশন, সার্ভার, স্টোরেজ, এগুলো আমরা ক্লাউডের কাছে আমরা দিয়ে দিতে পারি। বাট অন্য সবকিছু আমরা CI/CD আমরা আমাদের ট্রেডিশনাল টুল দিয়ে আমরা করতে পারি। আমরা শুধু আমাদের যে সার্ভারগুলো, সেই সার্ভারগুলো ভার্চুয়াল সার্ভার ইউজ করতে পারি, রাইট। আমরা
আগের যে ক্লাসগুলো করেছি সেই ক্লাসে আমরা ভার্চুয়াল সার্ভার ইউজ করেছি। সো আমরা ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস আমরা ইউজ করেছি, রাইট? সো সেটা হচ্ছে আরেকটা মডেল আমাদের সিআইসিডি ইউজ করার জন্য। তারপরে প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস হচ্ছে আরেকটা মডেল, রাইট? সো আমাদের যে থার্ড মডেলটা, সেই থার্ড মডেলটা হচ্ছে যে আমাদের অন্যান্য কোনো টুল আমাদেরকে ইউজ করতে হবে না। আমরা শুধু AWS এর এই টুলগুলো ইউজ করলে আমরা সিআইসিডি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। ঠিক আছে? ওকে। জি স্যার। সো এখন আমরা যেটা করব, এখন আমরা একটা ডেমনস্ট্রেশন করব। ডেমনস্ট্রেশনটা হচ্ছে আমরা কোড স্টার দিয়ে করব। হ্যাঁ, কোড স্টারে আপনাদেরকে একটা সিআইসিডি পাইপলাইন আমি তৈরি করে এখন দেখাবো, যে আমরা একটা বিনস্টক ইউজ করে আপনার কি বলে আপনার কোড স্টার হচ্ছে বিনস্টকের সাথে কাজ করে, এবং আমরা বিনস্টক এবং কোড স্টার দিয়ে আমরা কিভাবে একটা ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট আমরা তৈরি করব। সো আমরা যেটা করব এখন সেটা হচ্ছে প্ল্যাটফর্ম অ্যাজ আ সার্ভিস। আমরা এই জিনিসটা আমরা এখন ইমপ্লিমেন্ট করব। ওকে, অলরাইট। সো এখানে কি বলছে যে সিলেক্ট কোড স্টার ফ্রম AWS কনসোল। এখন যাদের AWS অ্যাকাউন্ট নেই তারা জাস্ট, আপনারা আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে জাস্ট একটা কনসেপ্ট, যে আমরা যে ক্লাউড কম্পিউটিং কিভাবে ইউজ করতে পারি, হ্যাঁ, এবং AWS কে কিভাবে আমরা লেভারেজ করতে পারি সিআইসিডি পাইপলাইন তৈরি করার জন্য। জাস্ট আপনাদের এই লেকচারটা দেখলেই যথেষ্ট। হ্যাঁ, আপনাদেরকে এটা যে প্র্যাকটিক্যালি করতে হবে এমন কোনো কথা নেই। যদি আপনাদের AWS অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনারা এই ডেমোটা আপনারা প্র্যাকটিস করে দেখতে পারেন। হ্যাঁ, সো আমি দুইটা ডেমো এখানে দেখাবো। একটা হচ্ছে যে আমি একটা সিআইসিডি পাইপলাইন তৈরি করব, এবং সেটা হচ্ছে কমপ্লিটলি অটোমেটিক। আর আরেকটা হচ্ছে আমি ম্যানুয়ালি একটা সিআইসিডি পাইপলাইন তৈরি করব। ঠিক আছে? সো প্রথম যে স্লাইড নাম্বার 31 সেটা হচ্ছে অটোমেটিক। হ্যাঁ, যে আমি প্ল্যাটফর্ম এজ আ সার্ভিসকে ইউজ করে বা লেভারেজ করে আমি একটা সিআইসিডি পাইপলাইন তৈরি করব, এবং সেকেন্ডটা হচ্ছে যে আমি ফ্রম স্ক্র্যাচ একটা সিআইসিডি পাইপলাইন তৈরি করব। ওকে, সো সিলেক্ট কোড স্টার ফ্রম AWS console and create a new project. হ্যাঁ, সো মেক শিওর দ্যাট ইউ সিলেক্ট দ্য রিজিয়ন নর্থ ভার্জিনিয়া। আচ্ছা, সো আমি যদি আমার নর্থ ভার্জিনিয়া সিলেক্ট করা আছে আমার রিজন, তো আমি যদি এখন ধরেন মুম্বাইতে যাই, ফর এক্সাম্পল আমি যদি এশিয়া মুম্বাই, আচ্ছা মুম্বাইতে এখন কোড স্টার চলে আসছে। আমি যদি কোড স্টার ক্লিক করি তাহলে দেখি ওরা কি বলে। আচ্ছা, an unspecified error occurred. Check your network connectivity and then check to see if there is any issue with the service. তার মানে হচ্ছে যে মুম্বাইতে আমার কোড স্টার এই সার্ভিসটা ইজ নট অ্যাভেলেবল। সো আমাকে রিজনটা চেঞ্জ করতে হবে। রিজনটা চেঞ্জ করে আমাকে নর্থ ভার্জিনিয়াতে যেতে হবে। আমি নর্থ ভার্জিনিয়াতে করতে পারি, অথবা আমি এটা ওহাইওতেও করতে পারি, ক্যালিফোর্নিয়াতেও করতে পারি। আমার ইউএস এর সব জায়গাতে আমার কোড স্টার ইজ দেয়ার। সো আমি কোড স্টারে এখনই যাই। নাও ইটস ওয়ার্কিং, রাইট? সো এখন বোঝা গেছে যে এই ব্যাপারটা, যে আমাদের অ্যামাজনের সবগুলো সার্ভিস কিন্তু সবগুলো রিজনে কাজ করে না। বাট ইট ডাজন্ট ম্যাটার। আমরা কোড স্টার, আমাদেরকে যে ইউএসএতেই থাকতে হবে এমন কোনো কথা নেই। আমরা জাস্ট আমাদের ইন্টারনেট কানেকশন থাকলেই চলবে, এবং আমরা আমাদের কোড স্টারটাকে বা আমাদের যে প্ল্যাটফর্ম এজ আ সার্ভিস সেটা আমরা বাংলাদেশ থেকেও আমরা এটা প্রভিশনিং করতে পারি। বাট আমাদের মেক শিওর করতে হবে যে আমাদের রিজনটা আমরা নর্থ ভার্জিনিয়া বা ইউএস এর যে কোনো রিজন আমরা ইউজ করি। ঠিক আছে? সো ক্রিয়েট আ প্রজেক্ট, আমি ক্লিক করলাম। এখন এই প্রজেক্টে আমি যদি ধরেন আমি গোল্যাং ইউজ করি, রাইট? সো গোল্যাং এর জন্য আমার ওয়েব অ্যাপ্লিকেশন আমি একটা ইয়া ইউজ করতে পারবো, হ্যাঁ, এনভায়রনমেন্ট তৈরি করতে পারবো গোল্যাং এর জন্য। হ্যাঁ, অথবা আমি যদি জাভা ইউজ করি বা আমার কোড যদি জাভার হয়, আমি যদি, সো লেটস সে ফর এক্সাম্পল আমি এই কাজটা করছি অ্যাজ এ ডেভেলপার, যে আমি এখন সিম্পলি আমার কোডটাকে আপলোড করব, হ্যাঁ, বা কোডটাকে আমি ইয়া করব, ইমপ্লিমেন্ট করব, তাহলে আমি কোড স্টার ইউজ করতে পারি। হ্যাঁ, সো আমি জাভা স্প্রিং বুট ইউজ করতে পারি। হ্যাঁ,
সো আমার জাভা স্প্রিং এর জন্য আমার অনেকগুলো এনভায়রনমেন্ট আছে, অনেকগুলো টেমপ্লেট আছে। সো আমি যে কোনো একটা টেমপ্লেট পিক করতে পারি। সো ফর দিস এক্সাম্পল আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা পাইথন ইউজ করব। সো আমরা পাইথন ফ্লাস্ক ইউজ করব। পাইথন ফ্লাস্ক ইলাস্টিক বিনস্টক। হ্যাঁ, আমরা ইলাস্টিক বিনস্টককে লেভারেজ করব। হ্যাঁ, সো কোড স্টারটা কি করে অ্যাকচুয়ালি? কোড স্টারটা যেটা করে সেটা হচ্ছে যে আমাদের একটা ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট সে একটা টেমপ্লেট সে ইউজ করতে দেয়, বা একটা টেমপ্লেট আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, এবং কোড স্টার হচ্ছে বিনস্টকের সাথে কাজ করে। ওকে, সো আমরা এই টেমপ্লেটটা চুজ করলাম। সো আমাদের এখানে কি বলছে যে সিলেক্ট আ টেমপ্লেট, সিলেক্ট পাইথন ফ্লাস্ক ইউজিং এডব্লিউএস ইলাস্টিক বিনস্টক। সো আমরা এই টেমপ্লেটটা ইউজ করলাম। নেক্সট আমাদেরকে এখানে প্রজেক্টের একটা নাম দিতে হবে। সো আমি দিলাম মাস্টার একাডেমি লাইভ। প্রজেক্ট আমি যে কোনো নাম দিতে পারি, আই ক্যান গিভ এনি নেম। হ্যাঁ, সো আমি জাস্ট এটা একটু শর্ট রাখি, মাস্টার একাডেমি লাইভ, মাস্টার লাইভ। ওকে, আচ্ছা, তো আমি এখানে রিপোজিটরি কি ইউজ করবো? এই যে আমাকে প্রজেক্ট রিপোজিটরি আমাকে দুইটা অপশন দিচ্ছে, আমি গিটহাব ইউজ করতে পারি অথবা আমি কোড কমিট ইউজ করতে পারি। হ্যাঁ, সো আমি এখানে ইন ফর দিস ডেমো আমি কোড কমিট ইউজ করব। ওকে, সো কোড কমিট আমি ইউজ করছি। তারপরে আমি এখানে আমার EC2 কনফিগারেশন, সো আমার এই কোডটা চালানোর জন্য বা কোড বেসটাকে তৈরি করার জন্য আমার কিছু EC2 ইনস্ট্যান্স দরকার আছে, বা আমার EC2 ইনস্ট্যান্স লাগবে। সো আমি এখানে আরেকটা AWS এর ইনস্ট্যান্স খুলি বা কনসোল খুলি, যাতে আমি দেখতে পারি যে আমি যখন কোড স্টার ইউজ করছি আমার কি কি রিসোর্স তৈরি হচ্ছে। রিলোড, রিলোড। ওকে, আমাকে আবার শুরু থেকে করতে হবে। সো পাইথন, ওকে, আমি এই টেমপ্লেটটা ইউজ করব। সো নেক্সট, ওকে, সো আমি EC2 কনফিগারেশন হচ্ছে T2 মাইক্রো, আমার VPC সেম থাকবে, সাবনেট আমি যে কোনো একটা সাবনেট আমি চুজ করলাম, US ইস্টের সাবনেট আমি চুজ করলাম, আর আমার কি পেয়ার আমি ওই মাস্টার একাডেমির কি পেয়ার। হ্যাঁ, আপনাদের মনে আছে যে আমরা যখন একটা EC2 ইনস্ট্যান্স প্রভিশন করি তখন আমরা এই অপশনগুলোকে চুজ করি, রাইট? সেম একইভাবে আমার EC2 কনফিগারেশন এখানেও আমাকে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, সো আমার থার্ড স্টেপ হচ্ছে give a project name, example demo project or whatever name you want, and then select code commit as a project repository and use default EC2 configurations, right? আমরা সেটাই করলাম। তারপরে আমরা নেক্সট ক্লিক করব। হ্যাঁ, সো আমার রিভিউ করলাম, রিভিউ করে আমি তারপরে আমি সবগুলো দেখলাম যে আমার এখানে টেমপ্লেটটা পাইথন টেমপ্লেট ইউজ করছি, রাইট? তারপরে আমি এখানে প্রজেক্ট ডিটেলসে আমি আমার প্রজেক্ট নেম দিয়েছি, প্রজেক্ট আইডি অটোমেটিক্যালি পপুলেট হয়ে যায়। তারপরে প্রজেক্ট রিপোজিটরি আমি কি ইউজ করছি? কোড কমিট, রাইট? এবং আমি EC2 ইনস্ট্যান্স আমি, দ্যাটস ইট। আমার এতটুকু ইনফরমেশন AWS কে দিলে AWS সবকিছু বাকিটা সে টেক কেয়ার করবে। এখন আমি ক্রিয়েট প্রজেক্টে যদি ক্লিক করি তাহলে আমার এই প্রজেক্টটা এখন প্রভিশনিং হবে। সো প্রভিশনিং করতে একটু সময় লাগে, ইট টেকস আ লিটল টাইম। ওকে, সো প্রভিশনিং সে যখন করবে সে তখন একটা আইডিই ক্রিয়েট করবে। হ্যাঁ, সো আইডিটা কি? আইডিটা হচ্ছে Cloud9 বলে একটা ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম সে তৈরি করে। হ্যাঁ, যে আইডিতে কানেক্ট করে ডেভেলপাররা এখানে ডাইরেক্টলি কোডিং করা শুরু করতে পারে, বা তাদের মানে কোডগুলোকে তারা ওখানে আপলোড করতে পারে। হ্যাঁ, সো সে আইডিটা হচ্ছে Cloud9। সো এইটাকে আমার প্রভিশনিং করতে হবে।
তারপরে একটা রিপোজিটরি তৈরি করে, তারপর একটা পাইপলাইন তৈরি করে, এবং আমরা মনিটরিং করতে পারবো। তাহলে আমাদের পুরো সিআই/সিডি যে ইয়াটা সেটা আমরা তৈরি করে ফেলতে পারছি বাই ইউজিং কোডস্টার। আচ্ছা, তারপরে কি বলছে যে ইন দ্য নেক্সট পেজ রিভিউ দ্য সেটআপ অ্যান্ড ক্লিক অন ক্রিয়েট প্রজেক্ট হুইচ উই অলরেডি ডিড, আমরা কেবলই করলাম, অ্যান্ড ওয়েট ফর দ্য প্রজেক্ট টু কমপ্লিট প্রভিশনিং। এখন এটা যে প্রভিশনিং হচ্ছে, সো প্রভিশনিং কিভাবে হচ্ছে, আমরা যদি AWS কনসোলে যাই, কনসোলে গিয়ে যদি আমরা EC2 তে ক্লিক করি, দেখেন আপনার রানিং ইনস্ট্যান্স, আমাদের রানিং কোনো ইনস্ট্যান্স নাই, বাট আমরা যদি আবার EC2 ড্যাশবোর্ডে গিয়ে ইনস্ট্যান্সেসে যাই, আচ্ছা সে এখনো কোনো ইনস্ট্যান্স এখানে লঞ্চ করেনি, বিকজ সে এখনো প্রভিশনিং করছে। তো আমরা মিনওয়াইল অ্যাজ ইট ইজ প্রভিশনিং আমরা একটা এনভায়রনমেন্ট তৈরি করে ফেলি Cloud9 এর। সো ক্রিয়েট এনভায়রনমেন্ট, environment details the same thing, instance type, so environment এর জন্য সে একটা আলাদা মেশিন তৈরি করবে, হ্যাঁ, একটা আলাদা EC2 ইনস্ট্যান্স সে তৈরি করবে just for the environment. environment name হচ্ছে master live env, create environment. So environment live env is being created. See cloud formation for more detail. সো এখানে কোডস্টার যেটা করছে, সে ক্লাউড AWS এর অনেকগুলো সার্ভিসকে সে এখন ইউজ করছে, হ্যাঁ। তো কি কি সার্ভিস ইউজ করছে উই রিয়েলি ডোন্ট হ্যাভ টু নো, আমাদেরকে জানতে হবে না, বিকজ আমি এখন হোয়াট কাইন্ড অফ রোল এম আই প্লেইং, আই এম প্লেইং দ্য রোল অফ আ ডেভেলপার, যে অ্যাজ আ ডেভেলপার আই এম জাস্ট সেটিং আপ মাই পাইথন এনভায়রনমেন্ট, দ্যাটস ইট, হ্যাঁ। সো আমার রিপোজিটরি তৈরি হয়ে গেছে। সো আমি যদি রিপোজিটরিতে যাই, রিপোজিটরি নেম হচ্ছে লাইভ মাস্টার লাইভ ডেমো। আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার কোড বেসটা অলরেডি তৈরি হয়ে গেছে, হ্যাঁ। সো দেখেন এখানে আমার যে টুলসগুলো আছে, দিস আর এক্স্যাক্টলি লাইক গিট, রাইট। আমার এরকম একটা রিপোজিটরি কোড কমিটের ভিতরেও আছে। সো এখানে আমি আমার কোডটাকে আপলোড করতে পারবো, অ্যাড ফাইল দিয়ে আমি আপলোড করতে পারবো, রাইট। আমি আমার যে কোনো ফাইল আমি এখানে আমার রিপোজিটরিতে আমি আপলোড করতে পারবো, বা আমি এখানে ফাইল তৈরি করতে পারবো, হ্যাঁ। আমার অনেক অপশন আছে, হ্যাঁ। আমি পুল রিকোয়েস্ট করতে পারবো। তো আমার গিটে যত ধরনের আমার সুযোগ সুবিধা আছে, সেই সব সুযোগ সুবিধা আমি কোড কমিটের মধ্যেও পাচ্ছি। ওকে, সো আমার আইডিটা এখনো প্রভিশনিং হচ্ছে, তো আই হ্যাভ টু ওয়েট ফর দ্যাট, আমাকে একটু ওয়েট করতে হবে। তারপরে আমার এখানে আরো অনেক অপশন আছে, যেমন আমি আই ক্যান সেট আপ আদার আইডিজ, আমি ভিজুয়াল স্টুডিও, এক্লিপস এটার জন্য একটা আইডি সেট আপ করতে পারি, হ্যাঁ। তারপরে আমি আমার টিম মেম্বারদেরকে অ্যাড করতে পারি এখানে, যে আমার যদি টিমে 10 জন বা 15 জন ডেভেলপার থাকে, তো আমি সেই টিম মেম্বারদেরকে অ্যাক্সেস দিতে পারি টু মাই এনভায়রনমেন্ট, রাইট। এই যে দেখেন আমার এনভায়রনমেন্টের একটা ইনস্ট্যান্স কিন্তু তৈরি হয়ে গেছে, হ্যাঁ। এটা কিন্তু অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছে। সো আমাকে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আমাকে আই ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট ইনফ্রাস্ট্রাকচার, যে আমার কয়টা মেশিন লাগবে বা কয়টা কি তৈরি হবে, এটা অটোমেটিক্যালি AWS উইল টেক কেয়ার অফ ইট, হ্যাঁ। এই যে আমার এনভায়রনমেন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড which is master live environment. So এখন আমি যদি এখানে ক্লিক করি যে ওপেন আইডি, রাইট। সো in the next page review then set up the Cloud9 environment, click on setup and AWS Cloud9 and assign the environment. আমরা অলরেডি এই স্টেপটা করেছি।
সো meanwhile browse the repository, এই রিপোজিটরি আমরা ব্রাউজ করে দেখেছি। এখন আমরা যদি এনভায়রনমেন্টটা দেখি, তাহলে ওপেন আইডি, এই যে। সো এখন Cloud9 আমাদের ইনিশিয়েট হয়ে গেল। সো এই যে দেখেন, আমার এখন মেশিনে আমার এই যে ক্লোনিং করছে, হ্যাঁ। সো আমি মেশিনে ঢুকে গেলাম, আমি এখান থেকে এখন কমান্ড রান করলে আই ক্যান বেসিক্যালি ডু এভরিথিং। আমার এই যে আইপি সেট আপ হয়ে গেছে, আমার EC2 ইনস্ট্যান্স হ্যাজ বিন ক্রিয়েটেড। তো আমি যদি আবার EC2 ইনস্ট্যান্সে যাই, ইনস্ট্যান্সে গিয়ে আমি যদি এটাকে রিফ্রেশ করি, তাহলে এই যে দেখেন আমার মাস্টার লাইভ ডেম অ্যাপ নামে একটা ইনস্ট্যান্স প্রভিশনিং হচ্ছে, রাইট? সো আমার ইনফ্রাস্ট্রাকচার অলরেডি তৈরি করে ফেলতেছে কোডস্টার। তো এটা আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি দেখাচ্ছি, হ্যাঁ। সো আমি যদি এটাতে পাবলিক আইপিটা দেখি, প্রাইভেট আইপিটা দেখি, তাহলে ইট ইজ 18.218। আচ্ছা, এটা হচ্ছে 31.28.206। এটা হচ্ছে আমার এই মেশিনটা, এই যে 31.28.206, হ্যাঁ। সো আমি এই মেশিনের মধ্যে এখন আমি আই ক্যান ডু হোয়াট এভার আই ওয়ান্ট। আমার অলরেডি কনসোল ইজ আপ, হ্যাঁ। সো এখন আমার দিস ইজ মাই রিপোজিটরি, রাইট? সো হ্যালো ওয়ার্ল্ড, হ্যাঁ, একটা পাইথনের একটা প্রোগ্রাম সে অলরেডি প্রভিশনিং করে ফেলছে, হ্যাঁ। সো আমি ক্লিক করলে এখানে আমি ইনিট, হ্যাঁ, আমি অলরেডি এখানে কোডিং শুরু করে দিতে পারি, হ্যাঁ। অ্যাপ্লিকেশনের জন্য সে অলরেডি কি বলে একটা টেমপ্লেট তৈরি করে ফেলেছে। সো এখানে যেটা করছে, দিস ইজ জাস্ট আ টেমপ্লেট। সো টেমপ্লেট.yaml মধ্যে আমার টেমপ্লেটের মধ্যে কি কি থাকবে না থাকবে, হ্যাঁ, সবকিছু সে অলরেডি অটোমেটিক্যালি সে প্রভিশনিং করে দিচ্ছে। সো আমাকে এই যে এত কিছু, এত যে আমার একটা ওয়েব সার্ভার তৈরি করার জন্য, বা একটা ওয়েব সার্ভার পাইথন দিয়ে আমি তৈরি করার জন্য আমার যা যা দরকার, আমার সবকিছু কোডস্টার Cloud9 এর মাধ্যমে সে প্রভিশনিং করে দিচ্ছে। সো দেন আমরা পাইপলাইনটা দেখতে পারি। উই ক্যান টেক এ লুক এট দ্য পাইপলাইন। সো পাইপলাইনে সে কি করলো, আমার এতক্ষণ যে আমি আপনাদেরকে ডেমোটা দিলাম, সেই ডেমোর মধ্যে আমার সে সোর্স কোডটাকে পুল করলো, পুল করে তারপরে সে বিল্ড করলো। এখন সে ডেপ্লয়মেন্ট ফেজে আছে। এখন আমি ডেপ্লয়মেন্ট ফেজে আমি যদি ডিটেইলে, সেটা ডেপ্লয়মেন্টটা এখনো কমপ্লিট হয়নি, হ্যাঁ, ডেপ্লয়মেন্টটা সে এখনো করছে। তো ডেপ্লয়মেন্টটা কমপ্লিট হয়ে গেলে এটা ব্লু হয়ে যাবে। সো আমরা যদি কনসোলে যাই, create complete available input। সো এখানে কি কি চেঞ্জেস সে করেছে, এখানে ইলাস্টিক বিনস্টকে সে অ্যাপ্লিকেশন ভার্সন, তারপরে অ্যাপ্লিকেশন কনফিগারেশন, টেমপ্লেট, এনভায়রনমেন্ট, এগুলো সবকিছু সে সেট আপ করছে, হ্যাঁ। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে পুরো স্টেজটা, হ্যাঁ, এই স্টেজটা CI/CD পাইপলাইনটা সে অটোমেটিক্যালি সে তৈরি করে দিল। ক্লিক অন EC2 টু চেক দি ইনস্ট্যান্সেস বিং ক্রিয়েটেড। সো সে এখানে ইনস্ট্যান্স তৈরি করেছে, হ্যাঁ। আমরা যদি ইনস্ট্যান্সগুলোকে দেখি, তাহলে ইনস্ট্যান্স আর অলরেডি প্রভিশনড, অ্যান্ড এটা এখনো ইনিশিয়ালাইজ হচ্ছে। সো এটা ইনিশিয়ালাইজ কমপ্লিট হলে তখন আমাদের CI/CD পাইপলাইনটা কমপ্লিট হবে। সো ওয়াইল দিস ইজ বিং ইনিশিয়ালাইজড, আমরা S3 বাকেটটা দেখি, যে S3-তে কোনো বাকেট তৈরি হয়েছে কিনা, বিকজ সে একটা স্টোরেজ বাকেটও সে তৈরি করে। ক্রিয়েটেড ডেট, এই যে আমরা জাস্ট কয়েক মিনিট আগে এটা তৈরি করেছি, রাইট? 12টা 14-তে, হ্যাঁ। সো একটা নতুন বাকেট সে তৈরি করেছে, উইচ ইজ মাস্টার লাইভ ডেম পাইপ।
এই নামে সে একটা বাকেট তৈরি করেছে। সো আমার সব রিসোর্সগুলো সে তৈরি করে ফেলেছে, রাইট? সো আমি যদি EC2 ইনস্ট্যান্সে ব্যাক করি, তাহলে আমি রানিং ইনস্ট্যান্স 2, এখন ইট ইজ অলরেডি রানিং। এখন আমি কোড স্টারে গেলে আমার ডেপ্লয়মেন্ট ইজ ফিনিশড, রাইট? সো আমার এই ডেমোটা কমপ্লিট হয়ে গেল। সো আমি এই ডেমোতে আপনাদেরকে কি দেখালাম? আপনাদেরকে দেখালাম যে আমি একটা কোড স্টার দিয়ে একটা টেমপ্লেটকে জাস্ট ইউজ করে আমি কিভাবে একটা বিল্ড এনভায়রনমেন্ট তৈরি করতে পারি, বা একটা অ্যাপ্লিকেশন আমি এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট হুইচ ইজ প্ল্যাটফর্ম অ্যাজ আ সার্ভিস। এই যে প্ল্যাটফর্ম অ্যাজ আ সার্ভিস, এটার এক্সাম্পলটা আমি এখানে আপনাদেরকে দেখালাম বাই ইউজিং কোডস্টার। সো এখন আমি ক্লাউড 9-এ গিয়ে, এটা হচ্ছে আমার রিপোজিটরি, সরি ক্লাউড ফরমেশন, এটা হচ্ছে দিস ইজ ক্লাউড কমিট, এটা হচ্ছে আমার রিপোজিটরি। এখান থেকে আমি গিটের সব ফাংশনালিটি গুলো এখান থেকে আমি করতে পারবো, রাইট? আমি এখানে আমার ক্লাউড কমিটকে আমি গিটের সাথে আমি করতে পারবো, হ্যাঁ, ট্যাগ করতে পারবো। আমি ক্লোনিং করে তারপরে আমার গিট থেকে সব রিপোজিটরি আমি এখানে আপলোড করতে পারবো, বা আমি ম্যানুয়ালি আপলোড করতে পারবো আমার মানে সব পাইথন ফাইল বা আমার অ্যাপ্লিকেশন পুরোটাই আমি এখানে ইম্পোর্ট করতে পারবো, বা এটা একটা রিপোজিটরি হিসেবে আমি ইউজ করতে পারবো। এবং আমি এখানে গিট কমান্ড ইউজ করতে পারবো। গিট কমান্ড ইউজ করে আমি গিট পুল, গিট পুশ, হ্যাঁ, গিট কমিট, আমি গিটের যা যা ফাংশনালিটি আছে আমি কোড কমিটে সেটা ইউজ করতে পারবো। সো দিস ইজ জাস্ট আ রিপোজিটরি লাইক GitHub, রাইট? এবং আমার একটা ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট তৈরি হয়ে গেছে, রাইট? আপনারা যদি এক্লিপস ইউজ করে থাকেন, সো এক্লিপসের বদলে আপনারা ক্লাউড 9 ইউজ করতে পারবেন, রাইট? সো আপনাদেরকে অ্যামাজন কি করছে? অ্যামাজন ইজ বেসিক্যালি গিভিং ইউ গাইজ এ ওয়ান স্টপ শপ। মানে আপনার একটা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য বা যে কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য আপনার যা যা প্রয়োজন, যা যা টুলস দরকার, সব টুলসই আপনাকে একটা জায়গাতে সে আপনাকে তৈরি করে দিচ্ছে। এখন আপনাকে জাস্ট কোডিং করতে হবে। ইউ হ্যাভ টু স্টার্ট কোডিং, দ্যাটস ইট। হ্যাঁ, সো আমার এখানে বিল স্পেক ইয়ামেলটাও তৈরি হয়ে গেছে, যে বিল স্পেক ইয়ামেল আমার পাইথন ভার্সন কি 3.8 আমি ইউজ করব, রাইট? সো এখানে আমার কি কি কমান্ড আছে, পাইথন 3 setup.py py test, হ্যাঁ, তারপরে আমার AWS ক্লাউড ফরমেশন প্যাকেজ --template .yaml, হ্যাঁ, ব্লা 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 ব্লা, অল দিস স্টাফ ইজ অলরেডি হিয়ার। আপনাকে এগুলো ম্যানুয়ালি কোনো কিছুই সেট আপ করতে হচ্ছে না, আপনাকে সবকিছু অটোমেটিক্যালি তৈরি করে দিচ্ছে। হ্যাঁ, তো এখন আপনি আরো এটার সাথে অ্যাড করতে পারেন আপনার কোড রিপোজিটরি। আপনি এখানে কি বলে আন্ডার মাস্টার লাইভ ডেমো, হ্যাঁ, আপনি সো দিস ইজ ইউর মেইন ফোল্ডার, এবং এই ফোল্ডারের মধ্যে আপনি আরো আপনার সবকিছু আপনার অ্যাপ্লিকেশন আপনি এখানে কোডিং স্টার্ট করে দিতে পারেন। সো আপনি কোডিং স্টার্ট করে দিয়ে আপনি গিট পুশ করলে আপনার পাইপলাইনটা ট্রিগার করে সে আবার বিল্ড করবে, আবার ডিপ্লয় করবে, পুরো জিনিসটা সে আবার করবে। হ্যাঁ, সো আপনার পুরো পাইপলাইনটা এখানে তৈরি হয়ে যাচ্ছে। সো এটা একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেখালাম। সো আমি এটা এভাবে থাকুক, অসুবিধা নেই। সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি কোড স্টারে আবার ব্যাক করব। আমি যদি এখন এই প্রজেক্টে যাই, প্রজেক্টে গেলে আমার একটা প্রজেক্ট লাইভ ডেমো একটা প্রজেক্ট আমার অলরেডি তৈরি হয়ে আছে। এখন আমি যদি এটাকে ডিসম্যান্টল করতে চাই, বা আমি যদি সবকিছু ক্লিন আপ করতে চাই, তাহলে আমাকে জাস্ট প্রজেক্টটা ধরে ডিলিট করে দিতে হবে। তো ডিলিট যদি আমি করে দিই, তাহলে হোয়াট ইজ হ্যাপেনিং, ডিলিট করে দিলে তখন আমার এই যে ইনস্ট্যান্সগুলো আমি পজিশনিং করেছিলাম, হ্যাঁ, এটা আপনারা একটু পরে দেখবেন যে শাটিং ডাউন। আমার যতগুলো রিসোর্স আছে সব রিসোর্সগুলোকে সে তখন পুল ব্যাক করবে। সো ডিলিট ইন প্রগ্রেস, হ্যাঁ, সে যতগুলো আমার রিসোর্স তৈরি হয়েছে সবকিছু সে এখন
রোল ব্যাক করছে বা সে ডিলিট করছে। এই যে আমার অলরেডি ইনস্ট্যান্স একটা কিন্তু ইয়া হয়ে গেছে, হ্যাঁ, এই যে শাটিং ডাউন, সি মাস্টার লাইভ এটা শাটডাউন করে ফেলছে। সো আমি যখনই প্রজেক্টটাকে ডিলিট করে দিব তখন যে আমার যে রিসোর্সগুলো সে তৈরি করেছিল আন্ডারলাইং রিসোর্স, তার মানে ইফ আই গো ব্যাক হিয়ার, আমার এখানে যে রান টাইম, মিডলওয়্যার, ওএস, ভার্চুয়ালাইজেশন, সার্ভার্স, এই সব কিছু সে ডিলিট করে ফেলতেছে, রাইট? সো আপনাদেরকে এখন যে ডেমোটা দেখালাম দ্যাট ইজ জাস্ট প্ল্যাটফর্ম অ্যাজ আ সার্ভিসটা কি সেই জিনিসটা আমি আপনাদেরকে এডব্লিউএস দিয়ে দেখালাম, যে প্ল্যাটফর্ম অ্যাজ আ সার্ভিসের কনসেপ্টটা। হ্যাঁ, ওকে। সো এটা আপনাদের প্র্যাকটিস করার কোনো দরকার নাই, বাট আপনারা একটা পাইপলাইন কিভাবে তৈরি করতে হয় সেটা প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে? সো আমি আপনাদেরকে একটা পাইপলাইন তৈরি করে এখন দেখাবো যে আমার কোড স্টারের কাজ শেষ। সো আমি এখন কোড পাইপলাইনে যাব। সো আমি যদি এখানে সার্চ করি কোড পাইপলাইন, হ্যাঁ, দেন আমি এভাবে সিলেক্ট করতে পারি আমার কোড পাইপলাইনকে। সো দেখেন আমার কোড পাইপলাইনে এখানে একটা আর্টিফ্যাক্ট তৈরি হয়েছিল 7 মিনিট আগে, রাইট? এবং সেটা হচ্ছে মাস্টার লাইভ ডেমো। হ্যাঁ, আমি একটা পাইপলাইন তৈরি করেছিলাম, রাইট? সো এই পাইপলাইনটাও আমার ডিলিট হয়ে যাবে আমি যখন, কারণ কোড স্টার এটা হচ্ছে ইট টেকস আ লিটল টাইম টু ক্লিন আপ। সো আমার এটাও সে ডিলিট করে দিবে, এই পাইপলাইনটাকেও সে ডিলিট করে দিবে, বা আমি এটাকে ম্যানুয়ালি ডিলিট করতে পারি, বা আমার দরকার নেই। আমি এখন নতুন একটা পাইপলাইন তৈরি করব। সো নতুন পাইপলাইন যদি আমি তৈরি করি, লেটস সে আমার যে এই আমি মুস্তাইন স্যারের যে গোল্যাং অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশনটা ফর্কিং করেছিলাম। ফর্কিং করে আমি ওয়ার্কফ্লো একটা ফোল্ডারের মধ্যে আমি তার সব কোডগুলো এনেছি। এটা গোলাং এর একটা কোড, ঠিক আছে? তো আপনার এই গোলাং এর কোডটা এখানে জাস্ট এক্সপ্লেইন করা আছে যে হাউ ইট ওয়ার্কস। হ্যাঁ, সো আপনাদের রিপোজিটরিতে এই অ্যাপ্লিকেশনটা আছে। এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডেভঅপস এর জন্য ইউজ করতে পারেন। সো আমরা এই অ্যাপ্লিকেশনটা এখন একটা পাইপলাইনের মধ্যে ঢুকাবো, একটা পাইপলাইনের সাথে আমরা এই অ্যাপ্লিকেশনটাকে আপলোড করব। সো সিআইসিডি করার আরেকটা প্রসেস আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন। হ্যাঁ, সো ক্রিয়েট পাইপলাইন, এখন পাইপলাইন নেম দিব মাস্টার লাইভ পাইপলাইন। ওকে, সো আমার রোল নেম সবকিছু এভরিথিং ইজ অটোমেটিক্যালি বিং পপুলেটেড। সার্ভিস রোল হচ্ছে নিউ সার্ভিস রোল, যেটা ডিফল্ট সিলেক্টেড, আমি সেটাকে করছি। তারপরে অ্যালাউ AWS কোড পাইপলাইন টু ক্রিয়েট আ সার্ভিস রোল সো ইট ক্যান বি ইউজড উইথ দিস নিউ পাইপলাইন। সো আমি যখনই কোনো রিসোর্স তৈরি করব অ্যামাজনে, তখন সেই রিসোর্সের একটা রোল থাকবে। হ্যাঁ, সো রিসোর্স রোলটা কি, হোয়াট ইজ আ রোল, এই জিনিসটা আপনাদেরকে আরেকটু ডিটেইলে বুঝতে হবে AWS-টা কিভাবে কাজ করে। হ্যাঁ, সো আমার প্রত্যেকটা রিসোর্সের জন্য দের ইজ আ রোল। সো এখানে আমার যে ডিফল্ট সেটিংসগুলো সেই ডিফল্ট সেটিংসগুলো আমি রাখবো। হ্যাঁ, তারপর আমি দেখে নিচ্ছি যে সিলেক্ট কোড পাইপলাইন ফ্রম AWS কনসোল এন্ড ক্লিক ক্রিয়েট পাইপলাইন, সেটা আমি করলাম। টাইপ আ নেম অফ দ্য পাইপলাইন, কিপ অল সেটিংস এন্ড ডিফল্ট and settings, all settings as default, and click next. Okay, so আমি সবকিছু ডিফল্ট রেখে আমি নেক্সট ক্লিক করছি, নেক্সট। ওকে, এখন আমাকে সোর্সটা অ্যাড করতে হবে। হ্যাঁ, তো সোর্সের জায়গায় আমি কি করব, সোর্সের জায়গায় আমি GitHub ভার্সন 2 সিলেক্ট করব। সিলেক্ট করে তারপরে আমাকে কানেক্ট টু GitHub, আমাকে GitHub-এ কানেক্ট করতে হবে। সো আমার কানেকশনের জন্য সে সব অপশনগুলো দিয়ে দিয়েছে। সো আমি কিভাবে কানেক্ট করি সেটা আপনাদেরকে দেখাই। সো কানেক্ট টু GitHub যদি আমি ক্লিক করি, তাহলে আমার ক্রিয়েট আ নিউ কানেকশন, মাস্টার লাইভ কানেক্ট। আমাকে এই জিনিসটা করলে আমাকে নতুন একটা কানেক্ট আইডি সে তৈরি করে দিবে। সো কানেক্ট টু GitHub। হ্যাঁ, এখন আমাকে GitHub-এ কানেক্ট করতে হলে আমাকে ইনস্টল আ নিউ অ্যাপ এখানে ক্লিক করতে হবে। ওকে, সো আমাকে GitHub-এর পাসওয়ার্ডটা দিতে হবে।
already there, confirm, right? এখন আমাকে রিপোজিটরি সিলেক্ট করতে হবে। আমি আগে ওয়ার্কফ্লো সিলেক্ট করেছিলাম, তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে আমি আবার নতুন করে রিপোজিটরি সিলেক্ট করি, তাহলে আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, সো আমার ওয়ার্কফ্লোটা কোথায়? ওয়ার্কফ্লোটা হচ্ছে এই যে, হ্যাঁ, ওয়ার্কফ্লোটা আমি এখন সেভ করলাম। সো আমার সবগুলো স্টেপই কিন্তু লেখা আছে, হ্যাঁ, স্লাইডের মধ্যে। সো আপনারা স্লাইডটা ফলো করলে আপনারা এই পাইপলাইনটা তৈরি করতে পারবেন। তারপরে আমি জাস্ট আমার এই যে একটা আইডি তৈরি হয়ে গেল কানেকশনের, রাইট? এখন আমি কানেক্ট করলে এই যে কি বলছে যে রেডি টু কানেক্ট। সো এই যে রেডি টু কানেক্ট, হ্যাঁ, আমাকে এই জিনিসটা আসতে হবে। এখন আমাকে কি করতে হবে? এখন আমাকে রিপোজিটরি নামটা সিলেক্ট করতে হবে, সেটা অলরেডি চলে আসছে, রাইট? ওয়ার্কফ্লো, ব্রাঞ্চ নেম, মাস্টার, রাইট? এবং স্টার্ট পাইপলাইন অ্যাজ সোর্স কোড চেঞ্জেস। আমি এখানে যদি গিট পুশ করি তাহলে আমার পাইপলাইনে চেঞ্জ করলে আমি সেটা আপডেট হয়ে যাবে। তো আমি এই অপশনটা রাখতে পারি বা নাও রাখতে পারি, বিকজ আমি আজকে কোনো গিট পুশ করব না, কোনো চেঞ্জেস করব না। আমি আপনাদেরকে শুধু পাইপলাইনটা তৈরি করে দেখাবো। জাস্ট এখানে আজকে আমাদের মেইন কনসেপ্ট হচ্ছে মানে আমাদের সিআই/সিডি পাইপলাইন আমরা AWS দিয়ে কিভাবে তৈরি করতে পারি, জাস্ট এই ডেমনস্ট্রেশনটা, দ্যাটস ইট। তো যেহেতু আপনাদের অনেকের AWS অ্যাকাউন্ট নাই, এই জিনিসটা ইজ প্রিটি মাচ ইউজলেস। আপনাদের এখানে কোনো ডেমনস্ট্রেশন করতে হবে না, বা যদি আপনাদের থাকে তাহলে আপনারা এটা ট্রাই করতে পারেন, সিম্পল অ্যাজ দ্যাট। হ্যাঁ, আচ্ছা, তারপরে কোড পাইপলাইন ডিফল্ট এবং নেক্সট। হ্যাঁ, সো আমি কি করলাম? আমি রিপোজিটরি নাম সিলেক্ট করলাম, ব্রাঞ্চ নেম সিলেক্ট করলাম, তারপরে আউটপুট আর্টিফ্যাক্ট ফরম্যাট, একটা আর্টিফ্যাক্ট তৈরি করবে, জিপ ফাইল তৈরি করবে বা ওয়ার ফাইল তৈরি করবে, হোয়াট এভার আর্টিফ্যাক্ট সে তৈরি করবে, সেটা আপনার ডিফল্ট কোড পাইপলাইন ইউজ করে সে তৈরি করবে। হ্যাঁ, আচ্ছা, নেক্সট। আচ্ছা, এখন বিল প্রোভাইডার, আমাকে বিল প্রোভাইডার কে সেটা আমার করতে হবে। এখানে দেখেন বিল প্রোভাইডার আমি জেনকিন্সকে অ্যাড করতে পারি, অথবা আমি কোড বিল্ড ইউজ করতে পারি, যে কোনো একটা আমি চুজ করতে পারি। সো যেহেতু আমি অ্যামাজন দিয়ে করছি, আমি কোড বিল্ডই চুজ করব, রাইট? সো রিজিয়ন নর্থ ভার্জিনিয়া, প্রজেক্ট নেম, এখন আমি ক্রিয়েট প্রজেক্ট। সো আমি প্রজেক্ট নেম এখানে দিতে পারি মাস্টার লাইভ Go project. Okay, or whatever name I want to put. Description is optional. So আমার এখানে কিছু এখন ইয়া করতে হবে। হ্যাঁ, আপনাদের একটা প্রশ্ন ছিল যে আমি কি ধরনের অপারেটিং সিস্টেম ইউজ করব। এই যে এখন দেখতে পাচ্ছেন যে আপনাকে অপারেটিং সিস্টেম চুজ করার জন্য একটা অপশন দিয়ে দিয়েছে যে আমি কোন এনভায়রনমেন্টে এটা করব। সো আমি কাস্টম ইমেজ দিতে পারি, আমি জাস্ট একটা ডকার ইমেজকে স্পেসিফাই করতে পারি। হ্যাঁ, যে তো এবং অথবা আমি একটা ম্যানেজ ইমেজ আমি করতে পারি। সো ম্যানেজ ইমেজ যেটা আছে সেটা দিয়ে আমি করব। হ্যাঁ, ইউজ অ্যান ইমেজ ম্যানেজ বাই AWS কোড বিল্ড। সো আমি উবান্টু ইউজ করলাম, উবান্টু রান টাইম হচ্ছে স্ট্যান্ডার্ড, ইমেজ হচ্ছে আমাকে স্ট্যান্ডার্ড 5.0 লেটেস্ট ভার্সনটা ইউজ করতে হবে। So always use the latest image for this runtime version. আমার environment type হচ্ছে Linux. তারপর new service role is going to be the same, যা আছে সবকিছু আমি একই রকম রাখছি। এখন আমাকে build spec, হ্যাঁ, আমি আইদার এখানে একটা build spec ফাইল আমাকে ইউজ করতে হবে, যে build spec এর মধ্যে কি থাকে, build spec হচ্ছে একটা YAML ফাইল, যে আমার বিল্ডটা কিভাবে হবে, বিল্ডের কমান্ড কি থাকবে সেইগুলো আমাকে দিতে হবে। বাট আমার এখানে কোনো বিল্ড স্পেক ফাইল নাই, আই ডোন্ট হ্যাভ আ বিল্ড স্পেক বা বিল্ড স্পেসিফিকেশন, কোনো ফাইল এখানে নাই। সো যেহেতু কোনো বিল্ড স্পেসিফিকেশন ফাইল নাই, আমি এটা বিল্ড একটা কমান্ড দিয়ে করতে পারি। তাহলে ইন দ্যাট কেস আমাকে কমান্ডটা স্পেসিফাই করতে হবে। সো আমি যদি গোল্যাং বিল্ড করি, তাহলে গোল্যাং বিল্ড করার জন্য হোয়াট ইজ দ্য কমান্ড? আমাকে কি বলতে পারবেন যে হোয়াট ইজ দ্য কমান্ড? Go build. Go build. Very good. এই যে go build is already there. হ্যাঁ,
তো আমি যদি জাভা ইউজ করি তাহলে আমাকে মেভেন ইউজ করতে হবে। হ্যাঁ, সো মেভেন ড্যাশ বি প্যাকেজ। হ্যাঁ, সো আমি যেহেতু গোলাং ইউজ করছি আমাকে গো বিল্ড। হ্যাঁ, গো বিল্ড দিয়ে তারপরে এভরিথিং এলস ইজ গোয়িং টু বি দ্য সেম। আর আমি যদি ক্লাউড ওয়াচ দিয়ে এটাকে লগ ইন করি তাহলে আই ক্যান কিপ দিস অপশন। তো কন্টিনিউ টু কোড পাইপলাইন। ওকে, সো এখন সাকসেসফুলি ক্রিয়েটেড মাস্টার লাইভ গো প্রজেক্ট ইন কোড বিল্ড, রাইট? তো এখন আমি সিঙ্গেল বিল্ড, সো আমি জাস্ট নেক্সট ক্লিক করলে আমার প্রভিশনিং শুরু হয়ে যাবে। আচ্ছা, সো আমি আজকে ডিপ্লয়মেন্ট করব না, বিকজ ডিপ্লয়মেন্টটা করার জন্য আমাকে এখানে কি বলে আমার এনভায়রনমেন্ট সিলেক্ট করতে হবে, এনভায়রনমেন্টে অনেক সেটিংস আছে, সেটিংসগুলো করতে হবে, সেগুলো অনেক টাইম কনজিউমিং ব্যাপার, সেগুলো আগে থেকে করে রাখতে হয়। সো আমি এই ডিপ্লয়মেন্টটা করছি না, বাট আপনারা ডিপ্লয়মেন্টটা ট্রাই করে দেখতে পারেন। আপনারা যদি আপনাদের AWS থাকে তাহলে আপনারা ডিপ্লয়মেন্টটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। এটা আপনাদের হোমওয়ার্ক হিসাবে আমি আপনাদেরকে দিলাম। সো আমি এটা স্কিপ করছি, এই স্টেজটাকে স্কিপ করছি। স্কিপ করে সো আমার কি কি করছি, আমি পাইপলাইন সেটিংস এন্ড দেন সোর্স অ্যাড করছি এবং বিল্ড করছি। শুধু আমি বিল্ড পর্যন্ত করছি, বাট আমি ডিপ্লয় করছি না। ওকে, সো ক্রিয়েট পাইপলাইন। ওকে, সো আমার পাইপলাইন হ্যাজ বিন ক্রিয়েটেড। সো আমার পাইপলাইনটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, সো আমাকে একটু সময় ওয়েট করতে হবে যে এটা এই যে সাকসেস হয়ে গেল। সাকসেস হওয়ার পরে এখন বিল্ড প্রসেসটা শুরু হচ্ছে, রাইট? আমরা যদি বিল্ড প্রসেসটাতে এখানে ডিটেলে ক্লিক করি তাহলে আমরা বিল্ড প্রসেসে কি হচ্ছে আমরা লগটাকে দেখতে পারবো। সো স্ট্যাটাস ইন প্রগ্রেস, রাইট? there you go. আমার গো বিল্ড হ্যাজ ওয়ার্ক, সাকসিডেড এবং আমার বিল্ড স্টেজ ইজ সাকসিডেড, রাইট? সো আমি যদি পাইপলাইনে ব্যাক করি তাহলে আমার বিলটা শেষ হতে একটু সময় লাগবে। ইটস গোনা টেক আ লিটল টাইম, কারণ সে ব্যাকগ্রাউন্ডে সে কিছু কাজ করছে। সো আমার বিল্ড ইজ নাও সাকসেসফুল। আমার যখন এটা গ্রিন হয়ে যাবে তার মানে আমার পাইপলাইনটা ইজ সাকসেসফুল। আর যদি কোনো এরর থাকে তাহলে আমার এখানে একটা এরর আসবে। হ্যাঁ, সো দ্যাটস ইট। এটাই হচ্ছে আমাদের পাইপলাইন তৈরি করার ডেমো। সো আমাদের আজকের লেকচারে আমরা তাহলে একটা পাইপলাইন কিভাবে তৈরি করতে হয় AWS এ সেটা শিখলাম, একটা এনভায়রনমেন্ট বা একটা ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট কিভাবে তৈরি করতে হয় সেটা শিখলাম, রাইট? সো আন্ডার বিল্ড ইউ ক্যান ক্লিক ডিটেলস, হ্যাঁ, টু সি দ্য প্রগ্রেস, যেটা আমরা দেখলাম এখানে একটু আগে। এই যে এই জিনিসটা আমরা দেখলাম, রাইট? তারপরে your war file or your binary file will be created and your pipeline is now ready for use. So এই আউটপুটটা আপনাদের আসবে। হ্যাঁ, তো এইটার সাথে আপনারা ডিপ্লয় করতে পারেন। আপনারা যে কোনো একটা গোলাইন দিয়ে একটা অ্যাপ্লিকেশন লিখে বা অ্যাপ্লিকেশন তৈরি করে আপনারা সেটাকে কম্পাইল করে আপনারা সেটাকে ডকার কন্টেনার ইউজ করে আপনারা AWS এর CI/CD পাইপলাইন দিয়ে আপনারা একটা ডিপ্লয়মেন্ট করতে পারেন। হ্যাঁ, সো ডিপ্লয়মেন্টটা হচ্ছে আপনারা যদি আপনাদের AWS অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনারা সেটা ট্রাই আউট করে দেখতে পারেন যে কিভাবে একটা ডিপ্লয়মেন্ট করতে হয়। হ্যাঁ, আর যদি আপনাদের এক্সট্রা কোনো হেল্প লাগে, দের আর লট অফ ইউটিউব ভিডিওস যেখানে আপনাদেরকে একদম হাতে করে দেখাবে, হ্যাঁ, যে একটা আপনার সোর্স কোড থেকে কিভাবে আপনার CI/CD পাইপলাইন ইউজ করে আপনার ডিপ্লয়মেন্ট করতে হয়। হ্যাঁ, এবং অ্যামাজন সেটাকে কমপ্লিটলি এন্ড টু এন্ড কিভাবে টেক কেয়ার করে। সো এই হচ্ছে আজকে আমাদের টোটাল লেকচার, রাইট? সো আমরা লেকচারে কি কি শিখলাম আজকে ইন সামারি? আমরা
ক্লাউড কেন আমরা ব্যবহার করি সেটার একটা কনসেপ্ট আমরা বুঝলাম, এবং ক্লাউড কম্পিউটিং নিয়ে আমরা আলোচনা করলাম। তারপরে ডেভঅপস এর সাথে ক্লাউডের সম্পর্কটা কি সেটা আমরা বুঝলাম। তারপরে আমরা AWS এর অনেকগুলো আমরা মানে এতদিন AWS ইউজ করে আসছি, EC2 ইনস্ট্যান্স শুধু ইউজ করেছি। সো আজকে আমরা ডেভেলপমেন্ট টুলস ইউজ করলাম, আমরা কোডস্টার ইউজ করলাম, Cloud9 ইউজ করলাম। হ্যাঁ, সো অল দিস রিসোর্সেস আমরা ইউজ করে একটা CI/CD পাইপলাইন তৈরি করলাম। হ্যাঁ, এবং ডেভঅপস ইউজিং AWS আমরা দুইটা ডেমনস্ট্রেশন দিলাম। একটা হচ্ছে আমাদের একটা প্ল্যাটফর্ম অ্যাজ আ সার্ভিস তৈরি করলাম এবং একটা ইন্ডিভিজুয়াল একটা পাইপলাইন তৈরি করলাম, রাইট? সো আপনাদের জাস্ট এই কনসেপ্টগুলো মনে রাখলেই হবে। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল তেমন কিছু নাই। আজকের ক্লাসটা জাস্ট আপনাদের ক্লাউডের সাথে একটা ডেভঅপসের সংযোজন বা সম্মিলন, হ্যাঁ, হোয়াট এভার ইউ কল ইট। হ্যাঁ, তো সেটা কিভাবে করতে হয় এবং ক্লাউডের সাথে ডেভঅপসের সম্পর্কটা কি, সেটাকে আমরা কিভাবে ডিফাইন করি, এটাই হচ্ছে আজকে আপনাদের মানে টোটাল কনসেপ্ট। ইউনো ডেলিভারির কাজটা ওয়াজ মাই রেসপন্সিবিলিটি। সো আই হোপ যে আপনারা আজকে ক্লাসটাতে উপকৃত হবেন আর কি। হ্যাঁ, সো আমরা মানে ক্লাউডে ডেভঅপস ডিপ্লয়মেন্ট করা ইজ আ কমপ্লিটলি ডিফারেন্ট কোর্স। হ্যাঁ, তো সেই কোর্সটাকে আমরা কনডেন্স করে একটা মডিউলে নিয়ে আসছি, যে জাস্ট আপনাদেরকে কনসেপ্টটা দেওয়ার জন্য এবার কনসেপ্টটা বোঝার জন্য। দ্যাটস ইট, নাথিং এলস। সো আমাদের 3 ঘন্টা ইজ অলমোস্ট আপ। সো আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা কোয়েশ্চেন করতে পারেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, জি, বলেন। প্রশ্নটা হচ্ছে যে আমি রিসেন্টলি একটা সমস্যায় পড়েছি, যেটা হচ্ছে আমি মাইক্রোসফট উইন্ডোজ সার্ভার 2012 R2 এখানে ডকারটা ইনস্টল দিতে যাচ্ছি একটা প্রজেক্ট রান করার জন্য, কিন্তু 2012 R2 তে ডকার নিচ্ছে না, 2019-এ নিচ্ছে, আবার 16-তে নিচ্ছে, কিন্তু 12-এ কোনো দিক দিয়ে মানে পারতেছি না আর কি। এটা যদি কোনো ভাবে কোনো আর্টিকেল বা কিছু যদি বা কোনোভাবে যদি হেল্প করেন মনে হয় ভালো হতো স্যার আমার জন্য। আচ্ছা, আমি আসলে উইন্ডোজ সার্ভার নিয়ে তো কাজ করিনি, তো আপনার জি জি, যেহেতু কোন ভার্সনে কাজ করছে বলছেন? 16-19 2016 2019-এ কাজ করতেছে, কিন্তু 12-এ কাজ করতেছে না। বাট আমাদের অফিসে হচ্ছে 2012 R2 আমরা চালাচ্ছি, ওইখানে আমরা একটা প্রজেক্ট রান করব, কিন্তু মানে কোনোভাবেই পারতেছি না আর কি যে ইনস্টল করতে। আচ্ছা, তাহলে আপনার 12টা কি পুরানো ভার্সন, রাইট? হ্যাঁ, 12টা অনেক পুরনো ভার্সন। আর সবচেয়ে বড় কথা ওই যে হঠাৎ করে মাইগ্রেশন করাটা তো অনেক বড় একটা ডিসিশন, মানে ওটা করতেও অনেক সময় লাগবে আর কি, কারণ লাইভ সার্ভার তো, এই জন্য আর কি। আচ্ছা, সো আপনার আমি তাহলে রেকর্ডিংটা আজকে স্টপ করে দিই আগে। স্টপ রেকর্ডিং।